হ্যালো 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 হ্যালো, কি অবস্থা আপনাদের সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আর আপনাদের আমিও আছি মোটামুটি ঠিকঠাক। সো গাইজ, আমাদের ইঞ্জিনিয়ারিং যে ফিজিক্স ক্লাস, সেটার সেকেন্ড লেকচার আপনাদের সবাইকে স্বাগতম। লাস্ট ক্লাসে নিয়াজ ভাই আপনাদের অনেক কিছু শিখাই দিয়ে গেছে। আমি খালি চেষ্টা করব তার মানে একটু বাকি যে টপিকগুলো আছে সেগুলোর বাকি জিনিসপাতিগুলো আপনাদের একটু শেখানোর জন্য। সো যারা ক্লাসে জয়েন করছেন একটু কষ্ট করে আমাকে জানাই দিবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা একটা মানে সুন্দর একটা ক্লাস নেওয়ার চেষ্টা করবো আর কি, যদি আপনারা একটু কোঅপারেট করেন, ঠিক আছে? তো যারা ক্লাসে জয়েন করছেন একটু কষ্ট করে আমাকে জানাই দিবেন সব কিছু ঠিক আছে কিনা। সব কিছু ঠিকঠাক থাকলে উই উইল স্টার্ট দ্য ক্লাস। চলো একটু কষ্ট করে জানিয়ে দাও যারা ক্লাসে আসছো সব কিছু ঠিক আছে কিনা। সব কিছু ঠিকঠাক থাকলে আমরা ক্লাস শুরু করে দিব। চলো ভাইয়ারা যারা ক্লাসে জয়েন করেছি আমরা একটু জানিয়ে দেই সব কিছু ঠিক আছে কিনা। আদাব দাদা, কেমন আছেন? এই তো তৃষ্ণা, আই এম ডুইং গ্রেট। তোমার কি অবস্থা? আমি ভালো আছি, ভালো আছি। রাসেল বলছে আসসালামু আলাইকুম। প্রমিত ব্রো কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ব্রো, এই তো চলতেছে। তোমার কি খবর? আমি ঠিকঠাক, আমি ঠিকঠাক, আমার চলতেছে ঠিকঠাক। চলো বাকিরা যারা আসছেন আমাকে একটু জানাবেন যে সব কিছু ঠিক আছে কিনা। আচ্ছা, আর একটা ছোট্ট একটা ইনফরমেশন নেই তোমাদের কাছ থেকে, ঠিক আছে? তোমরা তো এক একজন এক এক জায়গা থেকে ক্লাস করতেছো, যেহেতু অনলাইনে ক্লাস করতেছো, সো এক একজন এক এক জায়গা থেকে করতেছো। কে কোন জায়গা থেকে ক্লাস করতেছো একটু শুনি তো। কে কোন জায়গা থেকে বসে ক্লাস করতেছো একটু শুনি। তোমরা তো আমাদের পাওয়ার ক্লাস স্টুডেন্ট, রাইট? সো তোমরা তো আমাদের আগের স্টুডেন্ট, স্টিল একটু শুনি তোমরা কোন জায়গা থেকে ক্লাস করতেছো, তারপরে আমি ক্লাসটা শুরু করতেছি, ঠিক আছে? ওকে, তাহমিদ একজনকে মেনশন করেছে, থ্যাংক ইউ তাহমিদ। আচ্ছা, রাসেল বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি ব্রো। ওকে, গ্রেট টু হেয়ার ম্যান, গ্রেট টু হেয়ার। আচ্ছা, তাহমিদ বলছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম তাহমিদ, কি অবস্থা তোমার? তাহমিদ বলছে ফ্রম সিলেট। আচ্ছা ওকে, সিলেট ইজ বিউটিফুল। ওকে, আমি বেশ কয়েকবার গিয়েছি সিলেটে, অ্যান্ড বাংলাদেশের মধ্যে যদি কোনো মানে অ্যাটলিস্ট যদি 3টা জায়গা আমার সবচেয়ে পছন্দের থাকে তার মধ্যে একটা অবশ্যই সিলেট, ঠিক আছে? একটা তার মধ্যে অবশ্যই সিলেট হইতেই হবে। আচ্ছা ওকে, মাহবুল্লাহ বলছে রাজশাহী ভাইয়া। আচ্ছা গ্রেট। জুথি বলছে কুমিল্লা থেকে ভাইয়া। আচ্ছা, তৃষ্ণা বলছে রাজশাহী থেকে। নূরে জান্নাত একজনকে মেনশন করেছে, থ্যাংক ইউ। আহমেদ পলাশ বলছে ব্রো, ব্রো বলো। উর্মি বলছে সৈয়দপুর থেকে। আচ্ছা, ফুয়াদ বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হিমু বলছে হাই বুয়েটিয়ান ভাই। অনেকদিন পর কারো মুখে মনে হয় বুয়েটিয়ান শব্দ শুনলাম, ঠিক আছে? অনেকদিন শুনি না। এই জিনিসটাই হবে, বুঝছো? তোমরা যারা আসো এখানে আমি তোমাদের একটা আগেই বুয়েট সম্পর্কে একটু ধারণা দিই আগেই, হ্যাঁ? তোমরা অনেকেই বুয়েটে যাবা এখান থেকে, মানে আমরা বন্দি পাঠশালা থেকে কখনো এভাবে তো একদম কি বলে একদম হাত পা মানে কি বলে সর্বোচ্চ মনোযোগ দিয়ে ইঞ্জিনিয়ারিং নিয়ে কখনো চিন্তা করি নাই এত ভালোভাবে, ঠিক আছে? এইবার আমরা প্রথমবার এত বেশি ডেডিকেটেডলি ইঞ্জিনিয়ারিং নিয়ে চিন্তা করতেছি। সো আমরা তো আশা করি যে আমাদের এই ব্যাচ থেকে, যে আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচ, এখান থেকে অনেক মানুষ বুয়েটে যাবা, ঠিক আছে? সো আমি বুয়েট নিয়ে একটু বলি। অবশ্যই অনেকে আরও অনেক ভালো ভালো ইউনিভার্সিটিতে যাবা বাংলাদেশের, বাট যেহেতু আমি অন্যান্য ইউনিভার্সিটিগুলোয় পড়াশোনা করি নাই, যেহেতু বুয়েটে পড়াশোনা করতেছি, সো আমি বুয়েট নিয়ে একটু বলি, ঠিক আছে? সো বুয়েটে চান্স পাওয়ার পর তোমাদের কী হবে জানো? প্রথম না অনেক ভালো লাগবে। লাইক বুয়েটে যখন রেজাল্ট দিবে তার দেখবা 3 থেকে 4 মাস পর বুয়েটের ক্লাস শুরু হয়। ওই 3 থেকে 4 মাস তোমার হলো জীবনের সেরা সময়। বিশ্বাস করো বা না করো, ওই 3 থেকে 4 মাসই তোমার জীবনের সেরা সময়। কারণ তোমার এখন তখন একটা কি খুব সুন্দর একটা পরিচয় আছে, তুমি বুয়েটিয়ান। এর পাশাপাশি তখন তোমার কোনো পড়ালেখার প্রেশার নেই। বাট যখন বুয়েটে ক্লাস শুরু হবে, জাস্ট 3 থেকে 4 সপ্তাহের মধ্যে তোমার মাথা থেকে বুয়েটিয়ান শব্দটাই চলে যাবে। তোমার আর মনে হবে না যে আমি সবাইকে যা বলি আমি বুয়েটিয়ান। তোমার জীবনে এত দুঃখ চলে আসবে বুয়েট নিয়ে, এত হতাশা চলে আসবে, তখন তোমার বুয়েট নিয়ে আর কোনো গল্প করতে ইচ্ছা করবে না, যেমন এখন আমাদের করে না, ঠিক আছে? তোমরা কেউ নিজে থেকে না বললে দেখবে কখনোই আমি বুয়েট নিয়ে অ্যাটলিস্ট কিছু বলি না, কারণ বুয়েট আমাকে হতাশ করতে 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 ভিতরটাই শেষ করে দিছে ভাই। যাই হোক, সমস্যা নাই, হোপফুলি তোমাদের বুয়েটের জার্নি অনেক ভালো কাটবে। যাই হোক, from Feni, okay, Pramit bhai is love, you guys are also my love, okay? পাকনা গজাবে না, ইটস ওকে, গজাইতেই পারে, সমস্যা নেই। সালামু আলাইকুম ভাইয়া, আয়েশা বলছি ময়মনসিংহ থেকে। ওকে আয়েশা, আমি প্রমিত বলছি ঢাকা থেকে। ভাই সিলেট থেকে বলছি, আমার কমেন্টটা পড়েছি। শাড়ি নাকি শার্ট? ফ্রম ইউর হার্ট, অবশ্যই শার্ট। রাজশাহী, হ্যালো 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 হ্যালো। কুমিল্লা থেকে ভাইয়া, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ওকে। শুনেন, এখন আমাকে খালি একটা কথা বলবেন, ছোট্ট একটা কথা বলবেন। সব কিছু কি ক্লিয়ার? সব কিছু কি ক্লিয়ার? খালি আমাকে একটা কথা বলবা। আর আমি ছোট্ট একটা কথা বলি। প্রথম কথা, তোমরা লাস্ট ক্লাস যার ক্লাস করছো
সে আমার নিজের টিচার, ঠিক আছে? সো তোমরা মানে এরকম আশা করো না যে নিয়াজ ভাই যতটা ভালো পড়াইছে আমি ততটা ভালো পড়াইতে পারবো, কারণ অবশ্যই আমি আমার নিজের টিচারের চেয়ে কখনোই ভালো পড়াইতে পারবো না। যার কাছ থেকে আমি নিজে শিখছি তার চেয়ে ভালো পড়ানো আমার পক্ষে অ্যাটলিস্ট সম্ভব না। এটা হলো প্রথম কথা। সো আমরা যে আজকে অনেক বেশি ক্রিটিক্যাল জিনিসপাতি শিখবো এমন না। নিয়াজ ভাই যেমন লাস্ট ক্লাসে অনেক অ্যাডভান্স লেভেলের জিনিসপাতি পড়াইছে, ওটা অবশ্যই ইম্পর্টেন্ট দেখেই ভাইয়া পড়াইছে, তাই না? এমন আবার কেউ মনে করো না যেগুলো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট দেখেই ভাইয়া পড়াইছে, ঠিক আছে? সো এই তুল্যরোধ বাদে বাকি যা যা আছে সব কিছুই আজকে আমি পড়ানোর চেষ্টা করবো মোটামুটি। অ্যান্ড যত রকমের কনসেপ্ট তোমাদের শেখানো যায়, যত নতুন নতুন জিনিস পাই, যেমন তোমরা অনেকে হয়তো বা কখনো পটেনশিওমিটার পড়ো নাই, ঠিক আছে? সো আমরা আজকে একটু পটেনশিওমিটার পড়ার চেষ্টা করবো। তোমরা অনেকে মেশ অ্যানালাইসিস কখনো পড়ো নাই, আমি এটা তোমাদের শেখানোর চেষ্টা করবো। কখনো নোডাল অ্যানালাইসিস পড়ো নাই, এটা শেখানোর চেষ্টা করবো। ডিসি সার্কিটে হয়তো বা কখনো ধারক পড়ো নাই, সেটা শেখানোর চেষ্টা করবো। ডিসি সার্কিটে কখনো ইন্ডাক্টর পড়ো নাই, সেইটাও শেখানোর চেষ্টা করবো। এই নতুন নতুন জিনিসগুলো তোমাদের একটু মাথার মধ্যে সেট করে দিয়ে যাওয়ার চেষ্টা করবো আর কি, ঠিক আছে? যেন অ্যাডমিশন স্টেজে গিয়ে তোমাদের জন্য জীবনটা একটু সুন্দর হয়। ওকে, তো আমাকে একটু জানাও সব কিছু ক্লিয়ার কিনা। যদি সব কিছু ক্লিয়ার হয় উই উইল স্টার্ট দ্য ক্লাস ব্রো, ঠিক আছে? চলো 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 চলো, আপনি আপনার বেস্টটা দিবেন, দিয়ে আমরা খুশি। আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে দেখলেই আমার মন ভালো হয়ে যায়, এত চিল, ও মাই গড, such a pleasure of mine. সালাম আলাইকুম ভাই, কেমন আছেন? আমি ভালো আছি। হ্যালো 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 হ্যালো, আপনি কি সাঁতার পারেন? না, সাঁতার কাটতে পারি, সাঁতার পারি না, সাঁতার কাটতে পারি, ঠিক আছে? কালকে একটা ছেলে, বুঝছো, আমি কালকে ক্লাস নিচ্ছিলাম, কালকে আমাকে একটা ছেলে জিজ্ঞাসা করছে, ভাই বুয়েটে কোপ দিব কেমনে? ওকে, তোমাদের মনের মধ্যে অনেকের প্রশ্ন আছে, ভাই বুয়েটে কোপ দিব কেমনে? কালকে ওকে আমি খুব সুন্দর একটা টেকনিক শিখেছি, তোমাদেরও শিখাই দিচ্ছি। অনেকের মনে প্রশ্ন আছে যে বুয়েটে কোপ দিবা কেমনে? খুবই ইজি। কি করবা? একটা কেক কিনবা। তোমরা করো না এরকম, বন্ধু বান্ধবদের জন্মদিনে কেক টেক কাস্টমাইজ করো, একটা কেক কিনবা, ঠিক আছে? সেই কেকের উপর লিখবা বুয়েট। ওকে, তারপর কি করবা? একটা চাকু টাকু যা তোমার মন চায়, যা দিয়ে তুমি কোপটা দিতে চাও, খালি এখানে দিবে একটা কোপ, তাহলেই বুয়েটে কোপ, ঠিক আছে? ওকে চলো, এই চলো, বুয়েটে কোপ দেওয়া তোমাদের শিখাই দিয়েছি, বুয়েটে কোপ দেওয়া শিখাই দিয়েছি। এখন চলো, এখন বাকি যা শিখাবো তা বোনাস। বুয়েটে কোপ দেওয়া তোমাদের শিখাই দিয়েছি। চলো লেখো 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 কেসিএল, ঠিক আছে? আমরা কেসিএল দিয়ে শুরু করি। ওকে, কি দিয়ে শুরু করি? কেসিএল দিয়ে শুরু করি। কয়েকটা এমসিকিউ একটু ইম্পর্টেন্ট এখানে। যেমন কেসিএল তোমরা সবাই জানো, কেসিএল কি বলে বলো? কোনো একটা জাংশনে যতখানি কারেন্ট প্রবেশ করবে ওই জাংশন থেকে ঠিক ততখানি কারেন্টই বের হবে, বা একটা নির্দিষ্ট সময়ে একটা জাংশনের মধ্যে যতখানি কারেন্ট আসবে ততখানি কারেন্ট আবার ওই জাংশন থেকে বেরও হয়ে যাবে, তাই না? এটা আমরা সবাই জানি। বাট এমসিকিউ কি আসবে জানো? কেসিএল কোন নীতি মেনে চলে? কি প্রশ্ন আসবে? কেসিএল কোন নীতি মেনে চলে, কেভিএল কোন নীতি মেনে চলে? এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ছোট্ট ছোট্ট ইনফরমেশন বাট খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? কেসিএল কোন নীতি মেনে চলে? সবাই একটু লিখে ফেলি তো, কেসিএল কোন নীতি মেনে চলে ভাইয়া? লেখো, চার্জের সংরক্ষণশীলতার নীতি। কি? চার্জের সংরক্ষণশীলতার নীতি, ঠিক আছে? কিসের নীতি মেনে চলে? চার্জের সংরক্ষণশীলতার নীতি মেনে চলে কেসিএল। মনে থাকবে? ওকে, মনে থাকবে। কেসিএল কি বলে ভাইয়া? কেসিএল কি বলে? কোনো একটা নোডে, সার্কিটের কোনো একটা নোড না, অ্যাকচুয়ালি কোনো একটা জাংশনে, নোড আর জাংশনের মধ্যে পার্থক্য জানো? দুটো জিনিস আছে। সার্কিটের মধ্যে কিছু কিছু পয়েন্টকে বলা হয় নোড, কিছু কিছু পয়েন্টকে বলা হয় জাংশন। কাকে তুমি নোড বলবা আর কাকে জাংশন বলবা? যেই জায়গায় সার্কিটের দুই বা ততোধিক এলিমেন্ট এসে যুক্ত হয় তাকে বলা হয় নোড, আর যেখানে তিন বা ততোধিক এলিমেন্ট এসে যুক্ত হয় তাকে বলা হয় জাংশন। মানে একটা পয়েন্টে যদি দুইটা ইলেকট্রিক্যাল এলিমেন্ট এসে যুক্ত হয় আমরা ওই পয়েন্টটাকে কি বলবো? নোড বলবো। বাট ওই পয়েন্টটা জাংশন হওয়ার জন্য কি হইতে হবে? অ্যাট লিস্ট তিনটা ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট এসে যুক্ত হতে হবে। যেমন আমি যদি তোমাকে একটা সার্কিট দিয়ে বুঝাই, প্রথমে এটাই বুঝাই, ধর এরকম, ঠিক আছে? এরকম কিছু একটা আছে, ওকে, এরকম কিছু একটা আছে, এই এই এই, ঠিক আছে? আমি তোমাকে বলছি এই সার্কিটের মধ্যে কয়টা নোড আছে আর কয়টা জাংশন আছে আমাকে বের করে দাও। কি বলছি? ধরো একটা এমসিকিউ আসছে, একটা সার্কিট দিয়ে দিচ্ছে, দিয়ে তোমাকে প্রশ্ন করছে এই সার্কিটের মধ্যে কয়টা নোড আছে এবং কয়টা জাংশন আছে। কি বলছি? নোডের সংখ্যা কি? এমন কিছু পয়েন্ট যেই পয়েন্টগুলায় দুই বা ততোধিক ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট এসে যুক্ত হচ্ছে। যেমন আমি যদি এই সার্কিটের মধ্যে কয়েকটা পয়েন্ট তোমাকে দেখাই, লুক এট দিস পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, দেখো এই পয়েন্টের দিকে তাকাও, কয়টা ইলেকট্রিক্যাল এলিমেন্ট এসে যুক্ত হয়েছে? একটা ব্যাটারি, একটা রোধ, দুইটা ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট বা এলিমেন্ট এসে যুক্ত হয়েছে। সো এই পয়েন্টটাকে আমরা কি বলতে পারি?
নোড বলতে পারি, বা এই পয়েন্টটাকে কিন্তু আমরা জাংশন বলতে পারি না। এই পয়েন্টটাকে কি আমরা জাংশন বলতে পারবো না? কি বলতে পারবো? নোড বলতে পারবো। কেন? কারণ দুইটা ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট এসে যুক্ত হয়েছে তার জন্য, ঠিক আছে। এবার এই পয়েন্টের দিকে তাকাও, এই পয়েন্টটায় কি কি যুক্ত হয়েছে? এই পাশ থেকে একটা রোধ, এই পাশ থেকে একটা রোধ, এই পাশ থেকে একটা ব্যাটারি। কয়টা ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট যুক্ত হয়েছে? তিনটা। তার মানে এই পয়েন্টটাকে আমরা কি বলতে পারি? জাংশন বলতে পারি। এই পয়েন্টটাকে কি আমরা নোড বলতে পারি? অবশ্যই বলতে পারি। কেন বলতে পারি? নোডের সংজ্ঞা কি ছিল? যে অন্তত দুইটা ইলেকট্রিক এলিমেন্ট এসে যুক্ত হইতে হবে। দুইয়ের বেশি ইলেকট্রিক এলিমেন্ট এসে যুক্ত হইলেও কোনো সমস্যা নাই, মানে দুই বা ততোধিক ইলেকট্রিক এলিমেন্ট যেই পয়েন্টে এসে যুক্ত হবে ওইটাই নোড। তার মানে যেই পয়েন্টগুলো তোমার জাংশন হবে ওই পয়েন্টগুলো কিন্তু বাই ডিফল্ট নোড হবেই, মানে সকল জাংশনই কিন্তু অ্যাকচুয়ালি এক একটা নোড। ওকে, ঠিক আছে। তার মানে এই পয়েন্টটাকে জাংশনও বলা যায়, নোডও বলা যায়, ঠিক আছে। ওকে, এই পয়েন্টের দিকে তাকাও, একটা ব্যাটারি যুক্ত হয়েছে, একটা রোধ যুক্ত হয়েছে। কয়টা ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট? দুইটা। নোড অবশ্যই বলতে পারবা, জাংশন বলতে পারবা? পারবা না, কারণ জাংশন বলার জন্য এই পয়েন্টে অ্যাট লিস্ট তিনটা কম্পোনেন্ট যুক্ত হইতে হবে। তার মানে এই পয়েন্টটা আমাদের একটা নোড, কিন্তু এই পয়েন্টটা কিন্তু কোনো জাংশন না, ঠিক আছে। মনে থাকবে সবার? গুড। এবার এই পয়েন্টের দিকে তাকাও, এই পয়েন্টে কি হয়েছে? একটা রোধ, একটা ব্যাটারি। কয়টা ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট? দুইটা। তার মানে নোড বলতে পারবা কিন্তু জাংশন বলতে পারবা না, ঠিক আছে। এই পয়েন্টটা কয়টা? একটা, দুইটা, তিনটা। তার মানে নোড এবং জাংশন দুইটাই বলতে পারবা, ঠিক আছে। জাংশন এবং নোড দুইটাই বলতে পারবা, ঠিক আছে। এই পয়েন্টের দিকে তাকাও, কয়টা ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট? দুইটা। তার মানে এই পয়েন্টটাকে তুমি নোড বলতে পারবা কিন্তু জাংশন বলতে পারবা না। তাহলে দেখো তো সার্কিটে নোড কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তার মানে নোড কয়টা? ছয়টা, ঠিক আছে। কয়টা? ছয়টা। জাংশন কয়টা? জাংশন কয়টা? জাংশন কিন্তু দুইটা, উপরে একটা নিচে একটা, জাংশন হলো দুইটা। এখন এখান থেকে বুঝার মতো কি আছে? বুঝার মতো এইটাই আছে যে তুমি কেসিএল সার্কিটের মধ্যে কোন জায়গায় অ্যাপ্লাই করতে পারবা। তুমি কেসিএল অ্যাপ্লাই করতে পারবা শুধুমাত্র জাংশনে, শুধুমাত্র জাংশনে কেসিএল অ্যাপ্লিকেবল। দ্যাট মিনস এই পয়েন্টে তুমি কেসিএল অ্যাপ্লাই করতে পারবা না, এই পয়েন্টে করতে পারবা, এই পয়েন্টে করতে পারবা না, এই পয়েন্টে করতে পারবা না, এই পয়েন্টে করতে পারবা, আবার এই পয়েন্টে করতে পারবা না, ঠিক আছে। তাহলে কেসিএল কোথায় অ্যাপ্লিকেবল? কেসিএল অ্যাপ্লিকেবল কোনো একটা জাংশনে, ঠিক আছে। কোথায় অ্যাপ্লিকেবল? কোনো একটা জাংশনে। ওকে, আচ্ছা আজান দিচ্ছে মোস্ট প্রবাবলি, ঠিক আছে। সো একটা কাজ করি, আমরা আজানটা শেষ হোক অপেক্ষা করি, এই ফাঁকে তোমরা বুঝাই দাও, এটা বলে দাও এটা বুঝছো কিনা, ঠিক আছে। আমরা একটু ওয়েট করি, আজানটা শেষ হোক, তারপরে ক্লাসটা শুরু করি। তোমরা এই ফাঁকে একটু বলো এই জিনিসটা বুঝছো কিনা, ঠিক আছে। অনেকে হয়তো বা প্রথমবার দেখছো, সো একটু কমেন্ট আমাকে জানো। আজান শেষ হলে আমি শুরু করতেছি। আচ্ছা ওকে, আজান কমপ্লিট হয়ে গেছে। তাহলে আই হোপ আপনারা এতটুকু বুঝছেন যে নোড কি জিনিস আর জাংশন কি জিনিস। এখন কথা হলো কেসিএল যেটা মানে কিরশফের কারেন্ট ল, ঠিক আছে, কিরশফস কারেন্ট ল, এটা অ্যাপ্লিকেবল কোথায়? এটা অ্যাপ্লিকেবল কিন্তু জাংশনে। তুমি জিনিসটাকে জাংশনে অ্যাপ্লাই করতে পারো, বাট নোডে অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। সো আমরা এটা কোথায় অ্যাপ্লাই করতে পারি? কোনো একটা জাংশনে। এটা কি বলে? কোনো একটা জাংশনে টোটাল এন্টারিং কারেন্ট ইজ ইকুয়ালস টু টোটাল এক্সিটিং কারেন্ট, ঠিক আছে। টোটাল এন্টারিং কারেন্ট সমান কি হবে? টোটাল এক্সিটিং কারেন্ট হবে। এটা একটু মনে রাখতে হবে, এটাই আমাদের কেসিএল, ঠিক আছে। এখন ভাই কেসিএল তো অনেক সোজা,
কেসিএল তো অনেক সোজা, যেমন তোমাকে যদি এরকম কিছু দিয়ে দেয় ডাং 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 ডাং, ঠিক আছে? বলছে এখান দিয়ে আসছে I1, এখান দিয়ে আসছে I2, এখান দিয়ে গেছে I3, এখান দিয়ে গেছে I4, আর এখান দিয়ে গেছে I5, ঠিক আছে? তোমাকে বলছে কেসিএল লেখো। এটা একটা জাংশন না? দেখো কয়টি ইলেকট্রিক কম্পোনেন্ট এসে যুক্ত হয়েছে, 5টা। তার মানে এটা অবশ্যই একটা জাংশন। আমরা এখানে কি করতে পারি বলো তো? কেসিএল অ্যাপ্লাই করতে পারি। যদি এখানে কেসিএল অ্যাপ্লাই করি কি করবা বলো? তুমি দেখবা টোটাল এন্টারিং কারেন্ট কত, কোন কোন কারেন্ট প্রবেশ করতেছে এই জাংশনের মধ্যে। I1 প্রবেশ করতেছে এবং I2 প্রবেশ করতেছে, তাই না? এই দুইটাই কিন্তু প্রবেশ করতেছে। সো আমাদের টোটাল এন্টারিং কারেন্ট কত? I1 প্লাস I2, ঠিক আছে? টোটাল এক্সিটিং কারেন্ট কত, কোন কোন কারেন্ট বের হচ্ছে? I3 বের হচ্ছে, I4 বের হচ্ছে, I5 বের হচ্ছে। তোমার টোটাল এক্সিটিং কারেন্ট হলো I3 প্লাস I4 প্লাস I5। এই দুটো কি হবে? সমান হবে। টোটাল এন্টারিং কারেন্ট কি হবে? টোটাল এক্সিটিং কারেন্টের সমান হবে। এখন ভাই এগুলো তো আমরা পারি, এগুলো তো কঠিন কিছু না। এখান থেকে যদি কঠিন কিছু দেয় তাহলে কি দিতে পারে? চলো একটা ম্যাথ করি। যদি একটু পেঁচাইতে চাই এখান থেকে, তোমাকে এরকম কিছু একটা দিয়ে দিবে। কি দিয়ে দিবে জানো? তোমাকে বলবে টাং 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 টং ঠং 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 ঠং, ঠিক আছে? তোমাকে বলবে এই পয়েন্টের ভোল্টেজ -20 ভোল্ট, এই পয়েন্টের ভোল্টেজ ধরো 10 ভোল্ট, এই পয়েন্টের ভোল্টেজ কত ধরো 30 ভোল্ট, এই পয়েন্টের ভোল্টেজ কত ধরো বলছে -50 ভোল্ট, এবং এই পয়েন্টের ভোল্টেজ ধরো তোমাকে বলছে কত 5 ভোল্ট, ঠিক আছে? তোমাকে সবগুলো রোধের মান দিয়ে দিছে, দিয়ে বলছে এটা 10 ওম, এটা 20 ওম, এটা 30 ওম, এটা ধরো 40 ওম, আর ধরো এটা 50 ওম, র্যান্ডমলি কিছু ভ্যালুস দিয়েছে। দিয়ে তোমাকে প্রশ্ন করেছে যে ভাইয়া এই যে মাঝখানের যে পয়েন্টটা আছে, ধরো এটা এ পয়েন্ট, এই এ পয়েন্টের ভোল্টেজ কত? যখনই এরকম প্রশ্ন তোমার সামনে আসবে তোমার মাথাটা হালকা একটু ঘুরবে প্রথমে, যে এরকম সার্কিটই তো আমরা দেখি নাই। আমরা তো সার্কিট সলভ করি নর্মাল সার্কিট, তাই না? এক পাশ থেকে আরেক পাশে মিলানো থাকে। এরকম সার্কিট আবার কই থেকে আসলো, কোন নিয়মে সলভ করব? মাথায় রাখা লাগবে। এটা কেমনে সলভ হবে? কেসিএল দিয়ে সলভ হবে। কিভাবে সলভ করব কেসিএল দিয়ে? এটা দেখো, একটা সার্কিটের মধ্যে যে কোনো একটা ব্রাঞ্চে আমরা কারেন্টের ডিরেকশনকে ইচ্ছা মতো ধরতে পারি। আমরা ধরতেই পারি যে কারেন্ট ভিতরের দিকে আসতেছে বা কারেন্ট বাইরের দিকে যাচ্ছে, এটা সম্পূর্ণ তোমার ইচ্ছা। এখন তুমি বলবা যে ভাইয়া যদি কারেন্ট বাইরের দিকে যায় আর আমি যদি ধরি যে না কারেন্ট ভিতরের দিকে আসতেছে, তাহলে কি আমার ম্যাথ ভুল হবে? না, ভুল হবে না, তোমার কারেন্টের মান আসবে নেগেটিভ। দেখবা মাঝে মাঝে আমরা সার্কিট সলভ করলে কারেন্টের মান নেগেটিভ আসে। কেন নেগেটিভ আসে? কারণ আমাদের কারেন্টের ডিরেকশন ধরাটা ভুল হয়েছে। তো তুমি যদি কারেন্টের ডিরেকশন ভুলও ধরো তাতেও কোনো সমস্যা নাই, সিম্পলি তোমার কারেন্টের মানটা নেগেটিভ আসবে, এতটুকুই, ঠিক আছে? সো আমরা এখন ইচ্ছা মতো কারেন্টের ডিরেকশন ধরে নিব। এই ব্রাঞ্চগুলোর মধ্যে আমরা ইচ্ছা মতো কারেন্টের ডিরেকশন ধরবো। তুমি তোমার ইচ্ছা মতো ধরেও সলভ করতে পারো, রেজাল্ট হুবহু সেম আসবে। আমি আবারও বলতেছি, তুমি তোমার ইচ্ছা মতো কারেন্টের ডিরেকশন ধরে এই ম্যাথ সলভ করো, রেজাল্ট হুবহু সেম আসবে। কারণ তুমি কারেন্টের ডিরেকশন কোন দিকে নিচ্ছ ইট সিম্পলি ডাজন্ট ম্যাটার। তোমার যদি ডিরেকশন ধরা ভুল হয় তাহলে কারেন্টের রেজাল্ট অটোমেটিক্যালি নেগেটিভ আসবে। তখন তুমি এমনিই বুঝে যাবা যে তোমার ডিরেকশন ধরাটা ভুল হয়েছে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা ধরলাম যে এখান দিয়ে কারেন্ট প্রবেশ করতেছে I1, এখান দিয়েও কারেন্ট প্রবেশ করতেছে I2, এখান দিয়েও কারেন্ট প্রবেশ করতেছে I3, এখান দিয়েও কারেন্ট প্রবেশ করতেছে I4, এখান দিয়েও কারেন্ট প্রবেশ করতেছে I5। তুমি চাইলে অন্য কিছু ধরতে পারো, তুমি চাইলে ধরতে পারো I1 বের হচ্ছে বা I3 বের হচ্ছে, এটা তোমার ইচ্ছা, কোনোটাতেই কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কি করবো? এই I1, I2, I3, I4, I5 এগুলোর মান একটু বের করবো। ভাইয়া তুমি ওই পাশের ভোল্টেজ জানো, এই পাশের ভোল্টেজ জানো না, ঠিক আছে? মাঝখানের রোধটা জানো, কারেন্টের মান কেমনে বের করবা? কারেন্ট কি বলো? কোনো একটা রোধের মধ্যে দিয়ে কতখানি কারেন্ট যায়, ওমের সূত্র, রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য ডিভাইডেড বাই ওই রোধের মান। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি I1 এর মান কত হবে, তুমি না দেখেই বলে দিতে পারো I1 এর মান হবে -20 VA ডিভাইডেড বাই কত, আর এর মান কত 10। এইটা হবে I1 এর মান, এইটা হবে I1 এর মান। কিভাবে বুঝলেন ভাইয়া এটা I1 এর মান হবে? ভাইয়া কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যায়? হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে, তাই না? আমরা ধরেই নেই কারেন্ট সবসময় কোন দিক থেকে কোন দিকে যায়? হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে। তুমি কারেন্টের ডিরেকশন কোন দিক ধরছো? এই দিকে। তার মানে তোমার জন্য, তোমার ধরার জন্য এই পাশটা কি হাই ভোল্টেজ, এই পাশটা কি লো ভোল্টেজ। তাহলে বিভব পার্থক্য কি হবে? হাই ভোল্টেজ মাইনাস লো ভোল্টেজ, ঠিক আছে? কারেন্ট কি হবে? বিভব পার্থক্য ডিভাইডেড বাই রোধ, ঠিক আছে? একটা বুঝো, বাকিগুলো এমনিই বুঝবা, একটা একটু বোঝার চেষ্টা করো। এখানে আমি -20 VA কেন লিখলাম? -20 কি? ওই পয়েন্টার ভোল্টেজ। VA কি? এই পয়েন্টার ভোল্টেজ। আমি তোমাকে জিজ্ঞাসা করছি যে এই দুইটা পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য কত? বিভব পার্থক্য কেমনে বের করো? উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব। সো তোমার প্রথমে বোঝা লাগবে এখানে উচ্চ বিভব
বিভব কোনটা, তুমি কারেন্টের ডিরেকশন কোন দিকে ধরেছো, ভিতরের দিকে। কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যায়, হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে। সো তুমি কিন্তু বাই ডিফল্ট ধরেই নিয়েছো ওই পাশটা হাই ভোল্টেজ, এই পাশটা লো ভোল্টেজ। তাহলে বিভব পার্থক্য কত হবে, এই হাই ভোল্টেজ মাইনাস লো ভোল্টেজ, -20 মাইনাস ভিএ। আর এইটাকে ওই রোধের মান দিয়ে ভাগ করে দিলে আমরা কারেন্ট পাবো না, বুঝতে পারছো? I1 পেরে গেছি। তাহলে এখন বলো I2 কত হবে। I1 যদি বুঝে যাও, I2 বের করা তো কোনো প্যারাই না। I2 কোনটা বলো তো, এইটা। কারেন্ট কোন জায়গা থেকে কোন জায়গায় গেছে, এই 5 ভোল্ট থেকে VA ভোল্টে গেছে, ঠিক আছে? তাহলে বিভব পার্থক্য কত হবে, 5 মাইনাস VA। কত হবে, 5 মাইনাস VA। এটাকে তুমি রোধ দিয়ে ভাগ করলে কি পাবা বলো তো, কারেন্ট পাবে। এখানে রোধ কত, 50, ঠিক আছে? পায়ে গেছি I2। I3 কত হবে ভাইয়া, কারেন্ট কোন দিক থেকে কোন দিক গেছে, I3 গেছে -50 থেকে VA তে, ঠিক আছে? তাহলে I3 কত হবে, -50 মাইনাস VA ডিভাইডেড বাই এই রোধের মান, মানে 40, ঠিক আছে? I4 কত হবে, I4 কোন দিক থেকে কোন দিক গেছে, 30 থেকে VA তে, তার মানে I4 হবে হাই ভোল্টেজ মাইনাস লো ভোল্টেজ ডিভাইডেড বাই রোধের মান কত, 30, ঠিক আছে? I5 কত হবে ভাইয়া, I5 কোন দিক থেকে কোন দিক গেছে, I5 10 ভোল্ট থেকে এ পয়েন্টের দিকে গেছে। তাহলে বিভব পার্থক্য কত হবে রে, 10 মাইনাস VA, রোধের মান কত, 20 ডিভাইডেড বাই 20, ঠিক আছে? সবগুলা কারেন্টের মান আমরা কি করছি, বের করছি। এবার একটা কাজ করো, এই জাংশনে KCL অ্যাপ্লাই করো। KCL কি বলে, টোটাল এন্টারিং কারেন্ট ইজ ইকুয়ালস টু টোটাল এক্সিটিং কারেন্ট। মানে জাংশনে যতখানি কারেন্ট প্রবেশ করবে ঠিক ততখানি কারেন্ট বের হয়ে যাবে। এই জাংশনে কতখানি কারেন্ট প্রবেশ করতেছে, দেখো আমাদের ধরা অনুযায়ী সবগুলা কারেন্টই কিন্তু জাংশনে প্রবেশ করতেছে। সো জাংশনের টোটাল এন্টারিং কারেন্ট কত হবে, I1 প্লাস I2 প্লাস I3 প্লাস I4 প্লাস I5। কোনো সমস্যা মনে হয় না, তাই না? এই জাংশনের টোটাল এন্টারিং কারেন্ট কত হবে, দেখো সবগুলা কারেন্টই কি জাংশনে প্রবেশ করেছে না, তার মানে টোটাল এন্টারিং কারেন্ট হবে I1 প্লাস I2 প্লাস I3 প্লাস I4 প্লাস I5, ঠিক আছে? জাংশন থেকে কোনো কারেন্ট বের হইছে, আমাদের ধরা অনুযায়ী বের হয় নাই। তার মানে জাংশন থেকে টোটাল এক্সিটিং কারেন্ট বা বের হওয়া কারেন্টের মান কত, 0, ঠিক আছে? তার মানে টোটাল এন্টারিং কারেন্ট কি হবে, টোটাল এক্সিটিং কারেন্ট 0 সমান হবে, ঠিক আছে? সমীকরণ পেয়ে গেছো, কারেন্টের মানগুলো বসাও। কারেন্টের মানগুলো বসাও, I1 কত, -20 মাইনাস VA ডিভাইডেড বাই 10, ঠিক আছে? প্লাস I2 কত, 5 মাইনাস VA ডিভাইডেড বাই 50, I3 কত, -50 মাইনাস VA ডিভাইডেড বাই কত, 40, I4 কত, 30 মাইনাস VA ডিভাইডেড বাই 30, I5 কত, 10 মাইনাস VA ডিভাইডেড বাই 20 ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে? তুমি একটা জিনিস খেয়াল করো, তোমার কাছে যে সমীকরণ আছে এই সমীকরণের মধ্যে VA বাদে আর কোনো আননোন আছে? একটা সমীকরণ, একটাই আননোন, এখান থেকে কি VA এর মানটা বের করতে পারবা না? এখান থেকে কি VA এর মানটা বের করতে পারবা না? বের করলেই তো শেষ। একটা সমীকরণ আছে, এটা সলভ করে জাস্ট VA এর মান বের করবা, তুমি এদিকে লসাগু করো, লসাগু করলেই হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না। আমাকে একটু বলো তো রেজাল্ট কত আসে। এইটাই কি হবে বলো তো, আমাদের ওই যে মাঝখানের মানে জাংশনের যে পয়েন্টটা, জাংশন পয়েন্ট যেটা, ওই পয়েন্টের পটেনশিয়াল অথবা ভোল্টেজ, ঠিক আছে? চলো একটু আমাকে জানাও VA কত আসে। চলো বাচ্চা লোক বলো, সবার এতক্ষণে হয়ে যাওয়া উচিত। VA কত আসছে বলো বলো। আরে সেরা পোলাপান ভাই রে ভাই, সব বস নিয়ে ক্লাস নেওয়া শুরু করছি, এরা তো আমার থেকে আগেই পারে রে। ইস, এটা একটা কষ্ট, বুঝছোই? তোমরা যখন আগে থেকে পেরে যাও, এটা একটা কষ্ট। তোমরা না পারার যে আনন্দটা, ওটা আমি আসলে পাই না, ঠিক আছে? মানে একটা কঠিন একটা ম্যাথ দিব, পারবা না, একটা আনন্দ কাজ করবে ভিতরে, ওইটা না এখন আর কাজই করে না, পোলাপান সব পারে, ঠিক আছে? যাই হোক, ও মাই গড। এই দেখো VA এর মান কত আসে পোলাপান, বুঝছিস সবাই? দেখ সামনে আগাবো, VA এর মান বের করতে হবে। এখানে খালি কি করতে হবে, VA এর মান বের করতে হবে, এটা আমরা পারবো আই গেস, ঠিক আছে? VA এর মান বের করতে পারবো না সবাই? একটু কষ্ট করে VA এর মানটা বের করে নিও সমীকরণ সলভ করে, ওকে? আর আমাকে কমেন্টে একটু রেজাল্টটা বলে দিও, ঠিক আছে? আই হোপ আমরা সবাই পারবো। চলো নেক্সট KVL লেখো, KVL, ওকে? আচ্ছা, কিরশফস ভোল্টেজ ল। ভাই KVL কোন নীতি মেনে চলে? বারবার বলতেছি, এগুলো MCQ এর জন্য ইম্পর্টেন্ট। KCL কোন নীতি মেনে চলে, KVL কোন নীতি মেনে চলে? KVL কোন নীতি মেনে চলে লেখেন সবাই একটু কষ্ট করে, শক্তির সংরক্ষণশীলতার নীতি। কোন নীতি? শক্তির সংরক্ষণশীলতার নীতি, ঠিক আছে? ওকে, এটা মেনে চলে। এখন ভাইয়া KVL তো অনেকভাবেই করা যায়, তাই না?
অনেকভাবে করা যায়, বড় বড় করে আমরা করতে পারি যে টোটাল ভোল্টেজ ড্রপ ইজ ইকুয়ালস টু টোটাল ভোল্টেজ রাইজ। যেমন যে এখান থেকে আমাদের প্রথম যে ইকুয়েশন কেভিএল সেটা আসে যে টোটাল ভোল্টেজ ড্রপ ইজ ইকুয়ালস টু হোয়াট, টোটাল ভোল্টেজ রাইজ। মানে তুমি কি করবা জানো, তোমার কাজ হলো সার্কিটের মধ্যে কোনো একটা লুপের মধ্যে দিয়ে তুমি হাঁটবা, ঠিক আছে, তুমিই হাঁটবা ভাই, তুমিই হাঁটবা, তুমি দেখবা সার্কিটের মধ্যে কোন জায়গায় ভোল্টেজ ড্রপ হচ্ছে, কোন জায়গায় ভোল্টেজ রাইজ হচ্ছে। যতগুলা ভোল্টেজ ড্রপ হবে, ইয়াসিন ভাই আসেন কিছু বললেই যান, আপনি পিছন দিকে ইয়া করছেন। আচ্ছা আচ্ছা যাক, তো সার্কিটের মধ্যে টোটাল যতখানি ভোল্টেজ ড্রপ হবে ঠিক ততখানি কি হবে বলো তো, ভোল্টেজ রাইজ হবে। কারণ তুমি যে লুপটার মধ্যে ঘুরবা সেখানে কি শক্তির সংরক্ষণশীলতা নীতি মানা লাগবে না? অবশ্যই মানা লাগবে। যতখানি শক্তি হারায় যাবে কোনো একটা লুপের মধ্যে, ওই লুপের মধ্যে ঠিক ততখানি শক্তি জেনারেট হবে। এখান থেকে আসছে আমাদের কেভিএল এর ফর্মুলা, টোটাল ভোল্টেজ ড্রপ ইজ ইকুয়ালস টু টোটাল ভোল্টেজ রাইজ। বাট আমরা তো এটাই অভ্যস্ত না, আমরা কি চাই, আমরা চাই শর্টকাট। ভাই শর্টকাট লাগবে, আমি বড় নিয়মে করতে পারবো না, কারণ তুমি যদি এইভাবে করতে যাও না অনেক বড় হয়ে যাবে। এত সময় আমাদের আছে বলো না, জীবনে অনেক কিছু করতে হবে, এত সময় তো কেভিএল দিলে হবে না। একজন মানুষ কি একটা নীতি বানাই দিয়ে গেছে, তার পিছনে যদি আমরা 10 মিনিট 15 মিনিট করে নষ্ট করি, লাভ আছে? লাভ নেই। আমাদের নীতি আমরা কখন বানাবো? ঠিক আছে, তো আমরা কি করব, শর্টকাটে সলভ করবো কেভিএল। কেমনে সলভ করবো ভাইয়া? চলো একটা সার্কিট দিয়ে শুরু করি, একটা সার্কিট দিয়ে আমরা শুরু করি। চলেন প্রথম সার্কিট, চলো। এই সবাই যদি ঠিকঠাক না লেখছো সবাইকে কিন্তু আমি দেখে নিব, ঠিক আছে? দেখে নিব না, কিছু একটা বলবো আর কি সবাইকে। যাই হোক, চলো সবাই একটু লেখো। ওকে, একদম ইজি সার্কিট। এরকম সার্কিট তোমরা কি হর হামেশা ঘর বাড়িতে দেখেই থাকো, সো প্যারা নেই। 50 ওহম, এখানে কত 100 ওহম, তোমার মন মতো যা মন চাই বসাও তুমি। 40 ওহম, 30 ওহম, ঠিক আছে। এখানে আছে 20 ভোল্ট, এখানে আছে ধরো 100 ভোল্ট, এখানে আছে 10 ভোল্ট, ঠিক আছে। তোমার কি বলবে, তোমাকে বলবে 40 ওহমের মধ্যে দিয়ে কতখানি কারেন্ট গেছে, তোমাকে বলবে 30 ওহমের মধ্যে কতখানি কারেন্ট গেছে, তোমাকে প্রশ্ন করবে 50 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য কত। সো আলটিমেটলি তোমার কি করতে হবে, ইকুয়েশন সলভ করতে হবে। এখন প্রশ্ন হলো ইকুয়েশনগুলো পাবো কই থেকে? কেভিএল আর কেসিএল থেকে, ঠিক আছে। কেসিএল থেকে কিভাবে পাবো তো একটু আগেই দেখাইলাম। এখন আমরা দেখবো কেভিএল ইকুয়েশন কিভাবে বানাইতে হয়। প্রথম কথা, কেভিএল ইকুয়েশন বানানোর জন্য তোমার যেটা বুঝতে হবে তাহার নাম হলো লুপ। চলো পয়েন্টগুলোর নাম দাও, নোটগুলোর নাম দাও। নোট যদি এখন না চিনছিস, নোট চিনতে হবে, নোট জাংশন এগুলো যদি না চিনছি সেগুলো কিন্তু ভালো মতো হবে না, ঠিক আছে। চলো নাম দাও, এ বি সি ডি ই এফ। হইছে নাম দেওয়া? হইছে। এখন তোমার কি করতে হবে, লুপ নিতে হবে। লুপ কি জিনিস ভাইয়া? লুপ হলো সার্কিটের মধ্যে কোনো একটা ক্লোজড পাথ, ঠিক আছে। সার্কিটের মধ্যে কোনো একটা ক্লোজড পাথকে আমরা কি বলি, লুপ বলি। যেমন এখানে একটা ক্লোজড পাথ কি হইতে পারে, হইতে পারে এ বি ই এফ। এটাকে একটা লুপ বলো তো, চলো চলো, এটাকে একটা লুপ। এটা আমার তোমাদের কাছে একটা প্রশ্ন বান নিক্ষেপ করেছি তোমাদের দিকে, তোমরা সবাই কেসিএল পারো। প্রশ্ন হলো এ বি ই এফ, এটাকে একটা লুপ ভাইয়া, এটাকে আমরা একটা লুপ বলতে পারি এই সার্কিটের। হ্যাঁ নাকি না বলবা, খালি আর কিচ্ছু বলতে হবে না, খালি বলবা হ্যাঁ বা না, আর কিচ্ছু না। চলো চলো, কি বলবা? শুধুমাত্র হ্যাঁ বা না। আচ্ছা, আহাদ বলছে না, আচ্ছা ওকে। সেজান বলছে না, ওকে ঠিক আছে, গুড গুড। অ্যাটলিস্ট বেসিক যে তোমাদের ক্লিয়ার আছে এটা দেখে আমার আসলেই ভালো লাগতেছে। এইটাকে তুমি কখনোই একটা লুপ বলতে পারবে না। কেন? লুপ অবশ্যই একটা আবদ্ধ পথ বা বদ্ধ পথ বা ক্লোজড পাথ হইতে হবে। লুপ কি হইতে হবে? একটা ক্লোজড পাথ। এ থেকে বিতে গেছো, বি থেকে ইতে গেছো, ই থেকে এফে আসছো, রাস্তা কি বন্ধ হইছে? না, এই রাস্তা তো খোলা। তুমি এখন কি ক্লোজ করছো রাস্তা? করো নাই। তার মানে এইখানে এফ থেকে তোমার কি করতে হবে, আবার এতে ফিরে যাইতে হবে। তখন কি হবে, একটা লুপ কমপ্লিট হবে। তুমি যেখান থেকে যাত্রা শুরু করছিলা ওইখানে আবার তোমার ফিরে যাইতে হবে, তখন একটা লুপ কমপ্লিট হবে, ঠিক আছে। তাহলে যে এ থেকে বিতে গেলাম, বি থেকে ইতে আসলাম, ই থেকে এফে গেলাম, এফ থেকে আবার এতে ব্যাক করলাম, তখন তোমার কি হইলো, একটা লুপ কমপ্লিট হইলো। এইবার এই লুপের মধ্যে তোমার কি করতে হবে, কেভিএল অ্যাপ্লাই করতে হবে। কিভাবে অ্যাপ্লাই করব? শুনো, দুই রকম সিনারিও হইতে পারে। প্রথম সিনারিও, তোমার সার্কিটের মধ্যে কারেন্টের ডিরেকশন দিয়েই দিছে পরীক্ষায়, ঠিক আছে। পরীক্ষার যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রের মধ্যে এই সার্কিটে কারেন্টের ডিরেকশন দেওয়া থাকতে পারে।
অথবা সেকেন্ড যে কন্ডিশনটা বা সিনারিওটা হইতে পারে সেটা হলো কারেন্টের ডিরেকশন তোমাকে দিয়ে দেয় নাই। তাহলে আমরা কখন কি করব? যদি পরীক্ষায় কারেন্টের ডিরেকশন দেওয়া থাকে তোমার অবশ্যই ওই ডিরেকশন ধরেই ম্যাথ সলভ করতে হবে। আর যদি দেওয়া না থাকে তুমি তোমার ইচ্ছা মতো কারেন্টের ডিরেকশন দিবা, কোনো সমস্যাই নেই, ঠিক আছে? সো ধরো আমাদের দেওয়া নেই, দেওয়া থাকলে তো ইজি, আমাদের আর দিতে হবে না, ঠিক আছে? যদি দেওয়া না থাকে তখন আমাদের কিন্তু নিজেদের কারেন্টের ডিরেকশন দিয়ে নিতে হবে। আচ্ছা, তাহলে কারেন্টের ডিরেকশন দেওয়া একটু শুরু করি, চলেন। প্রথমে দিলাম এখান দিয়ে ধরলাম I1 মানের কারেন্ট গেছে, তারপর দিলাম এখানে ধরলাম এখান দিয়ে I2 মানের কারেন্ট গেছে, তারপর দিলাম এখানে ধরলাম এখান দিয়ে I3 মানের কারেন্ট গেছে, ঠিক আছে ভাইয়া? আর কোথাও কারেন্টের ডিরেকশন দিবেন না, আপনি এখানে দিবেন না, এখানে দিবেন না। দেখো ভাইয়া, সার্কিটের মধ্যে কোনো একটা নির্দিষ্ট ব্রাঞ্চে কারেন্ট সবসময় একটা সার্টেন ডিরেকশনে যায়। যেমন এই যে এখানে EFAB, এটাকে একটা নির্দিষ্ট শাখা না সার্কিটের? শাখার একটা অংশ দিয়ে কারেন্ট যেদিকে যাবে শাখার বাকি অংশগুলো দিয়েও কারেন্ট সেই দিকেই যাবে। সো এখান দিয়ে কারেন্ট কোন দিক গেছে? এই দিক গেছে না? তার মানে এখান থেকে কারেন্ট যাবে কোন দিকে? এই দিকে। এখান দিয়ে কারেন্ট যাবে কোন দিকে? এই দিকে। কোন দিকে বাচ্চারা? এই যে দিকে, ঠিক আছে? এই যে আবার দেখো BCDE, এটাও কি একটা শাখা? BC দিয়ে কারেন্ট কোন দিক গেছে? এই দিক গেছে। তাহলে এখান দিয়ে কারেন্ট কোন দিক যাবে? এই দিকে। এখান দিয়ে কারেন্ট কোন দিক যাবে? এই দিকে, ঠিক আছে? সো তুমি আসলে একটা দিলে নিজেরই বুঝতে পারা উচিত যে বাকি অংশগুলো দিয়ে কারেন্ট কোন দিকে যাবে, ঠিক আছে? সার্কিটের কোনো একটা নির্দিষ্ট শাখার মধ্যে দিয়ে কারেন্ট সবসময় একটা সিঙ্গেল ডিরেকশনে যায়, মাল্টি ডিরেকশনে কখনোই মুভ করতে পারে না কোনো একটা নির্দিষ্ট ব্রাঞ্চের মধ্যে, ঠিক আছে? কারেন্ট দেওয়া হয়ে গেছে, কোনো সমস্যা না। এবার আমরা কি করব? লুপ ঘোরা শুরু করব। লুপ ঘোরার সময় একটু মাথায় রাখতে হবে, লুপ ঘোরার সময় কয়েকটা ব্যাপার একটু মাথায় রাখতে হবে। লেখো যাহা যাহা মস্তিষ্কে সংরক্ষণ করিব, যাহা যাহা মস্তিষ্কে কি করব? সংরক্ষণ করিব। আমি জানি তোমরা সবাই পারো এগুলা, তাও বলতেছি আবার, ঠিক আছে? চলো, যাহা যাহা কি করিব? মস্তিষ্কে সংরক্ষণ করিব। কি করিব? প্রথমটা, আমি যেদিকে যাব, লেখো সবাই, লেখো, গুরুত্বপূর্ণ জিনিস বলতেছি না, লেখো। আমি যেদিকে যাব কারেন্টও যদি সেদিকে যায়, তাহলে ভোল্টেজ ড্রপ পজিটিভ। লেখো তাহলে কি? ভোল্টেজ ড্রপ পজিটিভ। ওকে, ভোল্টেজ ড্রপ কি? পজিটিভ। এবং উল্টা দিকে গেলে, যদি উল্টা দিকে যায়, উল্টা দিকে গেলে ভোল্টেজ ড্রপ নেগেটিভ, ঠিক আছে? ভোল্টেজ ড্রপ কি? নেগেটিভ। ভোল্টেজ ড্রপ নেগেটিভ। ওকে, সবাই একটু লিখি, আমি বুঝাচ্ছি সব কিছু, প্যারা নেই কোনো, একটু লেখো আগে। আমি যেদিকে যাব কারেন্টও যদি সেই দিকেই যায় তাহলে যে ভোল্টেজ ড্রপটা হবে সেটাকে আমরা সমীকরণের মধ্যে পজিটিভ আকারে বসাবো। আর আমি যেদিকে যাব কারেন্ট যদি তার বিপরীত দিকে যায় বা উল্টা দিকে যায় তাহলে ওই রোধটার মধ্যে যে ভোল্টেজ ড্রপটা হবে সেটাকে আমরা নেগেটিভ আকারে সমীকরণে বসাবো, ঠিক আছে? সো কারেন্ট যেদিকে যাবে আমরা ওই দিক গেলে ভোল্টেজ ড্রপ পজিটিভ, কারেন্ট যেদিকে যাবে আমরা তার উল্টা দিকে গেলে ভোল্টেজ ড্রপ কি? নেগেটিভ। মনে থাকবে, ঠিক আছে? সেকেন্ড যেটা আমাদের মস্তিষ্কে রাখতে হবে, আমরা যদি ব্যাটারির পজিটিভ প্রান্ত দিয়ে ও মাই গড, নড়তেছে কেন? পজিটিভ প্রান্ত দিয়ে প্রবেশ করি তাহলে ব্যাটারির ভোল্টেজ পজিটিভ। তাহলে কি? ব্যাটারির ভোল্টেজ পজিটিভ। আর নেগেটিভ প্রান্ত দিয়ে প্রবেশ করলে কি হবে বলো? ভোল্টেজ পজিটিভ আর নেগেটিভ প্রান্ত দিয়ে প্রবেশ করলে কি হবে? অবভিয়াসলি ব্যাটারির ভোল্টেজ নেগেটিভ হবে, তাই না? তুমি যখন ঘুরতেছো কোনো একটা লুপের মধ্যে দিয়ে তোমার চোখের সামনে ব্যাটারি এমনি আসবে ভাই। তুমি যদি ঘুরতে ব্যাটারি প্লাস দিয়ে প্রবেশ করো, মানে প্রবেশ তো তুমি প্লাস দিয়েও করতে পারো, মাইনাস দিয়েও প্রবেশ করতে পারো, তাই না? তোমার দেখতে হবে তুমি প্রথমে কোন পাশ দিয়ে প্রবেশ করতেছো। প্রথমে যদি ব্যাটারি প্লাস দিয়ে প্রবেশ করো তুমি ব্যাটারির ভোল্টেজকে কি করবা? সমীকরণের মধ্যে বসাবা প্লাস। যদি মাইনাস দিয়ে প্রবেশ করো কি বসাবা? মাইনাস, ঠিক আছে? এতটুকুই মনে রাখা লাগবে। 2 লাইন যদি মনে রাখতে না পারো তাহলে তো আসলে জীবন ধারণ করা একটু কষ্টই হয়ে যায়, ঠিক আছে? এই 2টা লাইন চলো সবাই মনে করো, আমার সাথে আরেকবার বলো। আমি যেদিকে যাব উপরওয়ালার নামে যদি কারেন্টও সেই দিকে যায় তাহলে কি বলো? ভোল্টেজ ড্রপ পজিটিভ। যদি কারেন্ট উল্টা দিকে যায় আমার যাওয়ার চেয়ে, মানে আমি যাচ্ছি সামনে কারেন্ট যাচ্ছে পিছনে, তখন ভোল্টেজ ড্রপ কি? নেগেটিভ। যাওয়ার সময় যদি ব্যাটারির প্লাস সামনে পড়ে ব্যাটারির ভোল্টেজ বসাবো পজিটিভ। যাওয়ার সময় যদি ব্যাটারির মাইনাস সামনে পড়ে তাহলে ব্যাটারির ভোল্টেজ কি বসাবো? নেগেটিভ বসাবো, ঠিক আছে? এখন একটা
একটা জিনিস ভাইয়া কোনোভাবেই বুঝতেছি না, আপনি বোর্ডের মধ্যে লিখছেন ভাইয়া ভোল্টেজ ড্রপ, এইটা কি জিনিস ভাইয়া? এই জিনিসের নাম তো কখনো শুনিই নেই। ভোল্টেজ ড্রপ কি জিনিস লেখো একটু। ভোল্টেজ ড্রপ মানে কি? ভোল্টেজ ড্রপ মানে হলো বিভব পতন। ভোল্টেজ ড্রপ মানে কি? বিভব পতন। মানে কোনো একটা ইলেকট্রিক্যাল এলিমেন্টের মধ্যে দিয়ে কারেন্ট যাওয়ার সময় যতখানি ভোল্টেজ তার মধ্যে হারায় যায় সেটাই হলো ভোল্টেজ ড্রপ। যেমন আমরা ওমস ল পড়ছি না, ওমস লতে আমরা কি করি? ইস জিলানি ভাই, আচ্ছা মানে আজকে আমি বুঝতেছি না কি হচ্ছে। আমি ক্লাস দিতে আসলেই সবাই এই রুমের মধ্যে এসে খুব গ্যাঞ্জাম করে আমার সাথে। যাই হোক, চাই না আমি ভালো ক্লাস দিই, বাট স্টিল আমি নিয়ে যাব। চলো, ভোল্টেজ ড্রপ কি জিনিস দেখো। আমরা ওমস ল পড়ছি না, ওমস লতে কি পড়ছি বলো? যে যখন একটা রোধের মধ্যে দিয়ে কারেন্ট যায় তখন সেই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কি হবে? কারেন্ট মাল্টিপ্লাইড বাই রোধ। ওই যে তোমরা বলো না দুই প্রান্তের বিভব পার্থক্য, ওইটাই অ্যাকচুয়ালি ভোল্টেজ ড্রপ। ওইটাই কি অ্যাকচুয়ালি ভোল্টেজ ড্রপ। যেমন আমি তোমাদের একটু বোঝাই, ধরো একটা রোধ আছে, তুমি যখন ইউনিভার্সিটিতে উঠবা এইসব বিভব পার্থক্য থাকবে না রে, ভোল্টেজ ড্রপে চলে আসবে। ধরো তুমি গেছো এখান দিয়ে, ঠিক আছে, এই পয়েন্টের ভোল্টেজ হলো 50 ভোল্ট, এখান দিয়ে কারেন্ট গেছে কতখানি? 2 অ্যাম্পিয়ার। রোধের মান কত? রোধের মান ধরো তোমার কত? 10 ওহম। ঠিক আছে, আমি তোমাকে প্রশ্ন করছি এই পয়েন্টের ভোল্টেজ কত? কি প্রশ্ন করছি? এই পয়েন্টের ভোল্টেজ কত? কত হবে বলো? এই পয়েন্টের ভোল্টেজ কত হবে বলো? কেমনে বের করবা? ওমস ল কি বলে? ওমস ল বলে কোনো একটা রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে? বিভব পার্থক্য হবে কারেন্ট মাল্টিপ্লাইড বাই রোধ, তার মানে 20 ভোল্ট। ঠিক আছে, 2 × 10 20 ভোল্ট। তার মানে এই প্রান্ত আর ওই প্রান্তের বিভব পার্থক্য হবে 20 ভোল্ট। তার মানে আমরা বুঝতেছি ওই প্রান্তের বিভব কত হবে? 30 ভোল্ট হবে। এখন এটাকে যদি একটু অন্যভাবে চিন্তা করতাম, আমরা যদি বলি ওমস লতে ওই যে ডেল ভিটা হলো ওই রোধের মধ্যে হারানো বিভব বা বিভব পতন বা ভোল্টেজ ড্রপ, তাহলে একটু চিন্তা করো, আমার রোধের মধ্যে বিভব হারাচ্ছে কতখানি? 20 ভোল্ট। রোধের এই প্রান্তে বিভব ছিল কতখানি? 50 ভোল্ট। 50 থেকে যদি 20 হারায় যায় ওই পাশের বিভব কত হবে? অটোমেটিক্যালি 30 ভোল্টই হবে ভাই। 50 টাকা নিয়ে যাত্রা শুরু করছো, প্রথমধ্যে কোনো এক কারণে অজানা কারণে 20 টাকা খরচ হয়ে গেছে, শেষ পথে গিয়ে তোমার কাছে কত টাকা থাকবে? 30 টাকা থাকবে। সিম্পল। রোধে আসার আগে ভোল্টেজ ছিল কত? 50 ভোল্ট। রোধ দিয়ে যখন কারেন্টটা গেছে রোধের মধ্যে কতখানি বিভব হারাই গেছে? 20 ভোল্ট হারাই গেছে। তাহলে অবশিষ্ট বিভব কত? 30 ভোল্ট। ঠিক আছে, সো আমরা যেটাকে অ্যাকচুয়ালি দুই প্রান্তে বিভব পার্থক্য বলি ওইটাই কি অ্যাকচুয়ালি বলো তো ভোল্টেজ ড্রপ। সো ভয় পাওয়ার কিছুই নেই, নতুন কোনো টার্ম না। ঠিক আছে, পারবো সবাই এগুলো সবাই পারবে, এগুলো আসলে না পারার কিছু নেই। চলো এখন আসল জিনিসই চলে যাই। এগুলো হইছে? এগুলো সব হইছে রে, চল সামনে আগাই। একটু লুপ লেখা শিখি, ঠিক আছে, লুপ ইকুয়েশন লেখা শিখি। যে লুপ ইকুয়েশন কিভাবে লিখবো, ওই যে ডান পাশে লিখে রাখছি দুইটা নিয়ম, ওই দুইটা নিয়ম মনে রাখলেই মনে করো জীবনটা একটু সুন্দর আর কি। ঠিক আছে, 90% সুন্দর ওখানেই হয়ে যাবে জীবনটা। চলো এখন আমরা একটু লুপ ইকুয়েশন লিখবো। কোন লুপে লিখবো? তোমার ইচ্ছা, তোমার যেটা মন চায় সেটাতে লেখো। প্রথমে এই পাশেরটা দিয়ে শুরু করি, এ বি ই এফ এ। ঠিক আছে, তুমি এখন কি করবা? এই লুপে ঘুরবা। লুপে তো তুমি দুই দিকে ঘুরতে পারো, হয় তুমি এ থেকে বিতে আসবা, তারপর বি থেকে ইতে, তারপর ই থেকে এফ এ, তারপর এফ থেকে এতে, তাই না? অথবা তুমি চাইলে এ থেকে এফ এ আসতে পারো, এফ থেকে ইতে আসতে পারো, ই থেকে বিতে যেতে পারো, দেন বি থেকে এতে যেতে পারো। মানে তুমি চাইলে ক্লকওয়াইজ ঘুরতে পারো এইভাবে, আবার চাইলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে পারো এইভাবে। এটা সম্পূর্ণ তোমার ইচ্ছা, রেজাল্ট সবসময় সেম আসবে। চলো আমরা প্রথমে একটু ক্লকওয়াইজ ঘুরি। কি করি? ক্লকওয়াইজ ঘুরি। তুমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে দেখো, রেজাল্ট সেম আসবে। ঠিক আছে, ক্লকওয়াইজ একটু ঘুরি। ঘোরা শুরু করলাম ক্লকওয়াইজ। প্রথমেই দেখো কি পড়ছে, প্রথমে পড়ছে একটা রোধ। রোধের মধ্যে কি হবে? বিভব পতন হবে, বিভব হারায় যাবে। এখন প্রশ্ন হলো এই বিভব পতনটা কি প্লাস নাকি মাইনাস? তুমি চিন্তা করো, তুমি কোন দিক থেকে কোন দিক যাচ্ছ? এ থেকে বি এর দিকে যাচ্ছ। ঠিক আছে, কারেন্ট কোন দিকে যাচ্ছে? কারেন্টও কিন্তু এ থেকে বি এর দিকেই যাচ্ছে। তার মানে তোমার যাওয়ার ডিরেকশন এবং কারেন্টের যাওয়ার ডিরেকশন কি বলতো? সেম। তার মানে ভোল্টেজ ড্রপটা কি হবে? পজিটিভ হবে। এখানে ভোল্টেজ ড্রপ কত হবে? রোধের মান কত? 100। কারেন্ট কত? I1। তার মানে ভোল্টেজ ড্রপ হবে 100 I1 এবং এইটা কি হবে? পজিটিভ হবে। কেন? কারণ আমরা যেদিকে যাচ্ছি কারেন্টও সেই দিকেই যাচ্ছে। ঠিক আছে, এবার আমরা কি করব? বি থেকে ইতে আসবো। চলো, বি থেকে ইতে আসার সময় আমরা কোন দিক গেছি? নিচের দিকে নামছি। কারেন্ট কোন দিক গেছে? নিচের দিকেই গেছে। তার মানে ভোল্টেজ ড্রপ আবারও কি হবে? পজিটিভ হবে। আমরা যেদিকে যাচ্ছি কারেন্টও যদি ওইদিকে যায় তাহলেই ভোল্টেজ ড্রপ পজিটিভ। ঠিক আছে, তাহলে চলেন ভোল্টেজ ড্রপ কত হবে? রোধের মান 40, কারেন্টের মান I3, তার মানে ভোল্টেজ ড্রপ হবে 40 I3 এবং এটা কি হবে? পজিটিভ হবে। ঠিক আছে, এবার দেখেন স্যার, ই থেকে এফে আসার সময়
মাঝখানে কি পড়ছে? একজন ব্যাটারি পড়েছে। ব্যাটারির প্লাস মাইনাস কেমনে নির্ধারণ করি আমরা? ব্যাটারি দিয়ে যাওয়ার সময় প্রথমে ব্যাটারির যেই প্রান্তটা পড়বে যদি প্লাস পড়ে তাহলে ব্যাটারির ভোল্টেজ প্লাস বসাবো, যদি মাইনাস পড়ে ব্যাটারির ভোল্টেজ মাইনাসই বসাবো। ঠিক আছে, দেখো ই থেকে যখন এফে আসতেছি, চলো একটু আগাই, আমার সাথে একটু আগাও তো। টং 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 টং। প্রথমে কি পড়ছে? মাইনাস। এটা কি? এটা মাইনাস না? মাইনাস তারপর প্লাস। প্রথমে মাইনাস পড়ছে না, তাহলেই ব্যাটারির ভোল্টেজ নেগেটিভ। চলো বসাই দাও -100 হইছে। ঠিক আছে, এরপর আসো এফ থেকে আবার এতে ব্যাক করবা। দেখো তুমি যেদিকে যাচ্ছ কারেন্টও সেদিকে যাচ্ছে, তার মানে কি ভোল্টেজ ড্রপ আবারও পজিটিভ। ভোল্টেজ ড্রপ কত? রোধ ইনটু কারেন্ট, দ্যাট মিনস 50i1, সামনে প্লাস। আগের পয়েন্ট আবার ফিরে আসছো না, শেষ, তোমার ইকুয়েশন লেখা ইজ ইকুয়ালস টু 0। এটাই তোমার 1 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, খুবই 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 সহজ। তুমি যাত্রা শুরু করবা, যাত্রা যখন শেষ করে আবার আগের বিন্দুতেই ফিরে আসবা, তুমি কি লিখবা? ইজ ইকুয়ালস টু 0, শেষ, আর কিছু না। এর চেয়ে সহজ কিছু হইতে পারে? আমার মন ছাড়া আর কিছুই না। চলো চলো চলো, প্রথমটা বুঝছো? প্রথমটা বুঝছো? নেক্সট আমরা 2 নাম্বারটায় যাব। 2 নাম্বার ইকুয়েশন লিখবো। 2 নাম্বার ইকুয়েশন আসলে শিখাই দিলে 3 নাম্বারটা তোমরা এমনিই লিখতে পারবা। ঠিক আছে, চলো 2 নাম্বারটা একটু দেখে ফেলি। হয়েছে এটা? পারবো সবাই? চলেন স্যার একটু 2 নাম্বারটা। 2 নাম্বার, আরে ইস, ছবিটা তো আসলে ওই পেজের হয়ে গেছে রে। 2 নাম্বারটা আমি এখানেই লিখবো। চলো লুপটা দাও। কোন লুপ নিবা? ধরো এবার নিচ্ছি বি সি ডি ই বি। যেহেতু আবার আগের বিন্দুতে ফিরে যাইতে হবে, তাহলে কি ই থেকে আবার বিতে যাবা না? তুমি অবশ্যই যাবা। বুদ্ধিমান হলে অবশ্যই যাবা, আর যদি বেশি বুদ্ধিমান হও তাহলে নাও যেতে পারো। চলো কোন দিকে ঘুরবা বলো? এই লুপের মধ্যে কোন দিক ঘুরবা? তুমি চাইলে অ্যান্টি ক্লকওয়াইজও ঘুরতে পারো, ক্লকওয়াইজও ঘুরতে পারো, কমপ্লিটলি আপ টু ইউ। ধরো আমরা ক্লকওয়াইজই ঘুরবো। কি করবো? ক্লকওয়াইজই ঘুরবো। চলো ক্লকওয়াইজ ঘুরতেছি। হইছে? বি থেকে যখন সিতে যাব প্রথমেই কি পড়ছে ভাই? একটা ব্যাটারি পড়ছে। চলো যাই তো দেখি ব্যাটারির কোন প্রান্তটা পড়ে। বি থেকে সি এর দিকে যাচ্ছি, টং 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 টং। কি পড়ছে? ব্যাটারির প্লাস। তাহলে ব্যাটারির ভোল্টেজ কি বসাবা? অবশ্যই পজিটিভ বসাবা। চলো প্লাস 20 ভোল্ট। কি বসাবো? প্লাস 20 ভোল্ট। এটা কি? ব্যাটারির ভোল্টেজ। হইছে? এবার কি করবা? সি থেকে ডিতে আসবা। দেখো সি থেকে ডিতে আসার সময় তুমি যেদিকে আসতেছো কারেন্টও সেই দিকেই আসতেছে, তাহলে বলো তো ভোল্টেজ ড্রপ কি হবে? অবশ্যই অবশ্যই পজিটিভ হবে। ভোল্টেজ ড্রপের মান কত হবে? রোধের মান মাল্টিপ্লাইড বাই কারেন্টের মান, তার মানে 30i2। এবং এই ভোল্টেজ ড্রপটা কি হবে? সামনে বসবে প্লাস। হইছে? ঠিক আছে, এবার চলো ডি থেকে ইতে আসো। আবার কি পড়ছে? একটা ব্যাটারি। চলো তো একটু আগাই। টং 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 টং। কি পড়ছে? ব্যাটারির নেগেটিভ। তাহলে ব্যাটারির ভোল্টেজ কি বসাবা? মাইনাস বসাবা। চলো -10 ভোল্ট। ঠিক আছে, এবার ই থেকে বিতে যাও। ভাইয়া ই থেকে যখন বিতে যাচ্ছি, আমরা যেদিকে যাচ্ছি কারেন্ট তার কোন দিকে যাচ্ছে? উল্টা দিকে যাচ্ছে। তাহলে এইবার ভোল্টেজ ড্রপটা কি হবে? অবশ্যই অবশ্যই নেগেটিভ হবে। তাহলে কি লিখবো? -40i3। ঠিক আছে, আগের পয়েন্টে ফিরে আসছি, কাহিনী শেষ। ইজ ইকুয়ালস টু 0। এটাই তোমার 2 নম্বর সমীকরণ। দেখো তো কেভিএল ইকুয়েশন তোমার লিখতে কি এখন 1-2 মিনিটের বেশি লাগবে? তুমিই বলো। যেই নিয়ম শিখাইলাম হয়তোবা তোমরা আগেও পারতা, যাই হোক যারা পারতা না তাদের জন্য এখন তোমার কেভিএল ইকুয়েশন লিখতে 1 থেকে 2 মিনিটের বেশি লাগবে না। প্রত্যেকটা ইকুয়েশন 1 মিনিট, প্রত্যেকটা ইকুয়েশন 1 মিনিট, মানে 2 মিনিটে 2টি ইকুয়েশন লেখা শেষ। দেখো বুঝছো কিনা? চলো পোলাপান, বুঝছো? টং 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 টং। এই তো, সাবাস সাবাস, ভালো জিনিস শিখাই ফেলছি ভাই। ভাইয়ার ক্লাসে আজকে অনেক নেট প্রবলেম করছে। এটা কি আসলে আমার হাতে বলো? উপরওয়ালা যদি চায় এখানে কি আমি কিছু করতে পারি? এখানে তো আমাকে বলে কোনো লাভই নাই। উপরওয়ালার কাছে আরজি করো, মোনাজাত করো, দেখবা নেট ঠিক হয়ে গেছে। চলো বুঝছো নাকি? ফুয়াদ বলছে বুঝছি ভাইয়া, সেরা ফুয়াদ। আফরিন বলছে ক্লিয়ার ব্রো, গুড। রিশা বলছে ক্লিয়ার ভাইয়া, সেরা রিশা। বাকিদের কি অবস্থা? আবিব বলছে হে ব্রো ব্রো, কেমন আছেন ভাইয়া? ডুইং গ্রেট ম্যান। তোমার কি অবস্থা? চলো একটু শুনি সবাই বুঝছি কিনা। সব জি ভাই, থ্যাংক ইউ ভাই। জিলানি ভাই বুঝছে, সো আই কোয়েস তোমরাও বুঝছো। ঠিক আছে, এবং বাইরে থেকে বাকি ভাইরাও বলতেছে সবাই বুঝছে, সো অবশ্যই সবাই বুঝছে। ক্লিয়ার। আচ্ছা সেজান বলছে ক্লিয়ার, নাহিদ বলছে এইটা তো একটু সমস্যা ছিল, এখন ক্লিয়ার, সেরা। খালেদ বলছে ক্লিয়ার। সাজিম বলছে মাত্র আসলাম ভাই, কোনো প্যারা নাই। ফুয়াদ বলছে মশা খায় রক্ত, প্রমিত ভাইয়ের ভক্ত, সেরা। মুন্না বলছে ক্লিয়ার ভাইয়া, ওকে, তাহলে তো হয়ে গেল। এই কেভিএল নিয়ে কারো কোনো সমস্যা আছে রে? দেখ এখানে আমরা কি করি বলতো, এই যে ইকুয়েশনগুলো বের করবা, ইকুয়েশন থেকে i1 i2 i3 গুলো বের করতে হবে, দেন ওগুলো দিয়ে সার্কিটে যা তোমাকে যার মান বের করতে বলছে সেটার মান বের করবা, আর কিছুই না। ঠিক আছে, সো মেইন কাহিনী হলো ইকুয়েশন লেখা, দেন তোমার ইকুয়েশন সলভ করতে হবে। ঠিক আছে, তাহলে আমার মনে হয় না কেভিএল নিয়ে কারো আর তেমন কোনো সমস্যা আছে। ইকুয়েশন লিখতে পারলেই কাহিনী খতম। ঠিক আছে, এইবার আমরা একটু নতুন জিনিস শিখি। ঠিক আছে, গেট রেডি বয়েজ অ্যান্ড গার্লস। নতুন যে জিনিসটা আমরা শিখবো সেইটার নাম হলো মেশ অ্যানালাইসিস।
সেটার নাম কি? মেশ অ্যানালাইসিস। প্রথম প্রশ্ন, ভাইয়া মেশ অ্যানালাইসিসকে এইচএসসিতে আমরা অ্যাপ্লাই করবো? দ্য অ্যান্সার ইজ নো। না, করবা না। কেন করবো না? তোমার বইয়ের মধ্যে দেওয়া নাই। তোমার বইয়ের মধ্যে যে জিনিস দেওয়া নাই সেটা এইচএসসিতে অ্যাপ্লাই করার কোনো দরকার নেই। বাট অ্যাডমিশনে কি অ্যাপ্লাই করতে পারবো? 100% অ্যাপ্লাই করতে পারবা। এই মেশ অ্যানালাইসিস আর কিছুই না, তোমার কেভিএল আর কেসিএল এর সম্মিলিত রূপ। ঠিক আছে, মেশ অ্যানালাইসিস কিন্তু আলাদা কিছু না, জাস্ট কেভিএল আর কেসিএল এর সম্মিলিত রূপই হলো মেশ অ্যানালাইসিস। ঠিক আছে, সো আমরা আজকে কি শিখবো? একটু মেশ অ্যানালাইসিস শিখবো। এটা খুবই সোজা, খুব মানে খুব সোজা। চলো একটু দেখি। আগের সার্কিটটা আঁকবো, সেম সার্কিট আঁকবো। দেখো, চলো এই সার্কিটটা আঁকবো আমরা। দুইটা রোধ, ব্যাটারি, একটা রোধ, দুইটা ব্যাটারি, একটা রোধ। ঠিক আছে, ওকে, চলো 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 সেম সার্কিট আঁকি আমরা। টাং 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 টাং। একটু অন্যরকম হইতে পারে, ইট ডাজন্ট ম্যাটার, রেজাল্ট কি আসবে। ঠিক আছে, মানে যেটা দিয়ে তুমি শিখো, সমস্যা নেই তো কোনো। ঠিক আছে, চলো এই তো এই তো এই তো এই তো এই তো। ঠিক আছে, তোমাকে আবার এরকম একটা সার্কিট দিছে। ঠিক আছে, আচ্ছা, এইটার মান ধরেন 50 ওম, এইটার মান ধরেন 100 ওম, এইটার মান ধরেন 20 ওম, এইটার মান ধরেন 10 ওম, এইটার মান ধরেন 50 ভোল্ট, এইটার মান ধরেন 30 ভোল্ট, এইটার মান ধরেন 20 ভোল্ট। ঠিক আছে, এখন কথা হলো যে এটা আপনার প্রথমে কি করতে হবে? মেশ খোঁজা লাগবে। ঠিক আছে, আমরা আগেবার আমরা কি খুঁজছিলাম বলো তো? লুপ খুঁজছিলাম। এবার আমরা কি করব? মেশ খুঁজবো। মেশ কি জিনিস? লুপ আর মেশের কনসেপ্ট মোটামুটি সেম, জাস্ট একটাই ডিফারেন্স আছে। লুপের ভিতরে আরও লুপ থাকতে পারে, বাট মেশের ভিতরে আর কোনো মেশ থাকতে পারে না। যেমন তুমি এটার নাম দিলাম এ, বি, সি, ডি, ই, এফ। ঠিক আছে, এ বি ই এফ এটা একটা মেশ প্লাস লুপ। বি সি ডি ই বি এইটাও একটা মেশ প্লাস লুপ। এ বি সি ডি ই এফ এ এইটা একটা লুপ কিন্তু মেশ না। ঠিক আছে, কি বললাম আরেকবার শুনি? এ বি ই এফ এ এইটা একটা মেশ প্লাস একটা লুপ। বি সি ডি ই বি এইটাও একটা মেশ প্লাস লুপ, কিন্তু এ বি সি ডি ই এফ এ এটা একটা লুপ কিন্তু মেশ না। কেন? কারণ লুপের ভিতরে আরও লুপ থাকতে পারে, কিন্তু মেশের ভিতরে অন্য কোনো মেশ থাকতে পারে না। যেমন তুমি যদি বাইরের বড় লুপটার কথা চিন্তা করো, এটার ভিতরে কিন্তু দুটো ছোট্ট ছোট্ট লুপ আছে। ঠিক আছে, কিন্তু এই মেশের ভিতরে অন্য কোনো মেশ থাকা যাবে না। সো এই বাইরের জিনিসটাকে তুমি একটা মেশ বলতে পারো না। ঠিক আছে, তাহলে মেশ কোনটা কোনটা? যার ভিতরে অন্য কোনো লুপ নাই সেই লুপকে আমরা মেশ বলবো। যেই লুপের ভিতরে অন্য কোনো লুপ নাই সেই লুপকে আমরা কি বলবো? মেশ বলবো। যেমন এই যে লুপটা এ বি ই এফ এ, এটার ভিতরে অন্য কোনো লুপ নাই, তার মানে এই লুপটা একটা মেশ। বি সি ডি ই বি এই লুপের ভিতরে অন্য কোনো লুপ নাই, তার মানে এইটাই একটা মেশ। খুবই ইজি কনসেপ্ট। ঠিক আছে, আচ্ছা, যখন আমরা কেভিএল করছি আমরা কি করছি? দেখো, বিভিন্ন শাখার মধ্যে কারেন্ট ধরে নিছি। এই শাখায় কারেন্ট এত, এই শাখায় কারেন্ট এত, এই শাখায় কারেন্ট এত, তাই না? এটাই তো করছি, তাই না, কেভিএল করার সময়। বাট মেশ অ্যানালাইসিস করার সময় আমরা শাখায় কারেন্ট কনসিডার করি না। আমরা কিসের মধ্যে কারেন্ট কনসিডার করি? মেশের মধ্যে কারেন্ট কনসিডার করি। ঠিক আছে, কি বললাম? মেশ অ্যানালাইসিস করার সময় আমরা কি করি? শাখার মধ্যে কারেন্ট কনসিডার করি না, কি করি? মেশের মধ্যে কারেন্ট কনসিডার করি। কিরকম? যেমন এই বাম পাশের যে মেশটা আমরা ধরে নিব, এই পুরা মেশের কারেন্ট হলো I1। তুমি ক্লকওয়াইজও ধরতে পারো, অ্যান্টি ক্লকওয়াইজও ধরতে পারো, তোমার ইচ্ছা। ঠিক আছে, তুমি চাইলে এখানে ক্লকওয়াইজও ধরতে পারো, অ্যান্টি ক্লকওয়াইজও ধরতে পারো। ঠিক আছে, সিমিলারলি ডান পাশের যে মেশটা ধরলাম, এইটার কারেন্ট হলো I2। সিমিলারলি ক্লকওয়াইজও ধরতে পারো, অ্যান্টি ক্লকওয়াইজও ধরতে পারো, সম্পূর্ণ তোমার ইচ্ছা। ঠিক আছে, তুমি চাইলে কি করতে পারো? এটাকে ক্লকওয়াইজও ধরতে পারো, আবার অ্যান্টি ক্লকওয়াইজও ধরতে পারো। ওকে, আমি দুইটাই ক্লকওয়াইজ ধরছি, তুমি চাইলে অ্যান্টি ক্লকওয়াইজ নিতেই পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা দুইটা মেশের জন্য কি করছি? দুইটা মেশ কারেন্ট ডিফাইন করছি। এইবার তোমার কি করতে হবে? মেশের ইকুয়েশন লেখা লাগবে। অ্যান্ড সবচেয়ে মজার ব্যাপার কি জানো? মেশের ইকুয়েশন লেখার নিয়ম হুবহু কেভিএল এর মতো। কি বললাম? মেশের ইকুয়েশন লেখার যে নিয়ম হুবহু কেভিএল এর মতো। তাহলে চলো একটু লিখি। চলো চলো আমরা কি করব? প্রথম মেশটা নেই। প্রথম মেশটা কি? এ বি ই এফ এ। ঠিক আছে, এটা কি আমাদের প্রথম মেশ। এই মেশের মধ্যে কি আমরা ক্লকওয়াইজ যাব না অ্যান্টি ক্লকওয়াইজ যাব?
তোমার ইচ্ছে। নর্মালি কারেন্ট যেদিকে ধরি আমরা ওই দিকেই মুভ করি। আমরা কারেন্ট কোন দিক ধরছি? ক্লকওয়াইজ ধরছি। তার জন্য আমরা কি করব? ক্লকওয়াইজই মুভ করব। ঠিক আছে, তুমি চাইলে অ্যান্টি ক্লকওয়াইজও মুভ করতে পারো, সমস্যা নাই, কোনো সমস্যা নেই। আমরা কি করছি? কারেন্টটাকে ক্লকওয়াইজ ধরছি না মেশের ভিতরে, এর জন্যই ক্লকওয়াইজ যাচ্ছি। তুমি চাইলে অ্যান্টি ক্লকওয়াইজও যেতে পারো, রেজাল্ট সেমই আসবে, কোনো সমস্যা নেই, জাস্ট নিয়মটা প্রপারলি হইলেই হয়েছে। তাহলে দেখেন, আপনি প্রথমে কি করবেন? এ থেকে বিতে যাবেন। ওকে, আপনি কোন দিক গেছেন? ক্লকওয়াইজ। কারেন্টও কোন দিক গেছে? ক্লকওয়াইজ। ভোল্টেজ ড্রপ কি হবে? পজিটিভ হবে। দ্যাট মিনস 100 I1। ঠিক আছে, 100 কত? I1। ওকে, কারণ দেখো 100 ওহমের মধ্যে দিয়ে কিন্তু একটা কারেন্টই গেছে। 100 ওহমের মধ্যে দিয়ে কয়টা কারেন্ট গেছে? একটা কারেন্ট। সেটা কি? এই যে এই I1 মেশ কারেন্টটা। ভালো মতো বুঝো, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আগে তো তুমি কারেন্ট দিছিলা শাখার মধ্যে, সো তুমি ডিরেক্টলি বুঝতে পারতেছিলা কোন রোধের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে। বাট এইবারের কারেন্টটা কিন্তু ব্রাঞ্চ বা শাখার কারেন্ট না, মেশের কারেন্ট। এখান থেকে আপনার বুঝতে হবে কোন রোধের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে। যেমন এই কারেন্টটা যখন তুমি ধরছো, এই 100 ওহমের মধ্যে দিয়ে I1ই গেছে, I2 100 ওহমের মধ্যে দিয়ে যাওয়ার কোনো চান্স আছে? এই মেশের কারেন্ট এই রোধের মধ্যে দিয়ে যাওয়ার কোনো চান্স আছে? কোনো চান্সই নাই। ঠিক আছে, বুঝছো? ওকে, এবার আসো সেকেন্ড রোধ 20 ওহম। তুমি যদি ভালো মতো খেয়াল করো, 20 ওহম কিন্তু দুইটা মেশের মাঝখানের পয়েন্ট। সো এইটার মধ্যে দিয়ে কিন্তু দুইটা কারেন্টই ফ্লো করবে। এই মেশের কারেন্টও ফ্লো করবে, এই মেশের কারেন্টও ফ্লো করবে। কোন মেশ কারেন্ট কোন দিকে ফ্লো করবে? দেখো, এই মেশের যে কারেন্টটা সেইটা ফ্লো করবে এই দিকে, আর ওই মেশের যে কারেন্টটা সেইটা ফ্লো করবে উপরের দিকে। ঠিক আছে, খেয়াল করো, এই পাশের যে মেশ কারেন্টটা সেটা কেমনে যাচ্ছে? এমনে না? তার মানে এই রোধের মধ্যে দিয়ে এই মেশ কারেন্ট কোন দিক যাবে? নিচের দিকে। এই মেশ কারেন্ট কোন দিক যাবে? উপরের দিকে। তার মানে কারেন্ট কিন্তু দুই দিকে যাচ্ছে। তাহলে এই রোধের মধ্যে দিয়ে কারেন্ট আমরা কত কনসিডার করব? আমরা কোন দিক থেকে কোন দিক যাচ্ছি? আমরা যাচ্ছি বি থেকে ই এর দিকে। কোন দিক থেকে কোন দিক যাচ্ছি? বি থেকে ই এর দিকে। আমরা যদি ভোল্টেজ ড্রপকে পজিটিভ লিখতে চাই, বুঝো, আমরা যদি ভোল্টেজ ড্রপকে পজিটিভ লিখতে চাই, তাহলে অবশ্যই আমরা যেদিকে যাচ্ছি কারেন্টেরও সেই দিকেই যাইতে হবে, তাই না? আমরা যদি ভোল্টেজ ড্রপকে পজিটিভ লিখতে চাই, তাহলে অবশ্যই আমরা যেদিকে যাচ্ছি কারেন্টেরও সেদিকে যেতে হবে। আমরা কোন দিক যাচ্ছি? নিচের দিকে। কারেন্ট কখন নিচের দিকে যাবে? যখন I1 এর মানকে আমরা I2-র চেয়ে বড় ধরে নিব, রাইট? কারেন্ট কখন নিচের দিকে যাবে? যখন I1 এর মানকে আমরা I2-র চেয়ে বড় ধরে নিব। তাহলে আমরা ধরলাম I1 I2-র চেয়ে বড়, তাহলে কারেন্ট কোন দিক যাচ্ছে? নিচের দিকে। কতটুকু কারেন্ট যাচ্ছে? I1 মাইনাস I2। খেয়াল করো, কারেন্ট কতখানি যাবে? I1 মাইনাস I2। একটা কারেন্ট নিচের দিকে যাচ্ছে, একটা কারেন্ট উপরের দিকে যাচ্ছে। তাহলে কারেন্টের মান কত হবে? নিচেরটা মাইনাস উপরেরটা। কেন? কারণ যেহেতু আমরা নিচের দিকে কারেন্ট যাচ্ছি তার জন্য। তুমি যদি বলতা যে না ভাইয়া, আমি ধরবো যে ভোল্টেজ ড্রপ নেগেটিভ, তার মানে কি? তার মানে হলো আমরা যেদিকে যাচ্ছি কারেন্ট তার উল্টা দিকে যাচ্ছে, তখন তুমি কি করতা? I2-কে বড় ধরতা, তখন লিখতা I2 মাইনাস I1। এবং গেস হোয়াট, দুই ক্ষেত্রেই রেজাল্ট সেম আসবে। বিশ্বাস হচ্ছে না? আমি দেখাচ্ছি, দুই ক্ষেত্রে রেজাল্ট সেম আসবে। ধরো আমরা ধরে নিলাম I1 ইজ গ্রেটার দ্যান I2, মানে কারেন্ট নিচের দিকে যাচ্ছে। কারেন্ট যদি নিচের দিকে যায় তাহলে অবশ্যই ভোল্টেজ ড্রপ কি হবে? পজিটিভ হবে, কারণ আমরা যেদিকে যাচ্ছি কারেন্টও সেই দিকে যাচ্ছে। তার মানে সেই ভোল্টেজ ড্রপের মান কত হবে বলো? 20 মাল্টিপ্লাইড বাই I1 মাইনাস I2। ঠিক আছে, কত? 20 মাল্টিপ্লাইড বাই I1 মাইনাস I2। ওকে, আমি জানি তোমাদের প্রথমবার পড়তেছে তো বুঝতে একটু অসুবিধা হচ্ছে, বাট এটা খুব সোজা। আমি একটু পর টেকনিক শিখাই দিচ্ছি, কোনো প্যারা নেই। একটু পর টেকনিক শিখাই দিচ্ছি। প্রথমে বেসিকটা শিখাই, তারপরে একটু পরে আমি টেকনিক শিখাই দিচ্ছি কেমনে করে ইজিলি লিখবা মেশ ইকুয়েশন। ঠিক আছে, আমাকে একটু সময় দাও। আচ্ছা, এবার দেখো, ই থেকে যখন এফে আসবো, ব্যাটারির কোন পাশটা প্রথমে পড়তেছে? মাইনাস পাশটা, তাই না? তাহলে ব্যাটারির ভোল্টেজকে কি লিখবা? -50। যখন এফ থেকে এতে যাবা, দেখো তো এই রোধের মধ্যে দিয়ে কোন কারেন্টটা গেছে? শুধুমাত্র এই মেশ কারেন্টটা। এই মেশ কারেন্টকে এই রোধের মধ্যে দিয়ে যাওয়ার কোনো চান্স আছে? কোনো চান্স নাই। তার মানে কারেন্ট এমনি করে ঘুরে এমনি করে উপরের দিক গেছে। তাহলে আমরা যেদিকে যাচ্ছি কারেন্টও কি সেই দিকে যাচ্ছে। তাহলে ভোল্টেজ ড্রপ কি হবে? পজিটিভ হবে। 50I1 ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, বুঝছো? সো এটা হলো প্রথম মেশ ইকুয়েশন। এটা কি আমাদের প্রথম মেশ ইকুয়েশন। ওকে, এখন তুমি বললা যে না ভাইয়া, I1 এর মান I2-র চেয়ে ছোট। I1 এর মান কি I2-র চেয়ে ছোট? আপনি ধরছেন যে I1 গ্রেটার দ্যান I2, এটা ভুল। আমি ধরবো I2 গ্রেটার দ্যান I1। আমি বললাম ধরো, কোনো সমস্যা নেই, রেজাল্ট সেম আসবে, দেখবা রেজাল্ট সেম আসবে। চলো দেখি। ধরো I1 এর মান এবার I2-র চেয়ে ছোট। এবার আমরা কি করব? মেশ ইকুয়েশন লিখবো। এই সেম মেশের জন্য কি হয় দেখো, যখন এ থেকে বিতে যাবা, 100 ওহমের মধ্যে দিয়ে কতখানি কারেন্ট গেছে? শুধুমাত্র I1 গেছে। কোন দিকে? এই দিকে। তাহলে আমরা যেদিকে গেছি কারেন্টও সেই দিকে গেছে। ভোল্টেজ ড্রপ কি হবে? অবশ্যই পজিটিভ হবে। ঠিক আছে,
এইবার আসো, তুমি কি কনসিডার করছো, আই2 মানটা I1 এর চেয়ে বড়। I2 মান যদি I1 এর চেয়ে বড় হয় তাহলে এই রোধের মধ্যে দিয়ে লব্ধি কারেন্ট কোন দিকে হবে, অবশ্যই উপরের দিকে হবে। I2 মান যদি I1 এর চেয়ে বড় হয় তাহলে এই রোধের মধ্যে দিয়ে লব্ধি কারেন্ট কোন দিকে হবে, অবশ্যই উপরের দিকে হবে। কারেন্ট যদি উপরের দিকে হয় আমরা যাচ্ছি কোন দিকে, নিচের দিকে। তার মানে আমাদের যাওয়ার ডিরেকশন আর কারেন্টের যাওয়ার ডিরেকশন উল্টা, তার মানে ভোল্টেজ ড্রপ কি হবে, নেগেটিভ হবে। ঠিক আছে, মাইনাস রোধের মান মাল্টিপ্লাইড বাই কারেন্টের মান। ঠিক আছে ভাইয়া, তুমি আমার একটা কথা বলো, এই দুইটা জিনিসের মধ্যে কোনো পার্থক্য আছে? এই যে এতটুকু আর এতটুকুর মধ্যে কোনো পার্থক্য আছে? তুমি মাইনাস দিয়ে গুণ করে দিলে তো উপরেরটাই আসবে, এই মাইনাসটা দিয়ে ভিতরে গুণ করে দিলে কি উপরের সমীকরণটাই আসবে না, সেম ইকুয়েশন আসবে। সো তুমি I1 কে বড় ধরতেছো নাকি I2 কে বড় ধরতেছো, ইট ডাজন্ট ম্যাটার ব্রাদার। ঠিক আছে, আপনি যে কোনোটাকে বড় ধরেই মেশ ইকুয়েশন লিখতে পারেন, কোনো সমস্যাই নাই। ঠিক আছে, সো আমরা ধরে নিলাম I1 ইজ গ্রেটার দ্যান I2 এবং ওইটা ধরেই আমরা কি করতেছি, মেশ ইকুয়েশন লিখতেছি। ওকে, I1 ইজ গ্রেটার দ্যান I2 ধরে আমরা করতেছি, আপনি যে উল্টাটা ধরে করতে পারেন, সেম ইকুয়েশন আসবে, কোনো সমস্যাই নেই। ঠিক আছে, দেখো তো কিছুটা বুঝছো কিনা, পুরোটা এখনো বুঝতে হবে না, সমস্যা নেই, কারণ এই নিয়মে আমরা করবোই না। ঠিক আছে, আমি জাস্ট তোমাদের একটু বোঝানোর চেষ্টা করতেছি যে মেশ অ্যানালাইসিসে কি করি আমরা, তারপর আমরা শর্টকাট শিখবো। কিছুটা কি আইডিয়া আসতেছে, কিছুটা বলো তো, কিছুটা কি আইডিয়া আসতেছে? রেকর্ডেড ক্লাস কোথায় পাবো, এখানেই পাবে, ক্লাস তো এখানে থেকেই যাবে। ঠিক আছে, দেখো কিছুটা কি আইডিয়া আসতেছে আমাদের, কিছুটা আইডিয়া একটু বলো তো, কিছুটা কি ধারণা আমাদের আসতেছে, একটু ধারণা কি আসতেছে, একটু বলো না ভাই। ভাইয়ার ফেসবুক পোস্ট দেখে ভাবছিলাম ভাইয়ার ডিপ্রেশন আছে, এখন দেখি পুরাই লস প্রজেক্ট। মানে একজন মানুষ হাসলেই কি সে সবসময় খুশি আছে না? আচ্ছা, ক্লিয়ার ভাইয়া, ওকে ঠিক আছে, অল ক্লিয়ার ব্রো, ওকে কিছুটা সমস্যা নেই, ওকে ঠিক আছে ফাইন। এবার আমরা একটা কাজ করি, সেকেন্ড মেশটাই চাই। দেখো সেকেন্ড মেশটা দেখো একই নিয়মে করব। ঠিক আছে, এবার আমরা কোন মেশে যাব, এই যে বি সি ডি ই বি, এখানে যদি আমরা মেশ অ্যানালাইসিস করি একই নিয়মে। দেখো বি থেকে সিতে যাওয়ার সময় ব্যাটারির কোন পাশ প্রথমে পড়তেছে, পজিটিভ সাইড, তাহলে অবশ্যই ব্যাটারির ভোল্টেজ কি বসবে, প্লাস। ঠিক আছে, সি থেকে যখন তুমি ডিতে গিয়েছো, দেখো তো এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে, তাই না? এই 10 ওম মানের যে রোধটা, সে কোন কারেন্টটাকে পাচ্ছে, শুধুমাত্র I2। I1 এর কোনো ছোঁয়া এই 10 ওম পাবে না, সে শুধুমাত্র I2 কে পাবে, তাই না? তাহলে আমরা লিখতে পারি এটার মধ্যে দিয়ে বিভব পতন কত হবে, 30I2। প্লাস কেন দিলাম, কারণ আমরা যেদিকে গেছি কারেন্টও সেই দিকেই গেছে, তার জন্য। ঠিক আছে, এবার ডি থেকে ইতে আসো, ব্যাটারির কোন পাশ প্রথমে পড়তেছে, মাইনাস পাশ, তার মানে -20। ঠিক আছে, ওকে। এবার ই থেকে বিতে যাও, তুমি কি ধরছো, I1 এর মানটা I2 এর চেয়ে বড়, তার মানে এইটার মধ্যে দিয়ে I1 মাইনাস I2 মানের একটা কারেন্ট নিচের দিকে ফ্লো করতেছে। কি হচ্ছে, I1 মাইনাস I2 মানের একটা কারেন্ট নিচের দিকে ফ্লো করতেছে। আমরা কোন দিকে যাচ্ছি, আমরা তো উপরের দিকে যাচ্ছি, এই থেকে বিতে যাব না, উপরের দিকে যাচ্ছি। তার মানে আমরা যেদিকে যাচ্ছি কারেন্ট তার উল্টা দিকে যাচ্ছে, তার জন্য ভোল্টেজ ড্রপ কি হবে, মাইনাস হবে। তাহলে -20 ইন্টু I1 মাইনাস I2। আমরা কি I1 কে I2 এর চেয়ে বড় ধরছি না? তাহলে I1 যদি I2 এর চেয়ে বড় হয় তাহলে অবশ্যই নিচের দিকে I1 মাইনাস I2 মানের একটা কারেন্ট ফ্লো করতেছে, তার মানে আমরা যেদিকে যাচ্ছি কারেন্ট যাচ্ছে কোন দিকে, তার উল্টা দিকে। ঠিক আছে, ওকে, তার জন্য কি হবে, ভোল্টেজ ড্রপটা হবে মাইনাস। ওকে, আগের পয়েন্টে ফিরে আসছি, আবার আসলেই ইজ ইকুয়ালস টু 0। শেষ, দুইটাই মেশ আছে, দুইটা মেশ ইকুয়েশন লেখা তোমার শেষ। এখন কথা হলো কেন মেশ অ্যানালাইসিস ভাইয়া, মেশ অ্যানালাইসিস কেন শিখতেছি, আমাদের KVL এর সমস্যা কি? KVL এর চেয়ে মেশ অ্যানালাইসিসে সবসময় একটা ইকুয়েশন কম লাগে। তোমার সার্কিটের মধ্যে যদি 3টা আননোন থাকে, 2টা মেশ ইকুয়েশন দিয়ে সেই 3টা আননোনের মান বের করা সম্ভব, বাট KVL দিয়ে করতে গেলে তোমার 3টাই লাগবে। ঠিক আছে, খুবই ইজি। মানে মেশ অ্যানালাইসিসে কি হয়, 3টা যে আননোন ভ্যারিয়েবল থাকে সেখান থেকে রিডিউস করে আমরা 2টা বানাই ফেলি। মানে মেশ অ্যানালাইসিস হলো KVL আর KCL দুইটার সম্মিলিত রূপ, যেখানে তোমার 3টে ইকুয়েশন লাগতেছিল, এখন তোমার কি লাগবে, 2টা ইকুয়েশন লাগবে। 2টা ইকুয়েশন দিয়ে তুমি সার্কিট সলভ করতে পারবা। এর জন্য হলো মেশ অ্যানালাইসিসটা ইম্পর্টেন্ট, কারণ এইটা অল্প সময়ে তোমাকে রেজাল্ট বের করে দিবে। ইনফ্যাক্ট ক্যালকুলেটর ছাড়াও তুমি যদি করতে চাও তাহলে দেখবা মেশ অ্যানালাইসিস অনেক বেশি হেল্পফুল KVL এর তুলনায়। ঠিক আছে, সো এখন আমরা কি এইভাবে করব না, মোটেও এইভাবে করব না। মেশ অ্যানালাইসিস করার খুবই শর্টকাট একটা নিয়ম আছে, আমরা এই শর্টকাট নিয়মটা ফলো করব। ঠিক আছে, চলো শর্টকাট লেখো।
কি শিখবো? শর্টকাট। দেখবে এরপর আর তোমার কেভিএল করতে ইচ্ছা করবে না, ঠিক আছে? মেশ অ্যানালাইসিস একবার ভালো মতো শিখে গেলে তোমার কেভিএল করতে ইচ্ছাই করবে না, তোমাকে আটকানোই যাবে না মেশ অ্যানালাইসিস করানো থেকে, ঠিক আছে? চলো তাহলে একটু আমরা করি, চলো 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 চলো। আমরা প্রথমে কি করব? এই যে এ, আবারও এ বি ই এফ এ, এই মেশের জন্য মেশ ইকুয়েশন লিখবো, ঠিক আছে? কোন দিকে যাব? ক্লক ওয়াইজ যাব, ক্লক ওয়াইজ যাব। একটা নিয়ম শিখাচ্ছি, ঠিক আছে? কি করতেছি? একটা নিয়ম শিখাচ্ছি, একদম মনোযোগ দিয়ে শিখবা, একদম মনোযোগ দিয়ে। ওকে, শোনো, বাম পাশের মেশের জন্য প্রথমে লিখতেছো না? যখন লিখতেছো তখন শুধুমাত্র বাম পাশের মেশের কারেন্টকে কনসিডার করবা, ডান পাশের মেশের কারেন্টকে কনসিডার করবাই না, ঠিক আছে? এটা হলো শর্টকাট। শর্টকাটটা কি? তুমি যখন যেই মেশের জন্য ইকুয়েশন লিখতেছো তখন শুধুমাত্র ওই মেশের কারেন্টকে কনসিডার করবা, সেইটা বাদে অন্য কোনো মেশের কারেন্টকে তুমি কনসিডারই করবা না, ঠিক আছে? তাহলে আমি প্রথমে কি বাম পাশেরটার জন্য লিখতেছি না, তাহলে আমি কনসিডার করব কাকে? শুধুমাত্র i1 কে। i2 কে নিয়ে আমরা পরে চিন্তা করব। তাহলে শুধুমাত্র i1 কে কনসিডার করে আমি যদি এই লুপের জন্য ইকুয়েশন লিখি, কি হবে বলো? পুরা কেভিএল এর মতো। বলো কত হবে? 100i1 প্লাস 20i1 মাইনাস 50 প্লাস 50i1। লেখা হয়েছে? লেখা হয়েছে? কোনো প্যারা এটা ভাই? আমি শুধুমাত্র i1 কে কনসিডার করতে বলছি, i2 এর চিন্তা পরে, i2 এর চিন্তা পরে, শুধুমাত্র i1 নিয়ে যদি আমি করি তাহলে আমি এই পুরা মেশটার জন্য ইকুয়েশন কি লিখতে পারি? 100i1 প্লাস 20i1 মাইনাস 50 ভোল্ট প্লাস 50i1, ঠিক আছে? কোনো সমস্যা আছে? নাই, এতটুকু লেখা হয়েছে, গুড। এইবার তোমার দেখতে হবে বাম পাশের যে মেশটা তার সাথে অপর মেশের কোনো সংযোগ আছে কিনা। দেখো বাম পাশের মেশটার সাথে ডান পাশের মেশের একটা সংযোগ আছে, একটা জায়গায়। কোন জায়গায়? এই যে 20 ওম, ঠিক আছে? এই জায়গায় এই মেশ আর এই মেশের মধ্যে একটা সংযোগ আছে, আছে তো নাকি? আছে। তাহলে সিম্পলি মাইনাস 20 ওই মেশের কারেন্ট, শেষ, আর কিছু না, ঠিক আছে? তোমার জাস্ট দেখতে হবে কোন জায়গাটায় দুইটা মেশের মধ্যে সংযোগ আছে, মাইনাস ওই রোধ ইনটু ওই মেশের কারেন্ট, শেষ, আর কিছু না, ঠিক আছে? এতটুকুই, ওকে? এইটাই মেশ ইকুয়েশন। এবার আমি যদি তোমাকে বলি যে ভাই তুমি বি সি ডি ই বি এর জন্য লেখো, এত কিছু চিন্তাই করতে হবে না। চলো দেখো কেমনে লিখবা। বি সি ডি ই বি, কি করবা বলো? কি করবা? বি থেকে সিতে যাওয়ার সময় কি পড়ছে? ব্যাটারি প্লাস 30 প্লাস 10 i2। এখন কিন্তু শুধুমাত্র i2 নিয়ে চিন্তা, i1 নিয়ে কোনো চিন্তা নাই, ঠিক আছে? ডি থেকে আসার সময় মাইনাস 20, ওইদিকে যাওয়ার সময় কত? প্লাস 20 i2, শেষ লেখা, শেষ। এবার এইটার সাথে এই মেশের কোন জায়গায় কানেকশন? 20 এ, তাই না? তাহলে সিম্পলি মাইনাস 20 i1 ইজ ইকুয়ালস টু 0। মিলাই দেখো, সেম। তুমি এইটার এটা মিলাও, হুবহু সেম আসবে, ঠিক আছে? তাহলে কি করব? প্রথমে যেই মেশের জন্য ইকুয়েশন লিখতেছি শুধুমাত্র সেই মেশের কারেন্টকে কনসিডার করে কেভিএল ইকুয়েশন লিখবো, যেমন করে কেভিএল লিখতাম, ঠিক আছে? তারপর লাস্টে গিয়ে দেখবো যখন কেভিএল ইকুয়েশন লেখা শেষ হবে তখন দেখবো যে একটা মেশের সাথে আর একটা মেশের কোনো জায়গায় কানেকশন আছে কিনা। যদি কানেকশন থাকে, সেখানে যদি কোনো একটা রোধ থাকে, কি লিখবো? মাইনাস ওই রোধের মান ইনটু অপর মেশটার কারেন্ট, ঠিক আছে? এতটুকুই, আর কিছু না, ঠিক আছে? খুবই সিম্পল, ওকে? টেকনিক যদি এখনো না বুঝে থাকো, দেখো আরেকটা এক্সাম্পল দেখায়। দেখো তোমার যদি পরীক্ষায় এই জিনিস আসে, তুমি এটা কেভিএল দিয়ে কতক্ষণ ধরে করবা ভাই? দেখো ধরো পরীক্ষায় এই জিনিস আসছে, কি আসছে? এটা আসছে, ঠিক আছে? এইটা আসছে, এটা আসছে, এইটা আসছে, এইখানে আসছে এরকম কিছু একটা, ঠিক আছে? এইটা আসছে তোমার পরীক্ষায়, এই সার্কিট তোমার পরীক্ষায় আসছে, তুমি কয়টা কেভিএল ইকুয়েশন লিখবা? কয়টা লিখবা? হ্যাঁ দেখো, তোমাকে বলছে এটা 50 ভোল্ট, ওকে? তোমাকে বলছে এটা 100 ভোল্ট, তোমাকে বলছে এটা 20 ভোল্ট, ওকে? তোমাকে বলছে এটা 10 ওম, 10 ওম, এটা হলো 40 ওম, এটা হলো 50 ওম, এটা হলো 30 ওম, এটা ধরো কত? 100 ওম, এটা কত? 200 ওম, এটা ধরো 5 ওম, ঠিক আছে? ওকে, ওকে? তোমাকে বলছে, ধরো কথার কথা, তোমাকে বলছে এই 200 ওমের মধ্যে কতখানি কারেন্ট যাবে। কি প্রশ্ন করছে? এই 200 ওমের মধ্যে দিয়ে কারেন্টের মান কত, এবং প্রশ্ন করছে এই 40 ওমের মধ্যে দিয়ে কারেন্টের মান কত। এই হলো তোমার প্রশ্ন, দুটো প্রশ্ন করছে। কি? 200 ওমের মধ্যে দিয়ে কারেন্টের মান কত, 40 ওমের মধ্যে দিয়ে কারেন্টের মান কত। তুমি যদি এটা কেভিএল দিয়ে করতে যাও, কথার কথা কেভিএল দিয়ে করতে যাও, একটা কারেন্ট, দুইটা কারেন্ট, তিনটা কারেন্ট, চারটা কারেন্ট, পাঁচটা কারেন্ট, ছয়টা কারেন্ট, 6টা ইকুয়েশন লাগবে। কয়টা ইকুয়েশন লাগবে? 6টা। কেভিএল কেসিএল দিয়ে এই ম্যাথ সলভ করতে কয়টা ইকুয়েশন লাগবে? 6টা ইকুয়েশন লাগবে। বাট মেশ অ্যানালাইসিস দিয়ে করতে কয়টা ইকুয়েশন লাগবে জানো? 3টা ইকুয়েশন লাগবে।
কি বললাম, কেভিএল কেসিএল দিয়ে করতে এই সার্কিট, যদি তুমি এই সার্কিটটা কেভিএল কেসিএল দিয়ে সলভ করতে চাও 6টা ইকুয়েশন লাগবে, বাট মেশ দিয়ে কয়টা লাগবে, মাত্র 3টা। যেই টেকনিক শিখছি ওই টেকনিকে চলো সেম টেকনিক অ্যাপ্লাই করব। এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, ডি পয়েন্ট, ই পয়েন্ট, এফ পয়েন্ট, জি পয়েন্ট। কয়টা মেশ আছে, 3টা। উপরে একটা, এখানে একটা, আচ্ছা এখানে পয়েন্ট নাম দেনে না, এইচ, আচ্ছা এখানে একটা আর এখানে একটা, 3টা মেশ আছে। 3টা মেশ কারেন্ট কনসিডার করো। ধরো এই মেশ কারেন্টটা হলো I1, ধরো এই মেশ কারেন্টটা হলো I2 এবং এই মেশ কারেন্টটা কত, I3। ঠিক আছে, চলো প্রথম মেশে আসো। প্রথম মেশের নাম কি, এ বি সি জি এইচ এ, এইটা আমাদের প্রথম মেশ। ঠিক আছে, প্রথম মেশে আমরা কি করব, ওই যে কারেন্ট যেদিকে যাবে ওই দিকেই ঘুরবো, তার মানে ক্লকওয়াইজ ঘুরবো। কি করব, ক্লকওয়াইজ ঘুরবো। ঠিক আছে, ঘুরলাম ক্লকওয়াইজ, ঘুরে কি করব, কেভিএল ইকুয়েশন লিখবো। লেখার সময় কি মাথায় রাখবো, যেই মেশের জন্য তুমি মেশ ইকুয়েশনটা লিখতেছো শুধুমাত্র ওই মেশের কারেন্ট নিয়ে আমরা প্রথমে চিন্তা করব। যেই মেশের জন্য ইকুয়েশন লিখতেছি প্রথমে শুধুমাত্র ওই মেশের কারেন্ট নিয়ে চিন্তা, অন্য কোনো চিন্তাই নাই ভাই মাথার মধ্যে। ঠিক আছে, চলো তাহলে যদি এটা যদি আমি লিখি কি হবে বলো, বলো, খুবই ইজি। কত আরো সহজভাবে শিখাই, আরো সহজভাবে দেখো, আরো সহজ করে শিখাই। তুমি যেই মেশের ইকুয়েশন লিখতেছো ওই মেশের মধ্যে যতগুলা রোধ আছে সবগুলাকে যোগ করবা। কি বলছি, ওই মেশের মধ্যে যতগুলা রোধ আছে সবগুলাকে যোগ করবা, এটা আরো ইজি। এই মেশের মধ্যে কে কে আছে, 10 আছে, প্লাস 30 আছে, প্লাস 50 আছে, প্লাস 40 আছে, মাল্টিপ্লাইড বাই এই মেশের কারেন্ট। ঠিক আছে, এই মেশের মধ্যে যতগুলা রোধ আছে সবগুলাকে যোগ করবা, মাল্টিপ্লাইড বাই কি, এই মেশের কারেন্ট। কয়েকটা ব্যাটারি আছে না এই মেশের মধ্যে, এই যে একটা ব্যাটারি আছে, এই ব্যাটারির ভোল্টেজকেও তোমার সমীকরণে রাখতে হবে, তাই না? কেভিএল ইকুয়েশনে যখন তোমার লুপের মধ্যে ব্যাটারি আসে সেই ব্যাটারিকে সমীকরণের মধ্যে রাখতে হয় না, অবশ্যই রাখতে হয়। তো এখানেও আমাদেরকে রাখতে হবে। দেখো তো ব্যাটারির ভোল্টেজ প্লাস হবে নাকি মাইনাস হবে, তুমি কোন দিকে যাবে, ক্লকওয়াইজ যাবে। যাওয়ার সময় ব্যাটারির কোন পাশকে হিট করবা, প্লাস সাইডকে, তাহলে অবশ্যই ব্যাটারির ভোল্টেজ কি বসাবা, প্লাস বসাবা। হইছে, হইছে কাজ। তাহলে কি করলাম, প্রথমে দেখলাম এই মেশের মধ্যে কতগুলা রোধ যুক্ত আছে সবগুলাকে যোগ করছি, যোগ করে এই মেশের কারেন্ট দিয়ে গুণ করছি। ঠিক আছে, তারপর কি করছি, ব্যাটারির ভোল্টেজ গুলাকে বসাইছি। যে কয়টা ব্যাটারি থাকবে সেই কয়টা ব্যাটারির ভোল্টেজ তোমার বসাইতে হবে। যদি ব্যাটারির প্লাস সাইড দিয়ে যাও প্লাস বসাবা, মাইনাস সাইড দিয়ে গেলে মাইনাস বসাবা। হইছে, এতটুকু কাজ শেষ। এইবার দেখতে হবে এই মেশের সাথে অন্য মেশের কোনো কানেকশন আছে কিনা। ঠিক আছে, দেখি তো আছে কিনা। দেখো মেশ 1 এর সাথে 2 এর কানেকশন আছে, কোন জায়গায়, এই 40 ওহমের জায়গায়। তাহলে সিম্পলি -40 I2। ঠিক আছে, ওকে। 1 নাম্বারের সাথে 3 নাম্বারেরও কানেকশন আছে, কোন জায়গায়, 50 ওহমের জায়গায়। তাহলে সিম্পলি -50I3 ইজ ইকুয়ালস টু 0। শেষ, শেষ, সমীকরণ লেখা শেষ। ওকে, তাহলে কি করছি, প্রথমে দেখছি মেশের মধ্যে কতগুলো রোধ আছে সবগুলোকে যোগ করছি, যোগ করে মাল্টিপ্লাইড বাই মেশ কারেন্ট। তারপর ওই মেশের মধ্যে কয়টা ব্যাটারি আছে সেই ব্যাটারির ভোল্টেজগুলোকে বসাইছি। তারপর কি দেখব, ওই মেশের সাথে অন্য কোনো মেশের কানেকশন আছে কিনা। যদি কানেকশন থাকে তাহলে ওই কানেকশনের যে রোধটা সেইটা মাল্টিপ্লাইড বাই অপর মেশের কারেন্ট। ঠিক আছে, এইটাই, আর কিছু না। ওকে, আই হোপ বুঝতে পারছো। এটা যদি বুঝে থাকো চলো আরেকটা লিখি, আরেকটা লিখলে আরো ক্লিয়ার হবে। চলো, এইচ জি ই এফ এইচ। ঠিক আছে, এই মেশটাই ধরো আমরা একটু ক্লকওয়াইজ ঘুরবো। ঠিক আছে, কি হবে, চলো কি শিখাইলাম, মাত্র যে নিয়ম শিখেছি সেই নিয়মেই করবা। চলো, এই মেশের মধ্যে কয়টা রোধ আছে, 3টা, 40 100 200, সবগুলো যোগ করো। 40 প্লাস 100 প্লাস 200 মাল্টিপ্লাইড বাই কি, এই মেশের কারেন্ট। এই মেশের কারেন্ট কত, I2। ঠিক আছে, এই মেশের মধ্যে কোনো ব্যাটারি আছে ভাইয়া, আছে। কোনটা, এইটা। এই ব্যাটারিতে আমরা কোন দিক দিয়ে প্রবেশ করছি, যদি আমরা ক্লকওয়াইজ ঘুরি তাহলে কোন দিক দিয়ে প্রবেশ করতেছি, ব্যাটারির মাইনাস সাইড দিয়ে। তাহলে অবশ্যই মাইনাস ব্যাটারির ভোল্টেজ। ঠিক আছে, আর কোনো ব্যাটারি আছে, নাই। এইবার কি দেখবো, এই মেশের সাথে অন্য মেশের কোনো কানেকশন আছে কিনা, আছে। 2 নম্বর মেশের সাথে 1 নম্বর মেশের কানেকশন আছে, কোন জায়গায়, এই যে 40 ওহমের জায়গায়। তাহলে -40I1। ঠিক আছে, 2 নম্বর মেশের সাথে 3 নম্বর মেশেরও কানেকশন আছে, কোন জায়গায়, 100 ওহমের জায়গায়। তাহলে কি হবে, -100I3। শেষ, ইজ ইকুয়ালস টু 0। এটাই তোমার 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, কত নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ। হইছে, হইছে। এবার আসো 3 নম্বর মেশ। 3 নম্বর মেশ কোনটা, জি সি ডি ই জি।
ঠিক আছে, জি সি ডি ই জি। ওকে, এই মেশেও কি করবো আমরা একটু হালকা করে একটু ক্লকওয়াইজ ঘুরবো ভাইয়া, কি করব ক্লকওয়াইজ ঘুরবো। যদি ঘুরি কি হবে বলো, একই নিয়ম। এই মেশের মধ্যে রোধ আছে কয়টা, 3টা, 50 5 100, যোগ করো সবগুলোকে, 50 প্লাস 5 প্লাস 100 মাল্টিপ্লাইড বাই এই মেশের কারেন্ট। ঠিক আছে, এবার দেখো এই মেশের মধ্যে কোনো ব্যাটারি আছে, আছে 100 ভোল্ট। এটা কোন পাশ দিয়ে প্রবেশ করছো, যাও তো ক্লকওয়াইজ, কোন পাশ দিয়ে প্রবেশ করতেছো, পজিটিভ সাইড দিয়ে, তাহলে প্লাস 100। ঠিক আছে, এবার কি দেখবো এই মেশের সাথে অন্য কোনো মেশের কানেকশন আছে কিনা। দেখো এই মেশের সাথে 1 নাম্বার মেশের একটা কানেকশন আছে, কোন জায়গায়, 50 ওহমের জায়গায়, তাহলে -50i1। ঠিক আছে, -50i1। ওকে, এবার দেখো এই মেশের সাথে এই মেশের একটা কানেকশন আছে, কোন জায়গায়, 100 ওহমের জায়গায়, তাহলে -100i2 ইজ ইকুয়ালস টু 0। এটা কি আমাদের 3 নম্বর সমীকরণ। ঠিক আছে, সো আমাদের 3টা সমীকরণ বের হয়ে গেছে। 3টা সমীকরণ যদি আমরা সলভ করি তাহলে আমরা কি পেয়ে যাব, i1 পেয়ে যাব, i2 পেয়ে যাব এন্ড i3 পেয়ে যাব। এখন এই i1 i2 i3 তো আমাদের কাছে চাই নাই, কি চাইছে, চাইছে এই 200 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট কত। তুমি দেখো 200 ওহম 2 নাম্বার মেশে আছে, এই 200 ওহম কি অন্য কোনো মেশের সাথে শেয়ার্ড অবস্থায় আছে, মানে অন্য কোনো মেশের সাথে ও বিলং করে, অন্য কোনো মেশে বিলং করে, করে না। এই যে 200 ওহমটা কিন্তু শুধুমাত্র 2 নাম্বার মেশেই আছে, তাই না, শুধুমাত্র 2 নাম্বার মেশে আছে, তাহলে এটা কারেন্ট কি হবে, সিম্পলি শুধুমাত্র 2 নাম্বার মেশের কারেন্ট i2। ঠিক আছে, যদি একটা রোধ শুধুমাত্র একটা মেশেই থাকে তাহলে ওই রোধের কারেন্ট কি হবে, ওই মেশের কারেন্ট। সিম্পল, যদি একটা রোধ শুধুমাত্র একটা মেশের মধ্যেই থাকে তাহলে ওই রোধের কারেন্ট কি হবে, সিম্পলি ওই মেশের কারেন্ট। ওকে, এই রোধটা শুধুমাত্র 2 নাম্বার মেশে আছে, তাহলে অবশ্যই এটার কারেন্ট কি হবে, শুধুমাত্র 2 নাম্বার মেশের কারেন্ট, দ্যাট মিনস i2। ঠিক আছে, ওকে, এবার আসো 40 ওহম, এইটা কি শুধুমাত্র একটা মেশে আছে, না, 40 ওহম 1 নাম্বার মেশেও আছে, 2 নাম্বার মেশেও আছে। এখন তুমি যখন সলভ করবা, সলভ করে তুমি i1 আর i2 এর মান পাবা, তাই না। ধরো i1 এর মানটা বড় আসলো, ধরো তুমি সলভ করার পর কি আসলো, i1 ইজ গ্রেটার দ্যান i2 আসলো। যদি এরকম আসে তাহলে 40 ওহমের মধ্যে দিয়ে যে কারেন্টটা i40 সেটা কি হবে, i1 মাইনাস i2। আর যদি এমন হয় i2 বড় আসে i1 এর চেয়ে, তাহলে 40 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট কত হবে, i2 মাইনাস i1, মানে বড়টা মাইনাস ছোটটা। ঠিক আছে, যদি এমন হয় একটা রোধ 2টা মেশের মধ্যে দিয়ে আসে, 2টা মেশের মধ্যে আসে, তখন সেই রোধের কারেন্ট কি হবে, যেই মেশ কারেন্টটা বড় ওইটা মাইনাস ছোটটা। ঠিক আছে, যেমন এইটা 2টার মধ্যে আছে, 1 নাম্বারটার মধ্যেও আছে, 2 নাম্বারটার মধ্যেও আছে। সো আমরা দেখবো কোন কারেন্টটা বড়, i1 বড় নাকি i2 বড়, যেটা বড় হবে ওইটা মাইনাস ছোটটা, শেষ। ওকে, সো এইটাই হলো মজা মেশ অ্যানালাইসিসের, অনেক বড় বড় সার্কিট অনেক ইজিলি সলভ করা যায়। দেখো এখন মনে হয় বুঝতে পারছো সবাই, দেখো এখন বুঝতে পারার কথা, দেখো 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 এখন বুঝতে পারার কথা। ঠিক আছে, এইটাই মেশ অ্যানালাইসিসের মজা, অনেক বড় বড় সার্কিট অনেক ইজিলি সলভ করা যায়। ঠিক আছে, কেভিএল এর তুলনায় অনেক সোজা, অ্যান্ড ইকুয়েশন লেখা কি একটুও কঠিন না, টেকনিক শিখাই দিলাম না, একদম সোজা। পারবা না বলো তো, তোমাদের কিন্তু টেকনিক শিখাই দেওয়া হয়েছে মেশের যে ইকুয়েশন লেখার। ঠিক আছে, সো এরপরও যদি মেশ ইকুয়েশন লিখতে না পারো, এত সোজা নিয়ম শিখাই দেওয়ার পরে, তাহলে কি বলবো বলো। আচ্ছা, স্নেহা বলছে জি ক্লিয়ার, সেরা সেজন বলছে ক্লিয়ার ভাই, ওকে, তাহিরা বলছে জি ভাইয়া বুঝছি, ওকে, আবিব বলছে ক্লিয়ার ভাইয়া, আচ্ছা, ওয়াহিদুল্লাহ বলছে সিম্পল, ইয়েস সিম্পল, ঋষা বলছে ক্লিয়ার ব্রো, ওকে। বড় ছোট বিবেচনা করার সময় শুধু মান, হ্যাঁ শুধুমাত্র মান বিবেচনা করবো আর কিছু না। ঠিক আছে, শুধুমাত্র মান আর কিছুই না, মানে সাইন এখানে ম্যাটার করে না, শুধুমাত্র মান বিবেচনা করবা। তো এইচএসসিতে মেশ অ্যাপ্লাই করলে মার্ক দিবে না, না আমি তো প্রথমেই না করলাম, আমি তো প্রথমেই বলছি যে মেশ অ্যানালাইসিস এইচএসসিতে অ্যাপ্লাই করো না, কারণ এই জিনিস তোমার বইয়ে নাই, তুমি কেন অ্যাপ্লাই করবা, তুমি অ্যাডমিশন অ্যাপ্লাই করবা। ঠিক আছে, ওকে, ক্লিয়ার ভাইয়া, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, ওকে। তাহলে মেশ শিখে গেলাম। আরেকটা আছে নোডাল অ্যানালাইসিস। ঠিক আছে, আরেকটা কি আছে, নোডাল অ্যানালাইসিস। চাইলে এইটাও তোমরা শিখতে পারো, বাট এইটা মানে এত বেশি ইফেক্টিভ না, মেশের মতো আছে আর কি, মোটামুটি ইফেক্টিভ আছে, শিখাই দিই তাও। দেখো লেখো একটু নোডাল অ্যানালাইসিস। ঠিক আছে, কি নাম, নোডাল অ্যানালাইসিস। ওকে, এখন আমরা কি করব জানো, নোড ধরে ধরে কাজ করব। তোমাদের ক্লাসের শুরুতেই শিখাইলাম না নোড জাংশন, এখন আমরা কি করব, নোড ধরে ধরে ওই পয়েন্টগুলায় এই নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করব। যেমন আমাদের কেভিএল কোথায় অ্যাপ্লাই করতাম, কেভিএল কোথায় অ্যাপ্লাই করতাম, কেভিএল লুপে, মেশ অ্যানালাইসিস মেশে, কেসিএল কিসে, জাংশনে, নোডাল অ্যানালাইসিস কোথায় অ্যাপ্লাই হবে, নোডে।
ঠিক আছে ওকে চলো একটু অ্যাপ্লাই করি আমরা নোডাল অ্যানালাইসিস দেখো ধরো তোমাকে এরকম একটা সার্কিট দিছে আমি জাস্ট তোমাকে প্রসেসটা শিখাই দিই এত কিছু লাগবে না আসলে নোডাল অ্যানালাইসিসের ব্যাপারে সো প্যারানোর দরকার নাই ধরো তোমাকে এরকম কিছু একটা দিছে ঠিক আছে এরকম 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 আর এখানে আছে এরকম ঠিক আছে ধরো এখানে একটা রোধ আছে এই এখানে একটা রোধ আছে এই ঠিক আছে ওকে এরকম একটা সার্কিট তোমাকে দিচ্ছে দিয়ে বলছে এটা হলো 50 ওম এটা হলো 100 ওম এটা হলো 20 ওম এটা হলো 40 ওম এটা কত 30 ওম এটা হলো 10 ভোল্ট এটা হলো কত 50 ভোল্ট ঠিক আছে মানে নোডাল অ্যানালাইসিস জিনিসটা কি মানে এটা হলো কাইন্ড অফ তোমার কেসিএল এর মতোই ঠিক আছে মানে অনেকটা কেসিএল এর মতোই ঠিক আছে এটা তেমন কঠিন কিছু না দেখো ধরো এই যে এই পয়েন্টটা আমরা কি করব এ পয়েন্টে নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করব কি করব এ পয়েন্টে আমরা একটু নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করব আচ্ছা করলে কি হবে চলেন বলেন কি হবে আমরা যদি এ পয়েন্টে নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করি তাহলে কি হবে আমাদের নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করার সময় কিছু মাথায় রাখতে হবে একটা পয়েন্টকে তোমার গ্রাউন্ড ধরতেই হবে তুমি এই পাশের পয়েন্টকেও ধরতে পারো ওই পাশের পয়েন্টকেও ধরতে পারো কমপ্লিটলি আপ টু ইউ বাট একটা পয়েন্টকে তোমার গ্রাউন্ড কনসিডার করতেই হবে আদারওয়াইজ নোডাল অ্যানালাইসিস তুমি অ্যাপ্লাই করতে পারবা না কি বললাম নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করার সময় তোমার কি করতে হবে একটা পয়েন্টকে গ্রাউন্ড ধরতে হবে মানে রেফারেন্স পয়েন্ট লাগবে একটা ঠিক আছে তাছাড়া তোমার নোডাল অ্যানালাইসিস আসলে হবে না সো তুমি গ্রাউন্ড এখানেও ধরতে পারো এখানেও ধরতে পারো এখানেও ধরতে পারো ঠিক আছে ধরো আমি এখানে ধরলাম এই পয়েন্টটা কি গ্রাউন্ড পয়েন্ট তুমি এখানেও চিন্তা করতে পারো একই রেজাল্ট আসবে ঠিক আছে এখন এই এ পয়েন্টে আমরা কি করব নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করব সিস্টেমটা কি সিস্টেম খুব ইজি এ পয়েন্টের ভোল্টেজ ধরো ভিএ ঠিক আছে এ পয়েন্টের ভোল্টেজ কত ধরো ভিএ ওকে আচ্ছা আমাদের এই পয়েন্টের ভোল্টেজটা লাগবে আচ্ছা গ্রাউন্ডটা ওইখানে না গ্রাউন্ডটা অ্যাকচুয়ালি কনসিডার করা উচিত ছিল এইখানে ঠিক আছে এইখানে আচ্ছা এটা অনেক জটিল হয়ে যাবে এটা করতে গেলে আমি সার্কিট কঠিন দিয়ে ফেলছি এটা জটিল হয়ে যাবে দাঁড়াও এটা জটিল হয়ে যাবে যে এখানে কিছু দেওয়া যাবে না নাহলে তোমরা মানে তোমাদের জন্য কঠিন হয়ে যাবে আর কি তোমরা মাত্র শিখতেছো তো মাত্র এত জটিল জিনিস না দেই পেঁচাই যাবা এটা দাও ঠিক আছে এইটা ধরো এই সার্কিটটা দেওয়া আছে ঠিক আছে মানে আগেরটাও হবে সমস্যা নাই তুমি নোডাল অ্যানালাইসিস একবার শিখে গেলে ওইটাও করতে পারবা সমস্যা নাই বাট মানে মাত্র প্রথমবার শিখতেছো তো মানে এর জন্য হলো প্যারাটা হবে আর কি প্রথমে যদি কঠিন দিয়ে শুরু করি কঠিন মানে পেঁচা যাবে আর কি চলো ধরো নিচে কোনো রোধই নাই ঠিক আছে পুরোটাই গ্রাউন্ড ধরলাম পুরোটাই গ্রাউন্ড ওকে এখন এই পয়েন্টে কি করব নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করব তুমি একটু চিন্তা করো এই পয়েন্টটা কি 0 ভোল্ট না এই পয়েন্ট যদি 0 ভোল্ট হয় এই পয়েন্টের ভোল্টেজ কত হবে 10 ভোল্ট হবে কোনো আপত্তি আছে আপত্তি থাকার কোনো জায়গাই নাই এই পয়েন্টটা যদি 0 ভোল্ট হয় এই পয়েন্টটা কত হবে 10 ভোল্ট হবে আচ্ছা এই পয়েন্টটা যদি ভিএ হয় এই পয়েন্টটা কত হবে ভিএ -50 হবে কোনো আপত্তি আছে নাই এই পয়েন্টটা কত 0 ভোল্ট এই পয়েন্টটা কত 0 ভোল্ট এগুলো সব গ্রাউন্ডেড তাই না 0 ভোল্ট আচ্ছা এবার ধরো এখান দিয়ে কারেন্ট গিয়েছে I1 কারেন্ট গিয়েছে কি I1 এখান দিয়ে ধরো কারেন্ট গিয়েছে I2 এখান দিয়ে ধরো কারেন্ট গিয়েছে I3 ঠিক আছে I1 I2 I3 তুমি খেয়াল করো এই I1 এতেও প্রবেশ করছে এই I2 এতে প্রবেশ করছে এই I3ও কি করছে এতে প্রবেশ করছে তাই না তাহলে আমরা বলতে পারি না এই এ পয়েন্টে টোটাল এন্টারিং কারেন্ট হলো I1 + I2 + I3 I1 + I2 + I3 এই পয়েন্ট থেকে কোনো কারেন্ট বের হয় না তাহলে এই পয়েন্টের এক্সিটিং কারেন্ট কত 0 বলো তো I1 এর মান কত হবে বলো I1 কোন রোধের মধ্যে দিয়ে ফ্লো করছে এই 50 ওহমের মধ্যে দিয়ে কোন পাশ থেকে কোন পাশে এই পাশ থেকে এই পাশে তার মানে এই পয়েন্টটা হাই ভোল্টেজ এটা কি লো ভোল্টেজ তার মানে 10 - VA ডিভাইডেড বাই 50 ঠিক আছে I2 কত হবে কোন রোধের মধ্যে দিয়ে ফ্লো করছে এইটার মধ্যে দিয়ে কোন জায়গা থেকে কোন জায়গায় 0 থেকে VA তে তার মানে এটা কত হবে 0 - VA ডিভাইডেড বাই 20 I3 কার মধ্যে দিয়ে গেছে 30 ওহমের মধ্যে দিয়ে কোন জায়গা থেকে কোন জায়গায় 0 থেকে VA -50 তে তাই না তাহলে কত হবে 0 - VA +50 মানে যে -50 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে ঠিক আছে ডিভাইডেড বাই কত 30 = 0 এই যে এখান থেকে আমাদের VA বের হবে ঠিক আছে মানে যে আমরা একটা ম্যাথ করলাম না শুরুতে KCL দিয়ে ম্যাথ ওইটা অ্যাকচুয়ালি নোডাল অ্যানালাইসিস ছিল বুঝছো তোমাদের প্রথমে একটা ম্যাথ করাইলাম না KCL দিয়ে ওইটাই কি ছিল বলো তো অ্যাকচুয়ালি নোডাল অ্যানালাইসিস ছিল ঠিক আছে সো এটা যে তেমন বেশি ইম্পর্টেন্ট তা না জাস্ট ওই সার্কিট অ্যানালাইসিসের একটা মেথড তার জন্য তোমাদের দেখাইলাম আর কি লাস্ট আমরা একটা ম্যাথ করছিলাম না KCL এই যে ম্যাথটা
কোন ম্যাথটা যেন করলাম, এই যে ম্যাথটা, এইটাও অ্যাকচুয়ালি কি ছিল বলো তো, নোডাল অ্যানালাইসিস ছিল। এই যে একটা নোড নিয়ে কাজ করতেছিলাম, একটা নোড নিয়ে অ্যানালাইসিস করতেছিলাম, এটাও কি ছিল, একটা নোডাল অ্যানালাইসিসের ম্যাথ ছিল, ঠিক আছে। সো তেমন বেশি ইম্পর্টেন্ট কিছু না, খুব বেশি যে একদম ভালো মতো শিখতে হবে এমন না, আপনি জাস্ট মোটামুটি মেশ অ্যানালাইসিস সম্পর্কে যদি ধারণা থাকে তাহলেই হবে আর কি, ঠিক আছে। এটা তেমন বেশি ইম্পর্টেন্ট কিছু না, ওকে, জাস্ট একবার দেখাই রাখলাম আর কি, ওকে, যে নোডাল অ্যানালাইসিস কীভাবে করে যদি কারো মনে প্রশ্ন জাগে, ওকে। মেশ তো শিখাইছি, এইটা দেখার পরে আর হ্যাঁ কেভিএল কেসিএল দিতে ইচ্ছা করবে না। আমি তো এর আগেই বলছিলাম যে একবার যদি তোমরা মেশ অ্যানালাইসিস শিখে যাও তখন আর কেভিএল কেসিএল মনে চাবেই না, ঠিক আছে, ইচ্ছাই করবে না কেভিএল কেসিএল, ওকে। যাই হোক, সো মেশ মোটামুটি শিখে রাখো, এটা দিয়ে মোটামুটি যে কোনো সার্কিট সলভিংই করা যায়, নোডাল এত বেশি ইম্পর্টেন্ট কিছু না, ঠিক আছে। ওকে, তাহলে আমরা সামনে আগাই গেস, ঠিক আছে, সামনে আগাই। এখন যেটা আমরা শিখবো, একটু সামনের দিকে যাই, একটু ডিফারেন্ট কিছুতে যাই। দেখো লেখো, ডিসি সার্কিটের ধারক 2018 সালে, মানে যে বছর আমি বুয়েটে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, 2018-19 শিক্ষাবর্ষে বুয়েটে প্রথমবারের জন্য একটা ম্যাথ আসছিল, সেটা কি ডিসি সার্কিটের মধ্যে ধারক দিয়ে দিছিল, ওকে। ডিসি সার্কিটের মধ্যে কি দিয়ে দিছিল, ধারক দিয়ে দিছিল। এখন প্রশ্ন হলো এই ডিসি সার্কিটের মধ্যে ধারক দিলে কি হবে। দেখো, ধরো তোমার কাছে এরকম একটা সার্কিট আছে, কি আছে, এরকম একটা সার্কিট আছে, ঠিক আছে, ওকে। সরি, রোডটা খুব পচা হয়েছে দেখতে, সরি, এই হলো রোদ। এখানে না তোমাকে কি করছে, সিম্পলি একটা ধারক দিয়ে দিছে, ওকে। তোমাকে বলছে এখানে আছে 10 ভোল্ট, এখানে আছে 5 ওম, এবং এই ধারকের যে ধারকত্ব সেটা হলো 4 মাইক্রোফ্যারাড। তোমাকে প্রশ্ন করছে এই সার্কিটের কারেন্ট কত, এই সার্কিটের কারেন্ট কত, কি বলছে, এই সার্কিটের কারেন্ট কত, কেমনে বের করবা, খুব ইজি। এটা আমাদের বাড়ি যেরকম একটা কোয়েশ্চেন আসছিল বুয়েটে ভর্তি পরীক্ষায়, ঠিক আছে, আর একটু কমপ্লেক্স আসছিল বাট আসছিল আর কি। এটার কারেন্টের মান হবে 0। কেন 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 0 হবে ভাইয়া, কারণ ডিসি সার্কিটে ধারক কি করে, ওপেন সার্কিটের মতো বিহেভ করে, অথবা ডিসি সার্কিটে ধারক কি করে বলতো, ইনফাইনাইট রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্স শো করে, ঠিক আছে। মানে ধারকের একটা টার্ম আছে, সেটা কি ইম্পিডেন্স, বুঝছো। এই ধারকের মানে আমরা যেটাকে রেজিস্ট্যান্স বলি না, মানে এটা কি, মানে ওই তোমার ওই এসি কারেন্টের পার্ট, বুঝছো। মানে ডিসি কারেন্টের যে কম্পোনেন্টগুলো, এই যে রোদ টোদ, এগুলোর জন্য বের হয় রেজিস্ট্যান্স, আর এসি সার্কিটের যে জিনিসগুলা মানে ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট যে কম্পোনেন্টগুলো, এই ধারক তারপর ইন্ডাক্টর, এগুলোর জন্য যে টার্মটা সেটাকে বলে ইম্পিডেন্স। এবং এই ধারকের ইম্পিডেন্স বের করার যে ফর্মুলা সেটা হলো 1/j⍵c। ওমেগাটা কি বলতো, ওই যে কৌণিক কম্পাঙ্ক 2πf, ঠিক আছে। এখন একটা ডিসি একটা কারেন্ট, একটা ডিসি একটা সার্কিট, তার কৌণিক, তার কোনো কম্পাঙ্ক আছে, তার তো কোনো কম্পাঙ্কই নেই, তাই না, তার কম্পাঙ্ক কত, 0। তাহলে কম্পাঙ্কের মান যদি 0 হয় ডিসি সার্কিটের, তাহলে অবশ্যই ওমেগার মান কত হবে, 0 হবে। ওমেগার মান যদি 0 হয়ে যায় ভাই, জেড এর মান কত হবে, জেড এর মান হয়ে যাবে ইনফাইনাইট। তার মানে এই যে ধারকটা আছে, এই ধারককে যখন তুমি একটা ডিসি সার্কিটের মধ্যে ইউজ করবা, সে কি করবে, ইনফাইনাইট ইম্পিডেন্স, বা তোমাদের ভাষায় যদি বলি ইনফাইনাইট রোধ শো করবে, ঠিক আছে। কি করবে, ইনফাইনাইট রোধ শো করবে। এই যে ধারক, ধারক কি করে ডিসি সার্কিটে ইনফাইনাইট রোধ শো করে। ধারক ডিসি সার্কিটে, ডিসিতে মানে ডিরেক্ট কারেন্ট যে সোর্সগুলো, মানে যেগুলা ডিসি আর এসি তো আই গেস চিনো, ডিসিতে কি করে, ইনফাইনাইট রোধ শো করে। অ্যাকচুয়ালি এটাকে ইম্পিডেন্স বলে, বাট তোমরা তো ইম্পিডেন্স সম্পর্কে পরিচিত না, এই জন্য রোধ লিখতেছি, ইনফাইনাইট রোধ শো করে, ঠিক আছে। এখন তুমি চিন্তা করো, একটা জিনিসের রোধ হলো ইনফাইনাইট, তার মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে ভাই, কোনো কারেন্টই যাবে না। একটা জিনিস ইনফাইনাইট রোধ শো করতেছে, তার মধ্যে কখনো কারেন্ট যাবে, কোনো কারেন্ট যাবে না। তার মানে ডিসি সার্কিটে যদি কখনো ধারক দেখো এবং তোমাকে যদি বলে ওই ধারকযুক্ত শাখাটার মধ্যে দিয়ে কতখানি কারেন্ট যাবে, তোমার অ্যান্সার কি হবে বলো তো, 0। কি হবে, 0, কোনো কারেন্টই যাবে না। ডিসি সার্কিটে ধারক ব্যবহার করা হইলেই ওই শাখার মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। সো যদি কখনো ডিসি সার্কিটে ধারক দিয়ে দেয়, আমরা চাইলে ধারককে একটা কাটা পথ বা ওপেন সার্কিট দিয়ে রিপ্লেস করতে পারি। ডিসি সার্কিটে কি করা যায়, ধারককে একটা ওপেন সার্কিট দিয়ে রিপ্লেস করা যায়, ওপেন সার্কিট দিয়ে রিপ্লেস করা যায়। কেন যাচ্ছে, কারণ ডিসি সার্কিটে বা ডিরেক্ট কারেন্ট যে সার্কিটগুলা, সেখানে ধারক কি করে, ইনফাইনাইট ইম্পিডেন্স বা রেজিস্ট্যান্স শো করে। এখন ইনফাইনাইট রোধের মধ্যে দিয়ে তো আর কারেন্ট যাওয়া সম্ভব না, তার মানে যেখানে ধারক থাকবে ওখানে আমরা কি করব বলতো, একটা ওপেন সার্কিট বসাই দিব। মানে যেই দুইটা পয়েন্টের মধ্যে ধারক থাকবে, ওই দুইটা পয়েন্টের মধ্যে আমরা কিছুই বসাবো না, খালি কাটা পথ,
ঠিক আছে, যে দুইটা পয়েন্টের মধ্যে কি থাকবে, ধারক থাকবে, ওই দুইটা পয়েন্টের মধ্যে আমরা কিছুই বসাবো না, এটা কাটা পথ, ওখান থেকে কারেন্ট যাওয়া সম্ভব না। যেমন এই সার্কিটটাকে যদি আমি একটু রিড্র করি, এটা দেখতে কেমন হবে, এইটা দেখতে হবে এরকম টাং 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 10 ভোল্ট। ওকে, এখানে কি আছে, এখানে আছে 5 ওম, এবং যেখানে ধারক আছে ওইখানে কিছুই নেই। ঠিক আছে, এখন তুমি বলো এই সার্কিটের মধ্যে কারেন্ট যাওয়া সম্ভব? কারেন্ট যাওয়া সম্ভব না। কারেন্টের মান কত হবে? 0 হবে। কত হবে? 0 হবে। ঠিক আছে, ওকে, বুঝতে পারছি। তার ডিসি সার্কিটে যদি কখনো ধারক দেখো, ওটাকে কি করবা, একটা কাটা পথ দিয়ে রিপ্লেস করে দিবা। ওকে, যদি কেউ জিজ্ঞাসা করে কেন, কারণ যেহেতু ডিসি সার্কিটের ফ্রিকোয়েন্সি নাই, কোনো ফ্রিকোয়েন্সির মান 0, এর জন্য ক্যাপাসিটার কি করে, ক্যাপাসিটার ইনফাইনাইট রেজিস্ট্যান্স শো করে। ঠিক আছে, ওমেগা মানে হলো 2 পাই এফ, এবং ডিসি সার্কিটের জন্য এফ কত, ডিসিতে এফ কত, ফ্রিকোয়েন্সি কত, 0, কোনো ফ্রিকোয়েন্সি নেই। ডিসি সার্কিটের আবার কিসের ফ্রিকোয়েন্সি, কোনো ফ্রিকোয়েন্সি নেই। ঠিক আছে, পারবো সবাই? ওকে, বুঝতে পারছি। ওকে স্যার, এইবার ধরেন আপনাকে দিয়ে দিছে ইন্ডাক্টর। ইন্ডাক্টর কি জিনিস ভাইয়া? ওই যে সলিনয়েডের নাম শুনছো না, সলিনয়েড, ওইটাকে আমরা মেইনলি ইন্ডাক্টর বলি। ঠিক আছে, সার্কিটের মধ্যে যদি কখনো দিয়ে দেয়, যেমন আমাদের বার তোমার ধারক দিয়ে দিছিল, সো তোমাদের বার ইন্ডাক্টর দিতেই পারে, এটা অসম্ভব কিছু না। বইয়ের এরকম দেয়, সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন দেয়। ঠিক আছে, সো এটা অসম্ভব কিছু না, মানে শর্ট সিলেবাস ফুল সিলেবাস কোনো কথা না, তোমার বইয়ের বাইরে থেকেও প্রশ্ন হতে পারে, এটার কোনো গ্যারান্টি নাই, একটা দুইটা প্রশ্ন এরকম চলেই আসে। ঠিক আছে, চলো আমরা যদি একটু আঁকি, এই ধরো এই, ওকে, এরকম দিছে এরকম দিছে, দেখো এই যে এটা একটা সলিনয়েড। ঠিক আছে, বা ইন্ডাক্টর, সলিনয়েড অথবা ইন্ডাক্টর। তোমাকে বলছে এই 5 ওম, এখানে আছে কি 10 ভোল্ট। সো যখনই তোমাকে বলছে 10 ভোল্ট, এটা তো ডিসি কারেন্ট, বুঝে যাচ্ছে ডিরেক্ট কারেন্ট, তাই না, বা ডিরেক্ট কারেন্ট সোর্স এটা। ঠিক আছে, তোমাকে প্রশ্ন করছে এই সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট কত। কি প্রশ্ন করছে, এই যে সার্কিটটা, ইন্ডাক্টরওয়ালা যে সার্কিটটা, এটার মধ্যে কতখানি কারেন্ট ফ্লো করবে। সবচেয়ে মজার ব্যাপার কি জানো, কতখানি কারেন্ট ফ্লো করবে, 10/5, মানে 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে। খুবই সিম্পল। কি বলেন ভাইয়া, আপনি যে সার্কিটের মধ্যে একটা ইন্ডাক্টর ব্যবহার করলেন, এই ইন্ডাক্টরের কি কোনো ভূমিকাই নেই? কি, এই যে সার্কিটের মধ্যে ইন্ডাক্টর ব্যবহার করলেন বা একটা সলিনয়েড ভূমিকা ব্যবহার করলেন, ওর কি কোনো ভূমিকাই নাই? না, ডিসি সার্কিটে ওর কোনো ভূমিকা নাই। কেন নাই? দেখো, একটু আগে ধারকের কি ইম্পিডেন্স বের করা শিখছো না? এই যে আমাদের ইন্ডাক্টরের ইম্পিডেন্স কেমনে বের করে জানো? Z ইজ ইকুয়ালস টু জে ওমেগা এল। এটা কি ইন্ডাক্টরের ইন্ডাকটেন্স, তোমাদের শর্ট সিলেবাসে চ্যাপ্টার 5টা বাদ দিয়ে দিছে, সেকেন্ড পেপার থেকে চ্যাপ্টার 5 বাদ দিয়ে দিছে। যদি বাদ না দিত তাহলেই দেখতা এল এর সাথে তোমরা পরিচিত থাকতা। ঠিক আছে, তোমাদের শর্ট সিলেবাস হওয়ার কারণে ওই চ্যাপ্টার 5টা পড়ো নাই, তো এর জন্য এই শব্দগুলো তোমরা চিনো না আসলে। ঠিক আছে, বাট এই শব্দগুলো দরকারি আর কি। হ্যাঁ, এল যেটা, এলকে কি বলা হয়, এলকে বলা হয় ইন্ডাকটেন্স। কিসের? ওই ইন্ডাক্টরের কি ইন্ডাকটেন্স। ওকে, এবং ইন্ডাকটেন্সকে কি দিয়ে প্রকাশ করা হয়, বা একক কি এটার? হেনরি। কি হেনরি, মিলি হেনরি হয় নর্মালি আর কি। ঠিক আছে, ওকে, এখন দেখো ডিসি সার্কিট কি শিখছো একটু আগে, ডিসি সার্কিটে ফ্রিকোয়েন্সি কত? 0। ফ্রিকোয়েন্সি 0 হলে ওমেগা কত হবে? 0 হবে। ওমেগা 0 হলে জেড কত হবে? 0 হবে। দ্যাট মিনস একটা ইন্ডাক্টর একটা ডিসি সার্কিটের মধ্যে কোনো ইম্পিডেন্স বা কোনো বাধাই শো করে না। ঠিক আছে, একটা ইন্ডাক্টর একটা ডিসি সার্কিটের মধ্যে কোনো বাধাই শো করে না। কোনো বাধা শো করে না মানে কি, মানে এই অংশটাকে আমরা একটা রোধবিহীন তার দ্বারা রিপ্লেস করতে পারি, বা একটা শর্ট সার্কিট দ্বারা রিপ্লেস করতে পারি। ঠিক আছে, মানে যেখানে আমাদের ইন্ডাক্টর থাকবে ওইটা অ্যাকচুয়ালি কি বলতো, শর্ট সার্কিট করা। কি করা? শর্ট সার্কিট করা। ঠিক আছে, মানে যেখানে আমাদের যেই দুইটা পয়েন্টের মধ্যে কি থাকবে, ইন্ডাক্টর থাকবে, ওটাকে আমরা কি দিয়ে রিপ্লেস করতে পারবো? সিম্পলি একটা রোধবিহীন তার দিয়ে। ঠিক আছে, তার মানে ডিসি সার্কিটে ইন্ডাক্টর কি করে, একটা রোধবিহীন তারের মতো বিহেভ করে। সো এই সার্কিটটাকে যদি আমি একটু রিড্র করি, একটু রিড্র করলে জিনিসটা কেমন হবে? জিনিসটা হবে এরকম 10 ভোল্ট। ওকে, এখানে কি আছে? 5 ওম। এখানে কি বলতো, ইন্ডাক্টর না, ইন্ডাক্টরকে কি দিয়ে রিপ্লেস করব? ওই যে রোধবিহীন তার। তাহলে একটা রোধবিহীন তার এখানে বসিয়ে দাও। তাহলে এখন তুমি বলো কারেন্ট কত হবে ভাই? ওমস ল ভাই, I ইজ ইকুয়ালস টু 10/5, দ্যাট মিনস 2 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এরকম কেন হচ্ছে? কারণ এই যে ডিসি সার্কিটে ওমেগা 0 হওয়ার কারণে আসলে ইন্ডাক্টর যে আছে সে কোনো বাধা সই করতে পারে না ডিসি সার্কিটে। মানে ক্যাপাসিটার হলো ইনফাইনাইট অ্যামাউন্টের বাধা শো করে, আর ইন্ডাক্টর কোনো বাধাই শো করে না। ঠিক আছে, সেরকম জিনিস কিন্তু বইটা আসার পসিবিলিটি আছে, দেখো আসলে পারবে কিনা। দেখো, খুবই সোজা। ক্যাপাসিটর থাকলে কি করবা, ওটাকে একটা কাটা পথ দিয়ে রিপ্লেস করবা। ইন্ডাক্টর থাকলে কি করবা, একটা শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করে দিবা। ঠিক আছে, দেখো 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 দেখো, আমাদের তো চুম্বক নাই, ইন্ডাক্টর দিলে এটা আনফেয়ার হয়ে যায় না? মোটেও না, মোটেও না, মোটেও না, মোটেও আনফেয়ার হয় না। ডিসি সার্কিটের ধারক তো আমাদেরও ছিল না। ডিসি সার্কিটের ধারক কখনো পড়ছো? বইয়ের মধ্যে আছে কোথাও? কোথাও নাই,
কোথাও নাই, ডিসি সার্কিটে ধারক নিয়ে কোনো আলোচনাও নেই, ঠিক আছে, যে ধারকের মধ্যে কতখানি কারেন্ট যাবে। পড়ছো কখনো? পড়ো নাই, তাই না? বাট স্টিল আসছিল তো আমাদের বার। সো কোয়েশ্চেন যদি চলে আসে, তুমি গিয়ে তো কমপ্লেন করতে পারবা না। তুমি কার কাছে কমপ্লেন করবা? কোন অথরিটির কাছে তুমি গিয়ে কমপ্লেন করবা? কমপ্লেন করার কোনো জায়গায় নেই, এর জন্য শিখতে হবে, ঠিক আছে? বুঝতে পারছো? এখানে তো কোনো কিচ্ছু করার নাই তোমার, তুমি তো কোথাও গিয়ে কমপ্লেন করতে পারবে না যে কেন এরকম প্রশ্ন আসছে। কি কমপ্লেন করবা ভাই? কমপ্লেন করার কোনো জায়গা নেই, এর জন্যই শিখতে হবে, ঠিক আছে? দেখো দেখো, এগুলো এইচএসসিতে আসবে, এগুলো তোমাদের এইচএসসির জন্য না তো, এগুলো অ্যাডমিশনের জন্য, ঠিক আছে? পারবো সবাই? সবাই পারবো? দেখেন সবাই পারবো কি না পোলাপান, তাহলে একটু সামনে আগাবো। সবাই কি পারবো? আচ্ছা, সেজান বলছে ক্লিয়ার বস, গুড, ঠিক আছে। স্নেহা বলছে জি ভাইয়া, ঠিক আছে, ওকে। বাকিদের কি অবস্থা? বাকিদের কি মনে হচ্ছে? বাকিদের কি মনে হচ্ছে? বাকিরা একটু বলেন তো, বাকিদের কি মনে হচ্ছে? বাকিরা একটু বলো কি মনে হচ্ছে? আপনারা কি বুঝতেছেন? মানুষজন মনে হয় এখন চলে যেতেছে রে ভাই, এইগুলো শিখাচ্ছি দেখি মানুষজন চলে যাচ্ছে। অ্যাডমিশন একটা যুদ্ধক্ষেত্র আছে, ঠিক আছে, ওকে। ঋষা বলছে পারবো ভাইয়া, ওকে, নাইস নাইস নাইস। এবার আরেকটা নতুন জিনিস শিখি, ঠিক আছে? তোমরা কখনো পটেনশিওমিটার পড়েছো? একটু আমাকে জানাবে। কখনো কি তোমরা পটেনশিওমিটার পড়েছো? পটেনশিওমিটার পড়ছিস কখনো বলতো? হ্যাঁ, এটা পড়ছিস? প্র্যাকটিক্যালে আছে, থিওরিতে পড়ছিস কখনো? বইটা কিন্তু প্রশ্ন আসে পটেনশিওমিটার থেকে, ঠিক আছে, ওকে। এটাও পড়তে হবে এখন। চলো, পটেনশিওমিটার পড়ছো কখনো? চলো একটু বলো তো আমাকে, কখনো কি পটেনশিওমিটার পড়েছো? শর্ট ছিল। আচ্ছা, মাও বলছে পড়ছে, আরে খুবই ভালো, পড়লে তো খুব ভালো। আবিব বলছে না ভাইয়া, ঠিক আছে, সমস্যা নেই, না পড়লেও সমস্যা নেই, এখন শিখে যাবা, প্যারা নাই। বাকিরা 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 কখনো পটেনশিওমিটার পড়েছো? বাকিরা কি কখনো পটেনশিওমিটার পড়েছ? আচ্ছা, তাহমিদ বলছে জি, আচ্ছা ঠিক আছে, ওকে, তাহমিদ পড়ছে, ওকে। বাকিরা কেউ কিছু বলে না। পটেনশিওমিটার পড়ছস নাকি পড়ছ এটা জানোস না? এটা জানোস না যে তুই কখনো পটেনশিওমিটার পড়ছস নাকি পড়ছ না? এই পটেনশিওমিটার কখনো ম্যাথ করছস নাকি করস নাই? এটা জানিস না? এটা তো জানা উচিত। পড়েছিলাম একবার, কিন্তু ভাল লাগে না, তাই রেখে দিছি। আয় হায়, সাবিরা বলছে জি ভাই, আচ্ছা ঠিক আছে, ওকে। সংজ্ঞা পড়েছি শুধু, আচ্ছা ঠিক আছে, নাম শুনছি বাট পড়িনি, আচ্ছা কোনো সমস্যা নেই। পটেনশিওমিটারের কাজ কি? দেখো, এই দুনিয়াতে আমরা নর্মালি ভোল্টেজ মাপি কি দিয়ে? তোমাকে বললাম যে ধরো এটা একটা কি, এটা ধরো একটা ইলেকট্রিক্যাল যে কোনো এলিমেন্ট, ইট ক্যান বি এ ব্যাটারি, ইট ক্যান বি এ রেজিস্টার, অর ইট ক্যান বি এ ক্যাপাসিটার, ইট ক্যান বি এনিথিং, রাইট? তোমাকে আমি বললাম যে ক্যাপাসিটারটা বা ইলেকট্রিক্যাল এলিমেন্টের দুই প্রান্তের বিভব পার্থক্য কত। নর্মালি আমরা কি করি, আমাদের ল্যাবে মাল্টিমিটার থাকে, মাল্টিমিটারের মধ্যে অ্যাকচুয়ালি ভোল্ট মিটার বলো, অ্যামিটার বলো, গ্যালভানোমিটার বলো, এগুলো সব ইন্টিগ্রেট করা থাকে, ঠিক আছে? আমরা দুইটা পয়েন্টের মধ্যে কি করি, দুইটা জকি ধরি এবং ওই দুইটা পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য ওই মাল্টিমিটার বা ভোল্ট মিটারে শো করে। সো নর্মালি যেসব জায়গায় আমাদের বিভব পার্থক্য মাপতে হয় আমরা কি করি, সেটা ভোল্ট মিটার দিয়ে বের করি। বাট যখন তোমার হিসাব লাগবে একদম অ্যাকুরেট, তুমি একদম পুঙ্খানুপুঙ্খ মান চাও যে দুইটা পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য কত, তখন তোমার কি লাগবে? পটেনশিওমিটার লাগবে, ঠিক আছে? পটেনশিওমিটার কি করে? নর্মালি দুইটা কাজ করে। এক হলো দুইটা পয়েন্টের, ঠিক আছে, বিভব পার্থক্য দেয়, দুইটা পয়েন্টের বিভব পার্থক্য তোমাকে বের করে দেয়, বিভব পার্থক্য বের করে দেয়, পার্থক্য বের করে, ঠিক আছে? এবং সেকেন্ডটা কি করে, অজানা ব্যাটারির ইএমএফ তোমাকে বলে দেয়, ঠিক আছে? এমন একটা ব্যাটারি আছে ধরো, যেটা ব্যাটারি ইএমএফ তুমি জানো না, ঠিক আছে? একটা ব্যাটারি আছে তোমার কাছে, তোমাকে র্যান্ডমলি একটা ব্যাটারি দিছি, দিয়ে বলছে এটার ইএমএফ কত, তুমি জানো না, কেমনে বের করবা? পটেনশিওমিটারের মাধ্যমে বের করা যায়, ঠিক আছে? অজানা ব্যাটারির ইএমএফ নির্ণয়, অজানা ব্যাটারির কি নির্ণয়? ইএমএফ নির্ণয়, ঠিক আছে? এগুলো কিন্তু এইচএসসির জন্য ইম্পর্টেন্ট ভাইয়া, যেহেতু বইয়ে আছে, ঠিক আছে? মেইনলি এই দুইটা কাজ, যে দুইটা পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য বের করি, অথবা কি করি, অজানা একটা ব্যাটারির ইএমএফ আমরা বের করি। কিসের মাধ্যমে বলেন তো? পটেনশিওমিটারের মাধ্যমে। অ্যান্ড পটেনশিওমিটার দিয়ে যে হিসাবটা করা হয় সেটা আসলে অনেক বেশি অ্যাকুরেট হয়, ঠিক আছে? আচ্ছা, এখন পটেনশিওমিটারের হিসাব কেমনে করে? খুবই ইজি। দেখো দেখো, তোমার কাছে এরকম একটা তার থাকবে, ঠিক আছে? এরকম একটা তার থাকবে, ওকে? তোমার মাথায় রাখতে হবে এই তারের প্রত্যেকটা জায়গায় উপাদান এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেম হইতে হবে। কি বললাম? যেই তারটা তুমি পটেনশিওমিটারে লাগাবা সেই তারের প্রত্যেকটা জায়গায় উপাদান এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি হইতে হবে? সেম হইতে হবে। মানে এমন না যে এখানে একটু, হ্যাঁ এই যে এরকম 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 না, এরকম হওয়া যাবে না, ঠিক আছে? এক জায়গায় একটু মোটা, এক জায়গায় একটু চিকন, এরকম হওয়া যাবে না। সব জায়গায় সমান প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট হইতে হবে। আবার ধরো এখানে একটু তামা, এখানে একটু লোহা, এখানে একটু নিকেল, এরকম হওয়া যাবে না। তামা হইলে পুরোটাই তামা, নিকেল হইলে পুরোটাই নিকেল, ঠিক আছে?
এরকম হইতে হবে, এই ব্যাপারগুলো নিয়ে একটু কেয়ারফুল। ওকে, তাহলে আমরা কি করব, পটেনশিওমিটার বানানোর সময় একটা এমন তার নিব যার প্রত্যেকটা জায়গায় উপাদান কি সেম, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি সেম। ঠিক আছে, নিছি। তাহলে আমি বলতেই পারি যেহেতু উপাদান সেম, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেম, আর একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, তার মানে এই তারটার কি আছে বলতো, অবশ্যই একটা নির্দিষ্ট রোধ আছে। কি আছে? একটা নির্দিষ্ট রোধ আছে। এই তারের মধ্যে কিন্তু অবশ্যই কি আছে বলতো, একটা নির্দিষ্ট মানের রোধ আছে। এখন ধরো তুমি কি করলে, এই তারটাকে একটা ব্যাটারি দিয়ে যুক্ত করলা। কি করলা? এই তারটাকে একটা ব্যাটারি দিয়ে যুক্ত করলা। ওকে, ধরো এই ব্যাটারির ভোল্টেজ হলো কত, ভি। ঠিক আছে, এই ব্যাটারির ভোল্টেজ হলো ভি। ওকে, আর ধরো এই তারের দৈর্ঘ্য কত, তারের দৈর্ঘ্য ধরো এল, ছোট হাতের এল। ঠিক আছে, ওকে। তুমি কি এই সার্কিটের মধ্যে আর কোনো কিছু যুক্ত করছো, কোনো রোধ টোধ কিছু? আমি এই সার্কিটের মধ্যে কোথাও কোনো রোধ দিয়েছি, কোথাও কোনো রোধ না। তার মানে এই অংশটুকুর মধ্যে বিভব হারানোর কোনো চান্স নাই, আবার এই অংশটুকুর মধ্যেও বিভব হারানোর কোনো চান্স নাই। ঠিক আছে, এই যে দুইটা অংশ, এই দুইটা অংশের মধ্যে কিন্তু ভোল্টেজ ড্রপ বা বিভব হারানোর কোনো চান্স নাই। ঠিক আছে, এখানে কি হবে না, ভোল্টেজ ড্রপ, ও মাই গড, ভোল্টেজ ড্রপ হবে না। ঠিক আছে, মানে এগুলো কি রোধবিহীন তার না? রোধ দিলে তো আমি দিয়েই দিতাম রোধ, ভাই এগুলো কি রোধ দিছি? দেই নাই মানে এখানে কোনো ভোল্টেজ ড্রপ হওয়ার কোনো চান্স নাই। তাহলে এই যে ভি ভোল্ট মানের যে ভোল্টেজ ড্রপ, সেটা কোথায় হবে? এই পটেনশিওমিটারের তারের মধ্যে হবে। ঠিক আছে, কোথায় হবে? এই পটেনশিওমিটারের তারের মধ্যে হবে। তার মানে এই পুরা এল দৈর্ঘ্য জুড়ে, এই পুরা এল দৈর্ঘ্য জুড়ে কি হবে বলতো, ওই যে ভি ভোল্ট আছে না বিভব, ওই ভি ভোল্ট বিভব হারাই যাবে। ঠিক আছে, ধরো এখান থেকে কারেন্ট একটু এখানে আসছে, কিছুটা হারাইছে, আবার আগাইছে, কিছুটা হারাইছে, আবার আগাইছে, কিছুটা হারাইছে, এইভাবে গ্র্যাজুয়ালি পুরো তার জুড়ে কি হবে বলতো, এই এতখানি বিভব হারাই যাবে। ঠিক আছে, বুঝতে পারছো কাহিনী? খুবই ইজি। পুরো এল দৈর্ঘ্য জুড়ে কি হবে, এই ভি ভোল্ট বিভব হারাই যাবে। তাহলে বলো তো একক দৈর্ঘ্যে কতটুকু বিভব হারাবে? ভি বাই এল। কতটুকু বিভব হারাবে? ভি বাই এল। এটাকেই বলা হয় পটেনশিয়াল গ্রেডিয়েন্ট অফ পটেনশিওমিটার। ঠিক আছে, কি বলা হয়? পটেনশিয়াল গ্রেডিয়েন্ট বা বিভবের নতি বলে এটাকে। ঠিক আছে, পটেনশিয়াল গ্রেডিয়েন্ট বলে, পটেনশিয়াল গ্রেডিয়েন্ট অফ পটেনশিওমিটার। ঠিক আছে, কি? পটেনশিয়াল গ্রেডিয়েন্ট অফ পটেনশিওমিটার, মানে একক দৈর্ঘ্যের মধ্যে পটেনশিওমিটারের যে তারটা, সেই তারের একক দৈর্ঘ্যের মধ্যে কতটুকু বিভব হারায়, সেইটাই হলো পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। ঠিক আছে, আবারও বলতেছি, পটেনশিওমিটারের একক দৈর্ঘ্যের মধ্যে কতটুকু বিভব হারায়, সেইটাই কি আমাদের বলতো, পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। ওকে, এখন আমি তোমাকে বললাম এখান থেকে এতটুকু হলো এক্স মিটার, এই এক্স মিটার দূরে কোনো একটা পয়েন্টে কতটুকু বিভব হারাবে? কি বললাম? এই এতটুকু দৈর্ঘ্যের মধ্যে কতটুকু বিভব হারাবে? খুবই ইজি, একক দৈর্ঘ্যে বিভব হারায় কতটুকু, ভি বাই এল। তাহলে এক্স মিটার গেলে বিভব হারাবে কতটুকু বলো, এক্স মিটার গেলে বিভব হারাবে ভি বাই এল ইন্টু এক্স। শেষ শেষ, এগুলাই প্রশ্ন আসে, এগুলাই প্রশ্ন আসে পটেনশিওমিটার থেকে। ঠিক আছে, এল মিটার দৈর্ঘ্যে বিভব হারাচ্ছে কতখানি, ভি। এক্স মিটার গেলে বিভব হারাবে কতটুকু বলো, ভি বাই এল ইন্টু এক্স। শেষ, ঐকিক নিয়ম, আর কিছুই না। ঠিক আছে, কনসেপ্ট তো বুঝছি, কনসেপ্ট কি এখানে? আচ্ছা, এখন ধরো আর একটু কঠিন করছে। কি করছে? তোমাকে পটেনশিওমিটারের তারটা দিছে, কোনো সমস্যা নেই, তার দিছে এরকম, এরকম তার দিছে। ওকে, এল দৈর্ঘ্যের তার, কোনো প্যারাই নাই, এল দৈর্ঘ্যের তার দিছে। বাট এইবার এক্সটার্নাল সার্কিটে একটা রোধ যুক্ত করছে। এখানে কি দিছে, ভি ভোল্ট দিছে, এবং তার পাশে একটা ছোট্ট করে একটা রোধ যুক্ত করছে। এখন কি হবে? এখন কি হবে দেখো, আগে যেটা হচ্ছিল পুরা ভি ভোল্টটাই এই পটেনশিওমিটারের মধ্যে হারায় যাচ্ছিল, বাট এইবার কি পুরা ভি ভোল্ট পটেনশিওমিটারের মধ্যে হারাবে না। এইবার কিন্তু পুরা ভি ভোল্ট পটেনশিওমিটারের মধ্যে হারাবে না, ভি এর একটা অংশ এই রোধের মধ্যেও হারাবে। কি করবে? ভি এর একটা অংশ এই রোধের মধ্যেও হারাবে। যদি এখান দিয়ে আই মানের কারেন্ট ফ্লো করে, এখান দিয়ে পুরোটা দিয়ে কি করে, আই মানের একটা কারেন্ট ফ্লো করে, তাহলে এই রোধের মধ্যে বিভব হারাবে কতটুকু, এই রোধের মধ্যে বিভব কত হবে, আই আর। ঠিক আছে, ভি এর আই আর পরিমাণ অংশ কি হবে বলতো, এই রোধের মধ্যে হারাবে। তাহলে অবশিষ্ট অংশ কোথায় হারাবে, এই পটেনশিওমিটারের মধ্যে হারাবে। তার মানে পটেনশিওমিটারের মধ্যে বিভব পতন হবে কতটুকু, ভি মাইনাস আই আর। হোয়াট? ভি মাইনাস আই আর। বুঝতে পারছো? ধরো তোমার ব্যাটারির যে ভোল্টেজ,
সেটা হলো 100 ভোল্ট। ঠিক আছে, এই রোধ কি করে, এই রোধের মধ্যে দিয়ে যখন কারেন্টটা যায় 100 ধরো 20 ভোল্ট হারায় যায়, তাহলে বাকি 80 ভোল্ট কোথায় হারাচ্ছে, পটেনশিওমিটারের মধ্যে। এই পুরা এল দৈর্ঘ্য জুড়ে কি হবে, বাকি 80 ভোল্ট হারাবে। ঠিক আছে, তাহলে আয়ার পরিমাণ বিভব পতন হচ্ছে রোধের মধ্যে, তাহলে আমার পটেনশিওমিটারের মধ্যে কতটুকু পতন হবে, ভি মাইনাস আয়ার। ঠিক আছে, তো তখন কি হবে, পুরা এল দৈর্ঘ্য জুড়ে বিভব পতন কতটুকু, ভি মাইনাস আয়ার। তাহলে এক্স দৈর্ঘ্য, ধরো তোমরা বলছি যে এই পয়েন্টটা এক্স দূরত্বে কতটুকু বিভব হারাইছে, তাহলে বলো তো এক্স দূরত্বে কত হবে, ভি মাইনাস আয়ার ডিভাইডেড বাই এল ইন্টু এক্স। ঠিক আছে, তার মানে সহজ কথা, আমার দেখতে হবে পটেনশিওমিটারের মধ্যে কতটুকু বিভব হারাচ্ছে, ততটুকু বিভব হারাবে কতটুকু জায়গা জুড়ে, পটেনশিওমিটারের দৈর্ঘ্য জুড়ে। আমাকে সার্টেন একটা পয়েন্ট দিয়ে দিবে, তারপর বলবে যে ওই পয়েন্ট পর্যন্ত কতটুকু বিভব হারাইছে, কেমনে করবা, ঐকিক নিয়ম। ঠিক আছে, দেখো তো এই বেসিকটা আসছে কিনা, তারপর আমি ম্যাথে যাচ্ছি। দেখো তো একটা বেসিক আইডিয়া আসছে কিনা পটেনশিওমিটারের, একদম সোজা, হ্যাঁ বেশি সোজা জিনিসপাতি এগুলা। ঠিক আছে, মোটেও কঠিন না। দেখো 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 দেখো, বুঝলাম না ভাইয়ার আমাদের তো চাপ দিচ্ছে কেন, এখন ইঞ্জিনিয়ারিং পড়বো নাকি বোর্ড পড়বো ভাইয়া, মানে আমি বলি, আমি তোমাকে একটু সিম্পল করে বলি। ঠিক আছে, মানে ব্যাপারটা হলো কি, আমরা চাচ্ছি না যে তোমরা এখনই ইঞ্জিনিয়ারিংয়ের জিনিসপাতি পড়ো, কারণ এখন তোমাদের আসলে ইঞ্জিনিয়ারিংয়ের জিনিসপাতি লাগবে না, বিং অনেস্ট। বাট আমরা চাচ্ছি তোমাদেরকে ইঞ্জিনিয়ারিংয়ের একটা গ্লিমস আগে থেকেই দিয়ে রাখি, তাহলে তোমার জন্য ডিসিশন মেকিংয়ের সুবিধা হবে, তুমি এইচএসসির পর কোন দিকে শিফট হবা। তোমার যদি মনে হয় এইসব জিনিসপাতির সাথে তুমি অ্যাডাপ্ট করাতে পারবা, তুমি ইঞ্জিনিয়ারিংয়ে আসো। তোমার যদি মনে হয় যে না এগুলো তোমার জন্য অ্যাডাপ্টেবল না, দেন তুমি এসো না। এইটাই, এই ধারণাটাই তোমাদের দিয়ে যাচ্ছি আমরা, এতটুকুই, আর কিছুই না। ঠিক আছে, বাট আমরা অবশ্যই চাই যে তুমি এখন কি বলে এইচএসসিকে ফোকাস করো, অ্যাটলিস্ট আমি তো চাই। ঠিক আছে, ওকে। ঋষা বলছে জি ভাইয়া, ওকে। সেজান বলছে বুঝছি ভাই, আচ্ছা ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, তাহলে বুঝছি। ওকে, এখন আমাদের যেটা ম্যাথ আসবে কি জানো, তোমাকে পটেনশিওমিটারের সাহায্যে কি বলবে, পটেনশিওমিটারের সাহায্যে অজানা একটা ব্যাটারির ইএমএফ বের করতে বলবে। ঠিক আছে, কিরকম, দেখো 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 দেখো, এই যেরকম কানেকশন দিবে, বুঝছো, ভালো মতো বুঝছো একটু। এখানে একটা ব্যাটারি আছে, এই এই ঠিক আছে, এটার ভোল্টেজ হলো 50 ভোল্ট। ওকে, আচ্ছা ফাইন। এখানে আমাদের কি আছে, পটেনশিওমিটার আছে, এখানে কি আছে, পটেনশিওমিটার আছে, এই এই ঠিক আছে, ওকে ওকে ওকে, বুঝতে পারছি। নিচে একটা অজানা ব্যাটারি আছে, কি আছে, একটা অজানা ব্যাটারি আছে, এখানে একটা গ্যালভানোমিটার আছে, এবং এই গ্যালভানোমিটারটা একটা জকি দিয়ে এখানে লাগানো। ঠিক আছে, এটাকে জকি বলে, জকি আই গেস চিনো তোমরা, ল্যাব যারা করছো, মানে একটা নর্মাল একটা কি বলে, ওই যে মাথাওয়ালা একটা ইয়া থাকে আর কি, তারের মতো, যেটা আমরা সার্কিটের মধ্যে কানেক্ট করি। ঠিক আছে, ওকে, সেইভাবে পটেনশিওমিটারের সাথে কানেক্টেড। ওকে, তোমাকে বলছে পটেনশিওমিটারের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা হলো এল ইজ ইকুয়ালস টু 50 মিটার। ঠিক আছে, এত বেশি হয় না, আমি জাস্ট ধরলাম র্যান্ডমলি, কত, 50 মিটার। ঠিক আছে, তোমাকে বলছে এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা হলো 20 মিটার। ওকে ওকে, তোমাকে বলছে 20 মিটার দূরত্বে, 20 মিটার দূরত্বে জকি কানেক্ট করলে, জকি মানে যে সামনের যে মাথাটা, এটাকে কি বলে বলো তো, জকি, যে এটা হলো জকি। ওকে, জকি কানেক্ট করলে গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষেপ দেয় না, কি করে না, গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষেপ দেয় না, গ্যালভানোমিটারের কাঁটা কি করে না, বিক্ষেপ দেয় না, গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষেপ দেয় না। ওকে, প্রশ্ন করেছে এই যে অজানা ব্যাটারিটা আছে, এই অজানা ব্যাটারির ইএমএফ বা ভোল্টেজ কত, এই অজানা ব্যাটারির ভোল্টেজটা কত বা ইএমএফটা কত। ঠিক আছে, ওকে, কি বলছে তোমাকে, এরকম একটা সার্কিট দিছে, দিয়ে বলছে এই যেখানে যে জকিটা আছে, জকিটাকে যদি আমরা 20 মিটার দূরত্বে কানেক্ট করি, তখন এই যে গ্যালভানোমিটার আছে, এই গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষেপ দেয় না। ঠিক আছে, তাহলে এই যে আমাদের ব্যাটারিটা আছে, এই অজানা ব্যাটারির ভোল্টেজ বা ইএমএফ কত। প্রথমে তোমার বুঝতে হবে গ্যালভানোমিটারের কাঁটা কখন বিক্ষেপ দিবে না। তুমি চিন্তা করো, কখন গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষেপ দিবে না, যখন এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, রাইট, তখনই বিক্ষেপ দিবে না, যখন এখান দিয়ে কোনো কারেন্ট যাবে না। কখন এখান দিয়ে কোনো কারেন্ট যাবে না, যখন এই অংশের ভোল্টেজ আর এই অংশের ভোল্টেজ সেম হবে।
খুবই সিমিলার, খুবই সিমিলার বলছি, খুবই সিম্পল। কখন গ্যালভানোমিটারের মধ্যে কোনো কারেন্ট যাবে না? যখন এই অংশের ভোল্টেজ আর এই অংশের ভোল্টেজ কি হবে, সেম হবে, তখন এখান দিয়ে কারেন্ট যাওয়ার কোনো সুযোগই নাই। আমি যদি তোমাকে বলি এই যে সার্কিট আসছে একটা, ধরো কথার কথা এই ঠিক আছে, এটা 20 ভোল্ট, এটা 20 ভোল্ট। আমি তোমাকে প্রশ্ন করছি এই সার্কিটের মধ্যে কারেন্ট কত, কারেন্টের মান 0, এই সার্কিটে কোনো কারেন্ট যাবে না, এই সার্কিট দিয়ে কোনো কারেন্ট যাবে না। এখানে তো কোনো বিভব পার্থক্যই তৈরি হয় নাই, কারেন্ট কোন দিক দিয়ে যাবে? এখানে তো কোনো বিভব পার্থক্যই তৈরি হয় না, কারেন্ট কোন দিক দিয়ে যাবে? এই পয়েন্ট যদি 0 হয়, এই পয়েন্ট 0, এই পয়েন্ট যদি 20 হয়, এই পয়েন্ট 20, তার মানে বিভব পার্থক্য শূন্য, বিভব পার্থক্য শূন্য, কারেন্ট যাবে? যাবে না। তার মানে এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে তখনই কারেন্ট যাওয়া সম্ভব না যখন এই অংশের ভোল্টেজ আর এই অংশের ভোল্টেজ কি হবে, সেম হবে। কখন সম্ভব না? যখন এই অংশের ভোল্টেজ আর এই অংশের ভোল্টেজটা কি হবে, সেম হবে। ঠিক আছে? তো যখনই আপনাকে বলবে যে গ্যালভানোমিটারের কাটা বিক্ষেপ দিচ্ছে না, তখন আপনার বুঝতে হবে নিচে যে ভোল্টেজ আর উপরে পটেনশিওমিটারের মধ্যে এই অংশটার যে ভোল্টেজ ড্রপ সেটা কি সমান। ঠিক আছে? তার মানে ভি এর মান কত হবে, এই 20 মিটার জুড়ে যতটুকু ভোল্টেজ ড্রপ হবে সেটার সমান হবে। এখন 20 মিটার জুড়ে কতটুকু ভোল্টেজ ড্রপ হবে, দেখো খুব ইজি, এই 50 ভোল্ট ড্রপ হবে কতটা জুড়ে, পুরা 50 মিটার জুড়ে, তাই না? তার মানে 50 মিটার জুড়ে কতটুকু ড্রপ হচ্ছে, 50 ভোল্ট। 20 মিটার জুড়ে কতটুকু ড্রপ হবে বলো তো, 50 ডিভাইডেড বাই 50 মাল্টিপ্লাইড বাই 20, দ্যাট মিনস 20 ভোল্ট। তার মানে অজানা ব্যাটারির ভোল্টেজ কত, 20 ভোল্ট। সিম্পল, একদম সহজ। এই ম্যাথ কারো কাছে কঠিন লাগছে ভাই বলো তো? তোমরা যারা জীবনেও পটেনশিওমিটার পড়ো নাই, এই জিনিস কি কঠিন বলো? এই জিনিস কি একটুও কঠিন বলো তো? বলো তো একবার তোমরাই বলো, এই জিনিস কি কঠিন? একদম সহজ ভাই। দেখো 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 দেখো, একদম সহজ কিন্তু, হ্যাঁ এটা মোটেও কঠিন না। হ্যাঁ ঋষভ বলছে 20 ভোল্ট, ভেরি গুড, ভেরি 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 গুড। ঠিক আছে, দেখেন সবাই বুঝছেন, সবাই বুঝছেন? দেখেন তো ছোট্ট একটা প্রশ্ন করি আপনাদেরকে, ছোট্ট একটা প্রশ্ন করি, একদম ছোট্ট প্রশ্ন। ধরো তোমাকে এরকম একটা পটেনশিওমিটার দিছে, ঠিক আছে? কি করছে, এরকম একটা পটেনশিওমিটার দিছে, কিরকম টং 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 টং, ওকে? তোমার বলছে এখানে হলো 30 ভোল্ট, ওকে? আচ্ছা, আর এখানে যেটা আছে এটা হলো আমাদের পটেনশিওমিটারের সেই তারটা, ওকে? ভেরি গুড, কোনো সমস্যা নেই, ওকে? এই তোমাকে বলেছে নিচে যে আমাদের যে ইয়াটা আননোন যে ব্যাটারিটা সেটা কানেক্টেড আছে এইভাবে, ঠিক আছে? এখানে আমাদের কি আছে, গ্যালভানোমিটার আছে, ঠিক আছে? আর এখানে যে জকি দিয়ে এই পয়েন্টটায় কানেক্টেড, ঠিক আছে? ওকে, তোমাকে বলছে এই যে দূরত্বটা, এই দূরত্বটা হলো 10 মিটার এবং পুরা পটেনশিওমিটারের দৈর্ঘ্য কত, 20 মিটার। তোমাকে প্রশ্ন করা হয়েছে এই ভোল্টেজটা কত, বলো তো, বলো এই ভোল্টেজ কত হবে, বলো 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 বলো, এই ভোল্টেজ কত হবে বলো শুনি একটু, বলো। সুমাইয়া বলছে 20, হ্যাঁ ঠিক আছে, গুড, ভেরি সিম্পল, ইয়েস জান, এগুলো খুব সোজা, মানে তোমরা আসলে কখনো পড়ো নাই হয়তো বা অনেকে, তার জন্য মানে পড়াতে হচ্ছে। তোমাদের যদি এটা পড়া থাকতো এটা আসলে পড়ানোর মতো কিছুই না, তোমরা এটা এমনিই পারো, নর্মাল একটা ফর্মুলা। বলো তো কত হওয়া উচিত, কত হওয়া উচিত, বলো বলো কত হওয়া উচিত, কত কত শুনি একটু, আপনাদের কাছ থেকেই শুনি, কত হওয়া উচিত বলেন স্যার, বলেন বলেন বলেন, কত হওয়া উচিত বলো। শাফিন বলছে শূন্য। শূন্য কেন হবে, শূন্য কেন হবে, শূন্য হওয়া মানে তুমি এটা কোনো উত্তর দিলা ভাই, তুমি তো মানে আমার মাথাটাই শূন্য করে দিলা, এটা কোনো কথা ভাই? তুমি এত সুন্দর একটা প্রশ্ন করছি, আমি অলমোস্ট 2 মিনিট ধরে প্রশ্নটা লিখছি, লেখার পর তোমাকে আমি প্রশ্ন করছি যে এখানে ভোল্টেজের মান কত, তুমি বলছো শূন্য, এটা কোনো উত্তর? মানে একটা প্রশ্নের উত্তর কখনো শূন্য হইতে পারে? কাব্য ভাই বললো হইতে পারে, যাই হোক ভাই শূন্যের বলে যায় না, মানে কাব্যের এটা শূন্য কেমনে হয়, এটা শূন্য কেন বললা তুমি, এটা শূন্য কেন হবে? শোনো আমি একটা বলি, কালকে ইয়াসিনকে একটা প্রশ্ন করছিলাম যে একটা বস্তুর ভর পৃথিবীতে 20 কেজি, তাহলে চন্দ্রে নিয়ে গেলে তার ভর কত? 20 কেজি। ইয়াসিন উত্তর কি দিয়ে জানোস? যে অভিকর্ষ ত্বরণ দিয়ে গুণ করলে যা হয় তাই। আমার কি আপনি বলত পাইছেন? আমি এটা শোনার পরে তোর কথা মনে পড়ছে যে প্রমিত থাকলে এখানে পারতো, আমি জানি কাব্য ভাই, থ্যাংক ইউ। আমার মনে পড়ছে যে প্রমিত থাকলো সেম ভুলটাই করতো। ওকে মাত্রই তো উত্তর দিলাম, তো আমি এটা মেসেজের উত্তর আগে দিয়ে দিছি, তাই? আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা পোলাপা এটা কত বলতেছো তোমরা, 15? আচ্ছা হ্যাঁ 15, আচ্ছা আচ্ছা 15 15 15, আচ্ছা ঠিক আছে, ভেরি গুড, ওকে ঠিক আছে। প্রথম কথা হলো এই যে প্রশ্নটা দিছি, প্রশ্নটা হলো ভুল, বুঝছো? তোমরা ভুলটা ধরতেই পারো নাই, একটা ভুল প্রশ্ন দিছি আর তোমরা সেটা বুঝোই নাই যে একটা ভুল প্রশ্ন দিছি। এই প্রশ্নটা কি ভুল, তোমরা আবার উত্তর দিয়ে যাচ্ছ 0 15 100 বিভিন্ন কিছু, প্রশ্নটা ভুল ভাই। এটা কি একটা আনওয়ান্টেড সিচুয়েশন, এটা কি একটা আনওয়ান্টেড সিচুয়েশন। কেন ভাইয়া,
কেন এই action ভাই unwanted পটেনশিওমিটার থেকে যখনই তোমার ইএমএফ বের করতে হবে তোমার মাথায় রাখতে হবে তুমি যে আননোন ব্যাটারিটা বসাবা সেইটার পোলারিটি আর যেই ব্যাটারিটা গিভেন আছে সেইটার পোলারিটি অবশ্যই অবশ্যই সেম হইতে হবে, আদারওয়াইজ তুমি এখান থেকে আননোন ব্যাটারি ইএমএফ বেরই করতে পারবে না। তুমি চিন্তা করো এই পোলারিটি যদি ম্যাচ না করে এমন কোনো পয়েন্ট হওয়া সম্ভবই না যেখানে গ্যালভানোমিটারে কাটা বিক্ষেপ দিবে না। যদি পোলারিটি ডিফারেন্ট হয় গ্যালভানোমিটারের কাটা আজীবন ধরে বিক্ষেপ দিবে ভাই। ইস কাপো ভাই, ইস ইয়াসিন ভাই কাপো ভাই একটু নেন না, এই ক্লাসের মাঝখানে কি গ্যাঞ্জাম একটা। পড়ানোর স্টাইল অনেকটা লেডিস আমি বুঝলাম না। আসলে কানে নেই না, যাই হোক কিছু বললাম না। এই দেখো শুনো, যদি এমন হয়, যদি এরকম হয়, তুমি চিন্তা করো যদি এরকম হয় এইখানে কারেন্ট যাবে না, এটা কখনো হওয়া সম্ভব? কারেন্ট অবশ্যই অবশ্যই যাবে। দুইটা ব্যাটারির পোলারিটি যদি ডিফারেন্ট হয় অবশ্যই অবশ্যই কারেন্ট যাবে, এবং যদি কারেন্ট যায় তাহলে গ্যালভানোমিটারের কাটা আজীবন বিক্ষেপ দিবে। গ্যালভানোমিটারের কাটা তখনই বিক্ষেপ দেওয়া সম্ভব না যখন তোমার দুইটা ব্যাটারির পোলারিটি সেম হবে। দুইটা ব্যাটারির পোলারিটি যদি সেম হয় তাহলে এমন একটা পয়েন্ট আমরা খুঁজে পাবো যখন আমাদের এখান দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না এবং গ্যালভানোমিটারের কাটা বিক্ষেপ দিবে না। বাট যদি এরকম হয় একটা ব্যাটারি লাগাইছো এই পাশে প্লাস এই পাশে মাইনাস, আর একটা লাগাইছো এই পাশে মাইনাস এই পাশে প্লাস, তাহলে আজীবন এই সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবেই এবং এমন কোনো পয়েন্ট খুঁজে পাওয়া সম্ভব না যেই পয়েন্টে গ্যালভানোমিটারের কাটা বিক্ষেপ দিবে না। তার মানে তুমি যদি আননোন কোনো ব্যাটারির ইএমএফ পটেনশিওমিটারের থ্রুতে বের করতে চাও তাহলে অবশ্যই অবশ্যই যেই ব্যাটারিটা দেওয়া আছে আর তোমার যে আননোন ব্যাটারিটা আছে সেই দুইটা ব্যাটারি সেম পোলারিটিতে কানেক্ট করতে হবে সার্কিটের মধ্যে, ঠিক আছে? সো এখানে তোমরা যে উত্তর দিছো এটা আসলে হয়নি, সরি, এটা একটা আনওয়ান্টেড সিচুয়েশন। ওকে ভাই বুঝতেছি না, এই বুঝছো কাহিনী বুঝছো? দেখো 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 কাহিনী বুঝছো? কাহিনী কি বুঝতে পারছো? এখানে খুবই ইজি, তুমি যদি অপোজিট পোলারিটিতে কানেক্ট করো, এভাবে কানেক্ট করো, এখানে কারেন্টের মান কখনো জিরো হওয়া সম্ভব? কখনোই জিরো হওয়া সম্ভব না। সো যদি কারেন্টের মান জিরোই না হয় তাহলে তুমি কেমনে বুঝবা গ্যালভানোমিটার কখন বিক্ষেপ দিচ্ছে না? ওই পয়েন্টটাই তো তুমি খুঁজে পাবা না, ঠিক আছে? বুঝছো বুঝছো? আচ্ছা শাফিন বলছে জোস, ওকে ঠিক আছে গুড। এখন বোঝা উচিত যে মানে পোলারিটি ডিফারেন্ট হিসেবে আসলে লাগানো যাবেই না, ঠিক আছে? ওকে বুঝলাম, ঠিক আছে আরেকবার বুঝাই দেন ভাই। হ্যাঁ শিওর, মানে আমি যেটা বুঝাচ্ছিলাম তুমি যদি মানে তুমি কি আগেরটুকু শুনছো না? মাত্র আসছো ক্লাসে, মানে তুমি কি এতক্ষণ ধরে শুনছো? আমি তোমাকে এতক্ষণ ক্লাসে দেখি না, আমি তোমাকে মাত্র দেখলাম ক্লাসে। মানে এতক্ষণ যদি না শুনে থাকো, মানে গ্যালভানোমিটারে যেগুলো মানে সরি পটেনশিওমিটারে যদি এগুলো বুঝে না থাকো বা যেগুলো বুঝে না থাকো তাহলে আসলে এখন বোঝা খুবই কষ্ট, ঠিক আছে? এগুলো যদি তুমি বুঝে না থাকো তাহলে এখন আসলে তোমাকে বোঝানো খুবই কষ্ট। হয়তো তুমি আরেকটা আবার রেকর্ডেড দেখলেই বুঝে যাবা, ঠিক আছে? বুঝলাম, ঠিক আছে ওকে গুড, ঠিক আছে অসাধারণ ভাইয়া, ও মাই গড, ওকে ঠিক আছে গুড। আচ্ছা এখন আমাকে একটা কথা বলো, এখন আমাকে একটা ছোট্ট একটা কথা বলবা। কি বলবা ভাইয়া? দেখো 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 ওকে আর একটা ছোট্ট প্রশ্ন করতেছি, দেখো তোমাকে বলছে এই এই এই, ঠিক আছে? এখানে কি আছে? 20 ভোল্টের একটা ব্যাটারি লাগানো আছে, ঠিক আছে? আচ্ছা এখানে আছে কি আমাদের ওকে এই 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 হলো আমাদের পটেনশিওমিটারটা, ঠিক আছে? এখানে ছোট্ট একটা রোধ আছে, ওকে এরকম, এটা হলো 5 ওহম। তোমাকে বলছে এখান থেকে একটা কারেন্ট ফ্লো করছে, কারেন্টের মান কত? ধরো 2 অ্যাম্পিয়ার। কত? 2 অ্যাম্পিয়ার, ওকে আচ্ছা ভেরি গুড। এবার তোমাকে বলেছে ভাইয়া আমি নিচে একটা ব্যাটারি যুক্ত করেছি, কি করেছি? নিচে একটা ব্যাটারি যুক্ত করেছি। এই যে ব্যাটারিটা আছে এই ব্যাটারিটা যুক্ত করছে এখানে, ঠিক আছে? এখানে আমার গ্যালভানোমিটার আছে, ওকে ওকে এরকম এরকম এরকম। তোমাকে বলছে যে এই ব্যাটারির ভোল্টেজ হলো কত 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 10 ভোল্ট না, আচ্ছা ধরো হলো 6 ভোল্ট। কত? 6 ভোল্ট। এবং এই পটেনশিওমিটারের দৈর্ঘ্য কত? ধরো 2 মিটার। কত? 2 মিটার। তোমাকে প্রশ্ন করছে জকিটা কত দূরত্বে কানেক্ট করলে গ্যালভানোমিটারের কাটা কোনো বিক্ষেপ দিবে না। গ্যালভানোমিটারের কাটা কোনো বিক্ষেপ দিবে না। মিটারের কাটা কি করবে না? কোনো বিক্ষেপ দিবে না, ঠিক আছে? কোনো বিক্ষেপ দিবে না, ওকে এই হলো প্রশ্ন আপনাকে করেছে। যে জকিটা আছে
জকিটাকে আপনি পটেনশিওমিটারের কোন জায়গায় লাগাইলে আপনার এই গ্যালভানোমিটারের কাঁটা কোনো বিক্ষেপ দিবে না। আচ্ছা, প্রথম কথা, গ্যালভানোমিটারের কাঁটা কখন বিক্ষেপ দিবে না? যখন এই অংশটার মধ্যে ভোল্টেজ ড্রপ আর এই অংশটার ভোল্টেজ ড্রপ সেম হবে, তাই না? তোমাকে তো এখন ব্যাটারির ইএমএফ বলে দিছে, সেটা কত? 6 ভোল্ট। তার মানে এমন একটা পয়েন্টে জকি যুক্ত করলে বিক্ষেপ দিবে না যেই পয়েন্ট পর্যন্ত বিভব পার্থক্য কত বা বিভব পতন কত? 6 ভোল্ট। কাহিনী বুঝছো? দেখো, তোমাকে ব্যাটারির ইএমএফ কত দিয়ে দিছে? 6 ভোল্ট। কখন এই গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষেপ দিবে না? যখন এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। কখন এই গ্যালভানোমিটারের মধ্যে কোনো কারেন্ট ফ্লো করবে না? কখন? যখন তুমি জকিটাকে এমন কোনো একটা জায়গায় যুক্ত করবা যেই পয়েন্ট পর্যন্ত বিভব পার্থক্যের মান হুবহু এটার সমান। ঠিক আছে, এটা তো এতক্ষণ ধরে আমরা পড়ে আসতেছি, রাইট? ধরো আমরা কি করছি, এক্স মিটার দূরে এই জকিটাকে যুক্ত করছি। কি করছি? এক্স মিটার দূরে আমরা জকিটাকে যুক্ত করছি। তার মানে এক্স মিটার পর্যন্ত পটেনশিওমিটারের মধ্যে ভোল্টেজ ড্রপের মান হইতে হবে হুবহু 6 ভোল্ট। তাহলেই শুধুমাত্র এই গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষেপ দেওয়া সম্ভব না। ওকে, আচ্ছা, এখন দেখো এই পটেনশিওমিটারের মধ্যে বিভব পতন কত হবে? পুরা 20 ভোল্ট হবে না। একটু আগে এরকম একটা সিচুয়েশন আমরা পড়ে আসছি। পুরা 20 ভোল্ট কিন্তু পটেনশিওমিটারের মধ্যে হারাবে না, একটা নির্দিষ্ট অংশ এই রোধের মধ্যেও হারাবে। ভাই, এই রোধের মধ্যে কতটুকু হারাবে? এই রোধের মধ্যে বিভব পতন হবে কারেন্টের মান মাল্টিপ্লাইড বাই রোধের মান, মানে 10 ভোল্ট। তার মানে যে 20 ভোল্ট আছে, 20 ভোল্টের মধ্যে 10 ভোল্ট কোথায় হারাচ্ছে? রোধের মধ্যে হারাচ্ছে। তাহলে বাকি 10 ভোল্ট কোথায় হারাবে? বাকি 10 ভোল্ট হারাবে পটেনশিওমিটারের মধ্যে। ঠিক আছে, 10 ভোল্ট তো রোধের মধ্যে হারাচ্ছে টোটাল 20 ভোল্টের মধ্যে। তার মানে বাকি 10 ভোল্ট কোথায় হারাবে? এই পটেনশিওমিটারের মধ্যে হারাবে। ঠিক আছে, কতটুকু জায়গা জুড়ে হারাবে? 2 মিটার জায়গা জুড়ে হারাবে। ঠিক আছে, তাহলে 2 মিটার দৈর্ঘ্য জুড়ে আমার বিভব পতন হবে কত? 10 ভোল্ট। তাহলে x মিটার দৈর্ঘ্য জুড়ে বিভব পতন কত হবে? 10/2 ইন্টু এক্স। এই x মিটার দৈর্ঘ্য জুড়ে বিভব পতনের মান কত হইতে হবে? 6 ভোল্ট হইতে হবে। দ্যাট মিনস 10/2 ইন্টু এক্স এর মান হইতে হবে 6। দ্যাট মিনস এক্স এর মান হইতে হবে 6 ডিভাইডেড বাই 5। দ্যাট মিনস 1.2 মিটার। কত? 1.2 মিটার। তার মানে এক্স এর মান কত হবে? 1.2 মিটার হবে। বুঝছো? সো সর্বোচ্চ এরকম একটু হালকা পাতলা একটু ট্রিকি ম্যাথ দিতে পারে, এর চেয়ে বেশি কঠিন কিছু হোপফুলি পটেনশিওমিটার থেকে দিবে না। দেখো, পটেনশিওমিটার যদি ক্লিয়ার হয় তাহলে আমাকে জানো, বা কোথাও যদি বুঝতে সমস্যা হয় সেটাও জানাতে পারে, সমস্যা নেই। দেখো, ওকে, 1.4 না রে, 1.4 হবে না। ঠিক আছে, 1.4 হবে না, এটা হবে কত? 1.2 মিটার হবে। ঠিক আছে, আচ্ছা, এই হাহাগুলা দিচ্ছ কে অন্যের কমেন্টে হাহা দিচ্ছ কে ভাইয়া? অন্যদের কমেন্টে হাহা দিও না, ডোন্ট কি বলে ডিসকারেজ দেম। ওকে, কেউ যদি সাবকাত ফাইজ নামে কেউ একজন দিচ্ছ, কেন দিচ্ছ আই ডোন্ট নো। ঠিক আছে, কি মজা পাচ্ছ আমি সেটাও জানি না, একজন মানুষ ভুল করতেই পারে, এটা তো হাহা দেওয়ার কিছু নাই। ভাই জানি না তোমরা কি মজা পাও এগুলো করে, যাই হোক, এখনো ছোট তো, আর একটু বড় হইলে এই সবার থাকবে না ভিতরে, সমস্যা নেই। ঠিক আছে, সবার আগে সেরা সেরা সেরা, গুড। 1.2 সেরা সেরা, হ্যাঁ হয়েছে, সবারটাই হয়েছে, গুড। ঠিক আছে, এখন সবাই পারছেন। তাহলে আমাকে একটা জিনিস বলেন তো, সবার কি পটেনশিওমিটার ক্লিয়ার? একটু বলেন, পটেনশিওমিটার ক্লিয়ার? পটেনশিওমিটার কি আপনাদের ক্লিয়ার হয়েছে? বলেন তো, পটেনশিওমিটার কি আপনাদের ক্লিয়ার হয়েছে নাকি হয় না? একটু বলেন আমাকে। পারবেন এখন পটেনশিওমিটার থেকে এরকম ছোট ছোট ম্যাথ দিলে? পারবে নাকি বলো তো? সরি ভাই, ইটস ওকে ভাইয়া, এরপর থেকে এরকম না করলেই হবে। ঠিক আছে, ইটস ওকে, তুমি যে নিজে থেকে সরি বলেছো এটাই অনেক। ঠিক আছে, দেখো দেখো, সবাই কি বুঝতে পেরেছি? সবাই কি বুঝতে পারছি নাকি পারি নাই? বলো। হ্যাঁ, শাফিন হয়েছে 1.2, গুড গুড, হয়েছে 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 হয়েছে, সবারই হয়েছে এখন। সেরা 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 পোলাপান। এই পটেনশিওমিটার সবাই বুঝছো? দেখো তো, সবাই কি পটেনশিওমিটার বুঝতে পারছি নাকি পারি নাই? হ্যাঁ নাকি না? হ্যাঁ বলবেন অথবা না বলবেন। সেজন বলছে ভেরি ইজি ভাইয়া, সেরা সেরা সেরা, ক্রিস্টাল ক্লিয়ার। ওকে সাফকাত, ঠিক আছে। সামিয়া বলছে ক্লিয়ার ভাইয়া, ভেরি গুড। ঠিক আছে, শাফিন বলছে ক্লিয়ার, ভেরি গুড। ঠিক আছে, রিশা বলছে বুঝছি ভাইয়া, ঠিক আছে, ওকে ওকে। কোনো গল্প হবে না, কোনো কবিতা হবে না, আচ্ছা ঠিক আছে, ওকে। আব্দুল হাই হাম্মাদ, আচ্ছা, বলছে যে আলহামদুলিল্লাহ ক্লিয়ার, ঠিক আছে, ওকে ওকে। তাহলে আমরা আজকে ক্লাসটা বড় করবো না, কারণ তোমাদের বাদল ভাইয়া আবার ক্লাস
ক্লাস নেবে 10:30 থেকে। সো এর জন্য আমি আজকে ক্লাসটা বড় করবো না, আমরা মোটামুটি আজকে ক্লাসে বেশ কিছু টপিক কভার করছি, বাট অবশ্যই তোমাদের চলতরিতে এখনো শেষ হয়নি, আরও কিছু জিনিসপাতি আছে। তো আমরা ট্রাই করবো এইচএসসির আগেই যদি তোমাদের আরও ক্লাস নেওয়া পসিবল হয় সেটা নেওয়ার জন্য, আর যদি না হয় তাহলে আমাদের এইচএসসির পর যখন অ্যাডমিশন ব্যাচে ক্লাস শুরু হবে তখন তো আমরা সব কিছু আবার পড়াবোই, কোনো সমস্যাই নেই, ঠিক আছে? মানে তোমাদের এই জিনিসগুলো আমরা আবারও পড়াবো, কোনো সমস্যা নেই। আমরা জাস্ট একটা ধারণা দিতে চাচ্ছিলাম যে কী কী জিনিসপত্র তোমার অ্যাডমিশনে ফেস করা লাগতে পারে, ঠিক আছে? এর জন্য একটু ডিফারেন্ট জিনিসগুলো তোমাদের একটু দেখানোর চেষ্টা করতেছিলাম, ঠিক আছে? সো মোটামুটি এই পর্যন্ত যদি বুঝেন তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ। যারা ক্লাসটা করলেন সবাইকে, আপনি রংপুর আসবেন না? না ভাইয়া সরি, আমার তো আসলে ভার্সিটি চলে, ঠিক আছে? আমি তো এখন স্টুডেন্ট, ওকে? সো আমার ভার্সিটি ক্লাস মিস দিয়ে তো আমি আর যাইতে পারবো না, ঠিক আছে? যদি পসিবল হইতো অবশ্যই যেতাম, আমি নিজে অনেক বেশি খুশি হইতাম যদি যাইতে পারতাম, বাট আনফর্চুনেটলি যেতে পারতেছি না, ঠিক আছে? হোপফুলি কখনো না কখনো অবশ্যই তোমাদের সবার সাথে দেখা হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকুক। হোপফুলি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে, সেটা ক্লাস হোক বা গাইডলাইন সেশন হোক, যেটাই হোক সেটা নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করেন, পড়াশোনা করেন। সামনে কয়েকদিন পর, কয়েকদিন আছে, 20 দিন আছে মনে হয় না, বা 20 দিনও তো নাই, আরও কম আছে। এই কয়েকদিন পরে তো আপনাদের এইচএসসি পরীক্ষা, ঠিক আছে? এখন একটু সময় নষ্ট একটু কম করতে হবে, ঠিক আছে? না 20 দিনের বেশি আছে, হাই কি বললাম আমি, প্রায় 25-26 দিন আছে, তাই না? এরকম সময় আছে। যাই হোক, যেটাই হোক, এখন একটু সময় নষ্ট কম করতে হবে, এখন একটু পড়াশোনা বেশি করতে হবে, একটু ফোকাস থাকতে হবে, আশেপাশের জিনিস দিয়ে একটু ডিস্ট্র্যাক্টেড কম হইতে হবে, ঠিক আছে? তাহলে সবাই ঠিকঠাক পড়াশোনা করেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে। সবার জন্য অনেক 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 দোয়ার ভালোবাসা, ঠিক আছে? গুড বাই।